রেকর্ড করে রেখে সুবিধা রেকর্ডিং দিয়ে দেবো। হ্যাঁ, দেখা যায় তো সব এখন, তাই না? হ্যালো, হ্যাঁ বল। শুনেছেন না সব? ঠিক আছে তো সব? হ্যাঁ সব আচ্ছা, ঠিক আমরা আছে। শুরু করে দিতে হবে। আচ্ছা, শুরু করে দিতে হবে। তাহলে হচ্ছে মাইনাস বেলাম C22। 1 2 3 এই তিনটা স্লাইড তাই না? হুম হুম হুম, এই তিনটে। ভাই একটু জুম করা যায় ওইটার? হ্যাঁ, এবার ঠিক আছে? এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, এইটা আমার হচ্ছে পারফেক্ট। কোয়ালিটিও ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, ভাই, জি। বাগানো আছে, ঠিক আছে। আচ্ছা, শুরুতে হচ্ছে এটা হচ্ছে তোর হচ্ছে দেয়া প্রথমে কিছু ক্লাসিফিকেশন দেয়, এটা আশা করি পড়ানোর কিছু নেই হবে আইপ্যাডে কলম। হ্যাঁ, একটু দাঁড়া, আইপ্যাডে কলম কাজ করতেছে, কাজ করতেছে। আচ্ছা গ্যাঞ্জাম বাজছে। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, দেখ। আচ্ছা, শুরুতে হচ্ছে এই পার্টটা হচ্ছে জাস্ট তোর হচ্ছে নরমাল হচ্ছে বলছে, কি বলে, ক্লাসিফিকেশন বলছে। এটাতে আশা করি খুব একটা বোঝানোর কিছু নেই। ঠিক আছে? মানে বলছে যে জি। সাবডিভিশন হচ্ছে ফ্লুইডিটির আকারে হচ্ছে ফ্লুইড হয়, সলিডস হয়। আর হচ্ছে কনডেনসেশনের টার্মস, এটা মানে আসলে বোঝার কিছু নেই, নরমাল মুখস্থ। আর এই এটা যে লাগবে না, সলিড সামনে গ্যাস, যতই। হ্যাঁ, এটা লাগবে না। হ্যাঁ, আমি আগে যদি আমাকে বলিস যে কোন স্লাইডে কোনো প্রবলেম হবে না। ক্রিস্টালিন আচ্ছা, এখান থেকে শুরু ক্লাসিফিকেশন। কর। হ্যাঁ, সলিড হচ্ছে না এটা বেসিক্যালি পরে দুইটা পরের স্লাইডে ক্যাটাগরি। যা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা, আস্তে আস্তে আগে দিই, সমস্যা নেই। সলিড হচ্ছে বেসিক্যালি দুইটা আচ্ছা আচ্ছা। এখানে ক্লাসিফিকেশন দেয়া। সো আমরা হচ্ছে তাহলে প্রথমে হচ্ছে ক্রিস্টালাইনের বিষয় হচ্ছে পড়ালেখা, তাহলে আমরা ক্রিস্টালাইন সলিডে চলে যাই। So crystalline solid এখানে বলছে যে a solid in general is said to be a crystal if the constituent particles, atoms, ions or molecules are arranged in a three-dimensional periodic manner or simply in a reticular granular structure. এখন এই যে রেটিকুলার আর গ্র্যানুলার এই কথাটা দ্বারা আসলে বুঝাইছে হচ্ছে জালিকাকার, মানে একদম জালিকাকার একটা বিন্যাস থাকবে অথবা গ্র্যানুলার বিন্যাস থাকবে। এখন গ্র্যানুলারটা কি, এটা আমরা একটু পরে গেলে হয়তো বুঝতে পারবো, এখন ওকে বুঝার। তো এখানে বেসিক্যালি বুঝাইতে চাইছে যে আমার সিস্টেমটা যদি এমন হয় যে তোর ধর হচ্ছে এই, মানে তুই একটা কিউব আকারে চিন্তা কর, এরকম কিউবে তো আমরা হচ্ছে 8টা পয়েন্ট জানি, তাই তো? 8টা কর্নার আছে। জি, তো 8টা এরকম কর্নার। কর্নার যদি, হ্যাঁ, এরকম কর্নার যদি থ্রি ডাইমেনশনালি হচ্ছে তো রিপিট হইতেই থাকে, আর রিপিট হইতে হইতে অনেক দূর পর্যন্ত যাইতে থাকে। এই যতদূর পর্যন্ত যাবে এই সিস্টেম, এই পুরো সিস্টেমটাকে হচ্ছে আমার আসলে তো বলা হবে, ক্রিস্টাল বলা হবে। মানে এটাকে আমি বুঝাইতে ক্রিস্টাল। পারছি? হ্যাঁ, মানে আমি তোকে এটা অনেকটা এইভাবে বলি, তুই ধর এটা হচ্ছে ভাবে চিন্তা কর, তুই এটা হচ্ছে প্রথমে 2D হ্যাঁ আকারে এটা চিন্তা কর। এটা এটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, রুবিক্স তো কিউবের এটাই মতো। বেসিক্যালি রুবিক্স কিউবের মতো। হ্যাঁ, এক্স্যাক্টলি রুবিক্স কিউবের মতো, এটা হচ্ছে রিপিটেডলি হইতেই থাকবে যদি মানে এরকম রুবিক্স ইনসিডেন্ট কিউব হয় হচ্ছে তারপরে। মনোমার, রুবিক্স কিউবের পলিমার। হ্যাঁ, রুবিক্স কিউবের পলিমার, হ্যাঁ, অসংখ্য এরকম যাইতে থাকবে, বাট সবগুলো হচ্ছে সেম। যে অ্যাটম বসবে মানে প্রতিটা, এই যে যে প্রতিটা যে বিন্দু, প্রতিটা বিন্দুকে হচ্ছে তোর হচ্ছে ল্যাটিস পয়েন্ট বলা হয়। এই ল্যাটিস পয়েন্টে সব সেম টাইপের হচ্ছে কম্পাউন্ড বসতে থাকবে, মানে কোনো কম্পাউন্ড বসাতে কোনো চেঞ্জ আসবে না। আর যদি একই কম্পাউন্ড হয় আচ্ছা, টোটালি, তাহলে হচ্ছে সুদিন ঢুকছে ক্রিস্টালাইন মনে হয়, সলিড। ও হাত জাগাইছে, ওর একটু মিউট দে, আচ্ছা সরি আচ্ছা, কি হ্যাঁ হ্যাঁ, বলে আর কি, সুদিন ইয়া বলে দে, দিচ্ছি। স্পিক হ্যাঁ দে, হ্যাঁ, অ্যালাউ টু দিতেছি স্পিক। দিতেছি। হ্যাঁ হ্যাঁ, দিতেছি। হ্যালো, সুদিন, শোনা যায়? বললাম কোন সাবজেক্ট পড়াইতাছস? আচ্ছা, আমি হচ্ছে ক্রিস্টাল পড়াইতেছি, তোর তো মনে স্ট্যাটিস্টিক্স লাগবে। এই সাজিদ আমি কি তাহলে স্ট্যাটিস্টিক্স পড়াবো আগে, তারপর হচ্ছে ক্রিস্টালে চলে যাই? এখন কি মানে ক্রিস্টাল পড়াইতাছস? হ্যাঁ হ্যাঁ, ক্রিস্টাল পড়াইতেছি। মাত্র শুরু করছস নাকি? কেবল শুরু করছি, হ্যাঁ কেবল শুরু করছি। আচ্ছা আচ্ছা, তাহলে ক্রিস্টালই পড়া, তুই হচ্ছে এটার পরে দেখাইস, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আচ্ছা, আমি একটু ক্রিস্টালটা তাড়াতাড়ি একটু পড়াই ফেলি। একটু কর, একটু রিক্যাপ কর এতক্ষণ যা পড়াইলি। আচ্ছা আচ্ছা, আমরা বেসিক্যালি এই যে ক্রিস্টালাইন সলিড এর আগে এই স্লাইডের আগে যতগুলো জিনিস দেখতেছিস সেগুলো হচ্ছে মেইনলি তোর হচ্ছে ক্লাসিফিকেশন বলছে, এগুলো বোঝার কিছু নাই, যা হয় তাই। হুম হুম আমরা হুম। বেসিক্যালি আসতে হচ্ছে তোর ক্লাসিফিকেশন অফ সলিড, ক্রিস্টালাইন সলিড। আচ্ছা, ক্রিস্টালাইন আমার সলিড এক কি? সেকেন্ড এক সেকেন্ড, আমার কাছে না স্ক্রিনটা ছোট আসতেছে, এটাকে বড় করুন কেমনে? স্ক্রিনটা ছোট আসতেছে, এই হাত দিয়া সাজিদ একটু জুম কর, বড় হয়ে যাবে, হাত দিয়া জুম কর। হুম। হয়েছে? হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে ডেফিনিশন দিচ্ছে হচ্ছে ক্রিস্টালাইন সলিড। একটা ক্রিস্টালাইন সলিড কি, এটা হচ্ছে বেসিক্যালি তুই এভাবে চিন্তা কর, তোর একটা যে সাজিদ যেমন বলো যে একটা রুবিক্স কিউব, একটা রুবিক্স কিউব ইনফিনিটলি চলতে আছে তো চলতে আছে। এখন তুই প্রতিটা রুবিক্স কিউবের একদম সেন্টার পয়েন্টটাকে তুই একটা হচ্ছে একটা পয়েন্ট চিন্তা কর, এই পয়েন্ট গুলাকে বলা হয় তো ল্যাটিস পয়েন্ট। ঠিক আছে? এখন তুই যদি এরকম হচ্ছে ল্যাটিস পয়েন্ট গুলাতে অসংখ্য একই রকম অণু বসাইতে বসাইতে একটা রিপিটেড স্ট্রাকচার তৈরি করছ, তাহলে তোর পুরো স্ট্রাকচারটা আইডেন্টিক্যাল হয়ে যাবে না? যে কোনো পয়েন্টের রেসপেক্টেই থাকা তো সব জায়গা থেকে সেম টাইপের দেখাবে না এটাকে? হ্যাঁ, সেম টাইপের।
হ্যাঁ, তো হ্যাঁ এই দেখাবে। সিস্টেমকে আমরা বেসিক্যালি হচ্ছে ক্রিস্টালাইন সলিড বলি। মানে তুই আসলে এভাবে চিন্তা করতে পারো যে এক একটা রুবিক্স কিউবের প্রতিটা ব্লক এমনি রিপিট হইতেছে তো হইতেছে, প্রতিটা সেম কালার, প্রতিটা দেখতেও সেম, একদম হুবহু কপি একটা আছে। এরকম যখন একদম সেম জিনিস এভাবে পিরিয়ডিক্যালি 3 ডাইমেনশনালি রিপিটেড হতে থাকবে, এটাই হচ্ছে তোর হচ্ছে একটা ক্রিস্টালাইন সলিডকে বোঝাবে। আর এটার হচ্ছে স্ট্রাকচারটা তো দুই রকম হতে পারে, একটা হচ্ছে তোর রেটিকুলার আর একটা হচ্ছে তোর গ্র্যানুলার। এখন রেটিকুলার কি, এটা হচ্ছে জালি কাটা, মানে একদম জালের মতো দেখতে হবে যদি একটু দূর থেকে দেখো। আর গ্র্যানুলারটা কি, গ্র্যানুলারটা আমরা আসতেছি, গ্র্যানুলারটা আমরা একটু পরে বুঝতে পারবো। ঠিক আছে, দানাদার। এইটুকু বুঝছি আমরা। দানাদার, হ্যাঁ গ্র্যানুলার, এটা আমি একটু পরে বুঝতে পারবো। বুঝতে এবার পারছি। আমরা আসি প্রপার্টিজে। প্রপার্টিজে কিছু মুখস্থ কথা বলছে। প্রথমত হচ্ছে অ্যাটমস গুলো হচ্ছে স্ট্যাক করা থাকবে রেগুলার ম্যানারে, একটা রিপিটেটিভ 3D প্যাটার্ন তৈরি করবে। এটা তোরা আমি এতক্ষণ যা বলছি এটাই ছিল। তারপর হচ্ছে এখানে একটা কথা বলছে, এটা একটা লং রেঞ্জ অর্ডার থাকবে। এই যে রিপিটেড হইতে মানে রুবিক্স কিউবটা আমার কত বড় হবে, রিপিটেড রুবিক্স কিউবটা এটা আসলে অনেক বড় হবে। এই ক্রিস্টালাইন সলিডের একটা বৈশিষ্ট্য যে এদের অর্ডারটা প্রচুর লং, একটা লং রেঞ্জ অর্ডার হবে। মানে অল্প কিছু দূর রিপিট হয়ে যে বন্ধ হয়ে যাবে এমন না, অনেক দূর চলতে থাকবে। তারপর এটা হচ্ছে একটা শার্প মেল্টিং পয়েন্ট থাকবে। এই গেল। তারপর এখানে একটা কথা বলছে, when the crystal grows under constant environment, the external geometrical shape of the crystal often remains unchanged as a consequence of the internal arrangement of the constituent particles. এখন দেখো, আমরা যে রুবিক্স কিউবে যে রিপিটেশনের ব্যাপারটা বলতেছি, এরকম অসংখ্য অ্যাটমস রিপিটেড হতে থাকে, এটা তো আমরা বেসিক্যালি আমরা ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে ডিল করতেছি, তাই তো? আচ্ছা, তোর এখন তোর কথাটা ভাঙ্গা ভাঙ্গা আসতেছে। আচ্ছা, আমি একটু পানি বোতলে নেবো। আমি তো ক্লিয়ার পাইছি। তাহলে মনে হয় তোর নেটের সমস্যা। আসলে এই সাবিনা টেলিগ্রামে ইলেকট্রিক একটু আছে। ইয়া লাগে, একটা কাজ কর, তোর ওয়াইফাই যেখানে যে রুমে না, তুই ওই রুমে যা সুদিন। হ্যাঁ, আমি ওয়াইফাই রাউটারের কাছাকাছি আছি। এখন এখন শোনা যায় ঠিকমতো ক্লিয়ারলি নাকি এখনো ফান? আমি হচ্ছে ভলিউমটা 200% দিছি, এটা কি আরো কমাবো? না, ভলিউম তো ঠিক আছে, মানে কেমন ভাঙা ভাঙা সার্ভিস নিতেছি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আসি থার্ড পয়েন্টে। আমরা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এক্সপ্লেইন করি। এই পয়েন্টটা আমাদেরকে বলতেছে, দেখ আমরা যে একটা রিপিটিটিভ 3D প্যাটার্ন যে হবে, এই যে সিস্টেমটা বলছে, ঠিক আছে, এই সিস্টেমটা রিপিটেটিভ 3D প্যাটার্ন, বেসিক্যালি, তারপর হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি তোর হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে বুঝাইতেছি। আমরা যে কথাগুলো বলতেছি এটা হচ্ছে একটা অ্যাটমের ভিতরে স্ট্রাকচার নিয়ে বুঝাইতেছি। এখন এরকম স্ট্রাকচার যদি রিপিট হইতে থাকে, তাহলে তো আমরা আলটিমেটলি একটা বিশাল বড় একটা মানে ক্রিস্টাল পাবো। মানে ধর একটা বরফের সাইজের একটা কিছু একটা জিনিস পাইলাম, একটা ক্রিস্টাল পাইতেছি তো, তাই তো? এই ক্রিস্টালটা, ক্রিস্টালের গ্রোথ কি আমরা একটু বোঝার চেষ্টা করি। তুই যদি একটা ক্রিস্টালের একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর বা যে কোনো অ্যাক্সিস বরাবর ক্রিস্টালটাকে যদি বৃদ্ধি করতে থাকো, মানে হচ্ছে ক্রিস্টালটা বাড়তে থাকে, এটাকে হচ্ছে ক্রিস্টাল গ্রোথ বলে। আর তুই এনভায়রনমেন্টটা কনস্ট্যান্ট রাখছিস, মানে টেম্পারেচার, লাইটিং টাইটিং সবকিছু কনস্ট্যান্ট আছে, তাহলে তোর গ্রোথটা কিন্তু একটা ইউনিফর্ম গ্রোথ হবে। সব অ্যাক্সিসে ক্রিস্টালটা সেম ভাবে বাড়তে থাকবে। এখন ক্রিস্টাল সেম ভাবে বাড়তে থাকা মানে কি, তোর ধর এরকম এই জিনিসটা একটা শেপ নিবে, একটা ডায়মন্ডের শেপ নিবে, এরকম মানে ক্রিস্টাল ক্রিস্টাল তো এটা কি আসলে বলা ওরকম যায় জিনিস। যে আমার আমার আসলে একটা ঘনকের ভলিউম বাড়তেছে এরকম? হ্যাঁ, ঘনকের ভলিউম বাড়তেছে এরকম, হ্যাঁ এক্স্যাক্টলি, ঘনকের ভলিউম বাড়তেছে, এটাকে হচ্ছে ক্রিস্টালের গ্রোথ বলা হয়। এখন এই যে ঘনকের ভলিউমটা যে বাড়তেছে, তিনটা অ্যাক্সিসে যে বাড়তেছে আস্তে আস্তে, তোর বাড়ার টাইমে এর শেপটা চেঞ্জ হবে না, শেপটা যেমন ছিল তেমনই থাকবে, মানে কোনো ইরেগুলার শেপে বৃদ্ধি পাবে না, একদম ইউনিফর্মলি একটা অ্যাক্সিসে পুরো ইউনিফর্মলি বৃদ্ধি পেতে থাকবে। এটাই আর কি বুঝাইতে চাইছে। কারণ আমার হচ্ছে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, ইন্টারনাল যে স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারটাতে তো কোনো চেঞ্জ আসতেছে না, সব এই একই রকম অ্যাটম বারবার একদম আস্তে আস্তে বড় হইতেছে, বিভিন্ন ল্যাটিস পয়েন্টে এসে অ্যাটম গুলো যোগ হইতেছে, ফলে কি একটা রিপিটিটিভ 3D প্যাটার্ন বড় হইতেছে তো হইতেছে। মানে আমার ইন্টারনাল স্ট্রাকচারটা কিন্তু পুরো ইউনিফর্ম, পুরো আনচেঞ্জ। তো সুতরাং আমার এক্সটার্নাল যে জিওমেট্রিটা আমি বাইরে থেকে দেখতে পারবো, আমার ঘনকটা জাস্ট কিভাবে বাড়তেছে, জাস্ট পুরো তোর ইউনিফর্মলি বাড়বে। ভলিউমটা বাড়ছে আর বাদ বাকি স্পেসিং এর যে অনুপাত সেটা সেম আছে সব সেম, এরকম। সবকিছু সেম, এক্স্যাক্টলি সেম, হ্যাঁ জি বুঝতে এক্স্যাক্টলি সেম। পারছি। এটাই সুদিন বুঝছস? হ্যাঁ, মানে ঘনক থেকে ঘনকই তৈরি, ঘনক থেকে বড় হয়ে সেটা ঘনকই থাকবে, পিরামিড হয়ে ঘনকই যাবে না। থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সটার্নাল জিওমেট্রিটা সেমই থাকবে, হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি এটাই। আচ্ছা, এটা বলছে অ্যাজ এ কনসিকোয়েন্স অফ ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, মানে হ্যাঁ, যেহেতু ভিতরের পরমাণুগুলা মানে পিরিয়ডিক ভাবে কোনো সজ্জিত চেঞ্জ আছে, নাই। এজন্য হ্যাঁ হ্যাঁ, বাইরের স্ট্রাকচারও সেম থাকবে আর কি। স্যার সেম থাকবে, হ্যাঁ এটাই বুঝাইছে। আর 4 নাম্বারটা বলছে এটা হচ্ছে অপটিক্যালি প্লেন ফেসেস দ্বারা হচ্ছে বাউন্ড করা, অপটিক্যালি প্লেন ফেসেস, শার্প স্ট্রেট এজেস এন্ড হচ্ছে ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল। এখন ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে বেসিক্যালি তোর হচ্ছে ধর, তোর তুই একটা কিউবকে চিন্তা কর, একটা কিউবের তোর হচ্ছে যে কোনো দুইটা সাইড চিন্তা কর, পাশাপাশি দুইটা সারফেসের ভিতর অ্যাঙ্গেল কত থাকে, 90 ডিগ্রি থাকে না? হ্যাঁ এটা সবসময় 90 ডিগ্রি থাকবে না। ধর এটা হচ্ছে আমার কিউবের বদলে একটা তোর প্যারালেলোপিপেড ছিল, একটা স্কিউড প্যারালেলোপিপেড, তাহলে কিন্তু তোর ধর হচ্ছে এই একটা আরেকটার ভিতরে 120 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, হুম ঠিক আছে? বাট এরকম ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল থাকবে না।
এরকম আর একটা কনস্ট্যান্ট ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল থাকতে হবে, এই কথাটা বলতে চাইছে যে ক্রিস্টালের সারফেস গুলোর ভিতরে একটা মানে নির্দিষ্ট সুনির্দিষ্ট সার্টেন অ্যাঙ্গেল থাকবে। এই ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়ে একটু পরে আমরা স্টেনোজ ল করবো। গেল। তারপর অপটিক্যালি প্লেন ফেসেস দ্বারা এটা বুঝাইছে, তার মানে তোর হচ্ছে এটা হচ্ছে একটা প্লেন রিফ্লেকশন, মানে এটা যদি সারফেসটা হচ্ছে তোর হচ্ছে রিফ্লেক্ট করে কোনো কিছু বা রিফ্র্যাক্ট করে, এই সারফেস গুলো তোর প্লেন সারফেস হবে, কোনো কার্ভ সারফেস হবে না। একদম পুরো প্লেন সারফেস হবে, অপটিক্যালি প্লেন সারফেস। ঠিক আছে, মানে রিফ্লেকশন আসলে পুরো ডাইরেক্ট হচ্ছে রিফ্লেক্ট হয়ে যাবে বা ডাইরেক্টলি রিফ্র্যাক্ট হয়ে যেতে পারবে, কোনো কার্ভ বা স্ফেরিক্যাল সারফেস হবে না। আর শার্প স্ট্রেট এজেস, এটা তো বুঝছো যে একটা কিউবের বা একটা প্যারালেলোপিপেডের ওই যে বইয়ের যে কোণাগুলো যেমন থাকে বা টেবিলের কোণ, এরকম শার্প স্ট্রেট এজ হবে। ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেলও বুঝছি, আর হচ্ছে অপটিক্যালি প্লেন ফেসেসও বুঝছি আশা করি। ঠিক আছে, আমি পরের স্লাইডে গেলাম। তারপরে স্লাইডে হচ্ছে আমাদেরকে হচ্ছে তোর হচ্ছে একটা ইয়ে দিয়ে দিচ্ছে যে একটা ক্রিস্টালের জন্য আমরা হচ্ছে একটা রিলেশন। এটা ইজি, এটাই স্কিপ কর, এটা হ্যাঁ, এটা স্কিপ স্কিপ কর, করি, এটা হচ্ছে নিজেই বুঝবি। হ্যাঁ, এটা স্কিপ কর। গেল। তারপর আমরা আসি হচ্ছে স্টেনোজ ল। স্টেনোজ লটা আসলে আমাদেরকে কি বুঝাইতেছে যে এই যে প্রতিটা যে সারফেস, এক একটা সারফেসের ভিতরে যে হচ্ছে তোর এই ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো, একটা সারফেস আরেকটা সারফেসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, অ্যাঙ্গেলটা অল টাইম কনস্ট্যান্ট। কারণ তোর এই ঘনকটা চিন্তা করতেছিস, ঘনকটা কিন্তু তোর একদম ইউনিফর্মলি বাড়তেছে, তার মানে সারফেসটা জাস্ট একটু দূরে সরে যাইতেছে, বাট সারফেস গুলোর ভিতরে কিন্তু অ্যাঙ্গেল গুলো সেমই থাকবে। এটা বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি। The angles between two corresponding faces of the crystal of any solid chemical or mineral species are always constant. আর এই ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বুঝতে পারি, যদি আমি একটা ছবি আঁকি, ছবি আঁকলে অনেকটা এরকম দেখাবে। ধর ধর এটা একটা সারফেস, এটা একটা সারফেস, আমরা 2D দেখতেছি, ফ্রন্ট ভিউ দেখতেছি, এটা একটা সারফেস, এটা একটা সারফেস। এই সারফেসের উপর আমি একটা পারপেন্ডিকুলার রাখলাম, আর এই সারফেসের উপর আমি একটা পারপেন্ডিকুলার রাখলাম। তো পারপেন্ডিকুলার দুটো ইন্টারসেক্ট করলাম, করলে এই যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে তোর ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল বলা হবে। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল, দুটো প্লেন সারফেসের ভিতর যে অ্যাঙ্গেলটা আচ্ছা, এটা কি 2D সারফেসের জন্য? এটা 2D সারফেস বলতে তুই চিন্তা কর হচ্ছে, আচ্ছা আমি তোকে বুঝাই। টপ ভিউ ধরলাম আর কি। টপ ভিউ না, সাইড ভিউ ধর। ধর এটা একটা আমার কিউব, ঠিক আছে? এই যে ওকে ওকে ওকে। এই কিউবের এই যে উপরের এই সারফেসটা, এই উপরের সারফেসটা আর এই যে পিছনের সারফেসটা, এই দুইটা সারফেসকে তুই সামনাসামনি যদি দেখো তাহলে কি এই সারফেস দুটো না বন্ধ হচ্ছে, তো সারফেস দুটো যদি একটু স্কিউড হইতো, বুঝতে পারছিস এবার? এই যে তুই বেসিক্যালি এই মাথাটা আর হচ্ছে তুই এই মাথাটা দেখতেছিস ফ্রন্ট ভিউ, বুঝছিস? বুঝতে পারছি এবার। হ্যাঁ, তাই ওই রকম দুটো সারফেস যদি আমি একটা নিই, এটা হচ্ছে সারফেস এ, এটা হচ্ছে আমার সারফেস বি। এই দুইটা সারফেসের থেকে কি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করছি, ওই সারফেস থেকে আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করছি। এই দুইটা পারপেন্ডিকুলার যে জায়গাটা ইন্টারসেক্ট করবে, যে একটা অ্যাঙ্গেল আলফা তৈরি করছে না, এই অ্যাঙ্গেল আলফাটা হইতেছে আমার এ সারফেস আর বি সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেলটা অল টাইম কনস্ট্যান্ট। ক্রিস্টালটা আস্তে আস্তে যতগুলো তুই একটা কিউবের পর আরেকটা কিউব সাজাইতে থাক, মানে একটা প্যারালেলোপিপেডের পর আরেকটা প্যারালেলোপিপেড সাজাইতে থাক, মানে একদম সেম জিনিস যেহেতু সাজাইতেছ, তো সুতরাং এই আলফা এর ভ্যালু, আচ্ছা তুই যে 3D সারফেসটা দেখাইছো ওটা কি আলফা এর ভ্যালু তো 90 না? 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি। আচ্ছা, এই আলফাটাই তো ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল নাকি? ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল, হ্যাঁ। আলফাটা বেসিক্যালি এই সারফেস থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি, এর সারফেস থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে? তো আমি আমার এই যে ভিতরে এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, ভালো করে দিলাম, এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি না? হ্যাঁ, এই এটাই ইন্টারফেশিয়াল ইন্টারফেশিয়াল, অ্যাঙ্গেল বোঝা এটাই যাচ্ছে। ইন্টারফেশিয়াল। এটাই হচ্ছে ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল। হ্যাঁ, এটা ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল, এটাই, ঠিক আছে? এখন এটা হচ্ছে তোর কনস্ট্যান্ট থাকবে। আর এই যে ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেলটা কেমনে বোঝা যায়, এটা হচ্ছে যে লাইনস ড্রন পারপেন্ডিকুলার টু ইচ ফেস, যে কথাটা আমি বলছি এটা এখানে লেখা। আবার এখানে কিছু কথা বলা আছে যে এটাকে হচ্ছে ল অফ কনস্ট্যান্সি অফ ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেলও বোঝানো হয়, আর যেটা কি যে কোনো দুটো ক্রিস্টালের জন্য ধরে থাকবে, ঠিক আছে? এখন কথাটা হইতেছে এটা যে কোনো দুইটা ক্রিস্টালের জন্য অ্যাপ্লিকেবল ইরেসপেক্টিভ অফ देयर সাইজ, মানে একটা ক্রিস্টাল ছোট একটা ক্রিস্টাল বড়, বা ধর একটা ক্রিস্টাল একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে বড় হয়েছে আর একটা ক্রিস্টাল একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে বড় হয়েছে, বাট ক্রিস্টাল তো সেমই থাকবে। সো এটার কারণে হচ্ছে তাদের ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল, বা এটা ধর তুই ল্যাবরেটরি মেড আর একটা হচ্ছে তোর ন্যাচারাল মেড, এই মানে তোর হচ্ছে এটার উপর আসলে নির্ভর করবে না, এই যে সাইজ, তারপর হচ্ছে লোকালিটি অফ অকারেন্স মানে হচ্ছে গ্রোথ এনভায়রনমেন্টটা, আর হচ্ছে ন্যাচারালি তৈরি করছিস ক্রিস্টালটাকে নাকি আর্টিফিশিয়ালি তৈরি করছিস, এসব সিচুয়েশনের উপর তোর ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল নির্ভর করবে না। ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল হচ্ছে যেমনি তুই তৈরি করস তোর সেম থাকবে, কনস্ট্যান্ট থাকবে অল টাইম, এই কথাটাই বলছে। বুঝছি এই কথাটা আমরা? বুঝতে পারছি, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, তুই ছোট করে কি লিখছস এখানে বাম পাশে? হ্যাঁ, এটা হচ্ছে এই যে লোকালিটি অফ অকারেন্স দ্বারা বুঝাইছে হচ্ছে গ্রোথ এনভায়রনমেন্ট বা এনভায়রনমেন্ট অফ গ্রোথ। বুঝতে পারছি, আন্ডারস্টুড। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে ওই যে আমরা যে ক্লাসিফিকেশনে পড়ছিলাম যে ক্রিস্টাল আবার দুই টাইপের হয়, একটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল, একটা হচ্ছে পলি ক্রিস্টাল। আমাদের সিঙ্গেল ক্রিস্টাল নিয়ে কথা বলি। তো
তো সিঙ্গেল ক্রিস্টাল বলছে ওইসব ক্রিস্টাল যেগুলো বেসিক্যালি হচ্ছে তোর এই যে দি পিরিওডিসিটি ইন ক্রিস্টাল প্যাটার্ন এক্সটেন্ডস থ্রু আ সার্টেন পিস অফ ম্যাটেরিয়াল ইট ইজ সেড টু বি সিঙ্গেল ক্রিস্টাল অর ইউনিট ক্রিস্টাল অর মোনো ক্রিস্টাল। এখন সিঙ্গেল ক্রিস্টাল হচ্ছে বলতেছে আসলে তোর একই অ্যাটম যদি বারবার রিপিট হতে থাকে, মানে আমরা আগে যে কথাগুলো জানলে বলছি যে রুবিক্স কিউবের এক্সাম্পল দিয়ে, এটা আসলে একটা সিঙ্গেল ক্রিস্টালের আর কি কথা বলছি আমরা, বুঝতে পারছিস? আচ্ছা মানে হ্যাঁ বল। এই সংজ্ঞাটা একটু বাংলায় বলতো, বাংলায় কি হ্যাঁ, এই বুঝাচ্ছ? সংখ্যাটা হচ্ছে দেখ, যদি হচ্ছে তো একটা সার্টেন একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট বস্তু বা ম্যাটেরিয়ালের ভিতরে যদি, আচ্ছা আমি একটু বাংলা একটু খারাপ কিন্তু, ঠিক আছে আগে বলে রাখবো। একটা নির্দিষ্ট বস্তুর ভিতরে তোর যদি হচ্ছে যে ক্রিস্টালের প্যাটার্নটা যদি হচ্ছে পিরিয়ড, আরে এটা আমি বাংলা বলতে পারতেছি না, পিরিয়ডিসিটি বাংলা জানি কি, বলতেছি পর্যায় আকার। তোর একটা ক্রিস্টাল তোর সেইটার যে পয়েন্ট গুলা যদি তোর এমন হয় যে পর্যায়ক্রমিক ভাবে পুনরায় আবর্তিত হইতেছে, লাইক ধর তোর তুই করছো কি পর্যায় সারণী থেকে একটা স্কোয়ার বক্স কাটে নিছো, ধর 4টা বা 9টা কাটে নিছো, তো এই 9টা পর উপরে লাগাইতে সামনে আগাচ্ছ, ইন দ্যাট কেস যেটা পাবি না, যে একটা বড় দেখে তুই একটা ঘন পাবি, ওইটাই হবে তোর সিঙ্গেল ক্রিস্টাল। মানে আমি এভাবে যদি বলি যে ক্রিস্টালের পিরিয়ডিসিটিটা পুরো বস্তু জুড়ে বিরাজ করতেছে, সেক্ষেত্রে সেটা কি সিঙ্গেল ক্রিস্টাল বলবো? হ্যাঁ, পুরা বস্তু এক্স্যাক্টলি জুড়ে, হ্যাঁ একটাই অ্যাটম বিরাজ করতেছে, সেটাকে আমরা সিঙ্গেল ক্রিস্টাল বলি। যেমন তোকে আমি একটু আরেকটু এক্সাম্পল দেই, যেমন তুই দেখ, আমি যে তোকে যে রুবিক্স কিউবের যে এক্সাম্পলটা দিয়ে আমরা বুঝাইছি, ঠিক আছে, ওটাতে কিন্তু আমি তোকে বলছি যে প্রতিটা ব্লক সেম কালারের, ধর লাল কালারের, ঠিক আছে। এখন তুই দেখ, যদি প্রতিটা ব্লক সেম কালারের না হয়ে ধর একটা লালের পাশে একটা নীল, তারপর আবার লাল, তারপর আবার নীল, মানে লাল নীল এরকম করে অল্টার করে করে যাইতেছে, ঠিক আছে, অল্টার করে করে যাইতেছে, কথাটা বুঝছিস? একটা রুবিক্স কিউবের ভিতর লাল ব্লক আছে, নীল ব্লক আছে, বাট একটার পর আরেকটা। এখন এটাও কিন্তু তোর পিরিয়ডিক্যালি রিপিট হইতেছে, তাই তো, বাট এখানে কিন্তু কোনো সিঙ্গেল অ্যাটম নাই, আছে? হ্যালো? সিঙ্গেল অ্যাটম বলতে সিঙ্গেল অ্যাটম বলতে যদি একটাই ব্লক থাকতো, ধর একটা শুধু লাল ব্লকে রিপিট হইতেছে। ও না না, এখানে সিঙ্গেল, এখানে দুই ধরনের অ্যাটম আছে। দুই ধরনের আছে, তাহলে কিন্তু এটা সিঙ্গেল ক্রিস্টাল হইলো না। ও যেমন মানে আমি তোকে বলি, পিরিয়ডিসিটিটা একটা ধরনের অ্যাটম দ্বারা হইতে হবে। একটা ধরনের অ্যাটম দ্বারা, বা এটা তোকে আরেকটু ভাবে ক্লিয়ার, আরেক ভাবে তোকে আমি বুঝাই, সেটা হচ্ছে একটু চিন্তা করে নিলে কিভাবে বুঝাইতে পারি। সেটা হচ্ছে আচ্ছা হ্যাঁ, এবার তোকে আমি বলি, দেখ ধর তোর একটা সার্টেন ক্রিস্টাল, ঠিক আছে, একটা সার্টেন ক্রিস্টাল, নর্মাল একটা ক্রিস্টালের কথা চিন্তা কর। ওই ক্রিস্টালটার ভিতরে তোর হচ্ছে একটা ক্রিস্টালের ভিতরে তোর অনেক রকম প্যাটার্ন থাকতে পারে, আমার কথাটা বুঝছিস? অনেক রকম প্যাটার্ন থাকতে পারে। যেমন তোকে আমি বলি, ধর দেখ আমি তোকে 3D, আমি তোকে 2D একটু বোঝানোর চেষ্টা করি। ধর এই যে এটা একটা 2D ক্রিস্টাল, ঠিক আছে, এটা একটা 2D ক্রিস্টাল। এই 2D ক্রিস্টালের রিপিটেশন যে হইছে, রিপিটেশন গুলো ধর এরকম একটা সেম প্যাটার্নের রিপিটেশন বারবার রিপিট হইতেছে, এটা বুঝছিস? একটা সেম প্যাটার্ন রিপিটেশন, এটাকে তুই একটা সিঙ্গেল ক্রিস্টাল বলতে পারবি। বাট তুই চিন্তা করে দেখ, একটা ক্রিস্টাল যদি এরকম না হয়, ক্রিস্টালটা যদি এরকম হতো, ধর এই ক্রিস্টালের ভিতরে অনেকগুলো সেগমেন্ট আছে, একটা সেগমেন্ট, দুইটা সেগমেন্ট, তিনটা সেগমেন্ট, চারটা সেগমেন্ট, ধরে এই আরেকটা 6টা সেগমেন্ট। এখন দেখ এই সেগমেন্টের ভিতর এই একটা সেগমেন্ট কিন্তু পুরা সেম প্যাটার্নে আছে, তারপর ধর আরো আরেকটা সেগমেন্ট ধর নীল কালারের দিলাম, আরেকটা সেগমেন্ট তোর ধর হচ্ছে এমন এমন করে প্যাটার্নে আছে, প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর ধর আরেকটা সেগমেন্ট তোর হচ্ছে এরকম সোজা প্যাটার্নে আছে, তারপর তোর ধর আরেকটা সেগমেন্ট হচ্ছে তোর একদম হরাইজন্টালি প্যাটার্নে আছে, তারপর তোর ধর হচ্ছে আমি একটু কালার চেঞ্জ করি, একটা তোর ধর হচ্ছে পুরা এরকম, তাহলে এটাকে আমরা এরকম, পলিক্রিস্টাল বলবো। হ্যাঁ এটাকে আমরা পলিক্রিস্টাল বলবো। আরেকটা প্যাটার্ন তোর হচ্ছে যে এরকম সেম প্যাটার্নই বা অনেকক্ষণ ধরে রিপিট হচ্ছে সেম প্যাটার্ন। তাহলে তুই দেখ এই যে ডান পাশের সিস্টেমটাতে দেখ, একটা সার্টেন পোরশনে কিন্তু আমার একই প্যাটার্ন কিন্তু অনেকক্ষণ ধরে আগাইছে, আবার একটা সার্টেন পোরশনে একই প্যাটার্ন অনেকক্ষণ ধরে রিপিটেড হয়েছে, একটা সার্টেন প্যাটার্ন অনেকক্ষণ ধরে রিপিটেড হয়েছে, বাট পুরো সিস্টেমটার ভিতর কিন্তু অনেকগুলা প্যাটার্ন মিক্সড হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা পলিক্রিস্টাল বলবো। বাট এই ক্রিস্টালটার ভিতরে দেখ একটা সিঙ্গেল প্যাটার্নই পুরো জিনিসটা ধরে এক্সপ্যান্ড করছে, তো এটাকেই আমরা সিঙ্গেল ক্রিস্টাল বলবো। এই ডেফিনেশন দ্বারা আমাদের আসলে এটাই বুঝাইতে চাইছি। এবার ক্লিয়ার? আর ওগুলাকে যেগুলা দ্বারা সেপারেটেড, ওগুলাকে গ্র্যানুলার লাইন বলা হয় না? এগুলোকে গ্রেইন বাউন্ডারি বলে। এই যে যেই বাউন্ডারি গুলো, হ্যাঁ এই বাউন্ডারি গুলোকে হচ্ছে আমার গ্রেইন বাউন্ডারি। আর এই যে প্রতিটা যে আলাদা আলাদা যে প্যাটার্ন, আলাদা আলাদা মানে কি, এগুলো কিন্তু একটা সিঙ্গেল ক্রিস্টাল। এরকম অনেকগুলো সিঙ্গেল ক্রিস্টাল মিলে একটা পলিক্রিস্টাল তৈরি হয়েছে। এখন এই প্রতিটা সিঙ্গেল ক্রিস্টালকে এক একটা গ্রেইন বলা হবে।
একটা পলিক্রিস্টালের ভিতর প্রতিটা সিঙ্গেল ক্রিস্টাল হচ্ছে একটা গ্রেইন হিসাবে মানে কাজ এক করে। কথায় জমির বর্ডার গুলা হচ্ছে তোর ওইটা বাউন্ডারি, গ্রিন গ্রেন বাউন্ডারি। বাউন্ডারি, গ্রেন বাউন্ডারি, হ্যাঁ, যে এই যে লাল একটা দিয়ে দেখতেছো যেটা সরাইতেছি আমি, যেটা হচ্ছে একটা গ্রেন বাউন্ডারি। তারপরে যে এটা একটা গ্রেন বাউন্ডারি, হ্যাঁ, মানে এক একটা প্যাটার্নের পুরো জমিটা হইতেছে তার গ্রেন বাউন্ডারি। হ্যাঁ, এটাই। তাহলে সিঙ্গেল ক্রিস্টাল পলিক্রিস্টাল আমাদের ক্লিয়ার হচ্ছে মোটামুটি। একদম ওকে। হ্যালো, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার আমি আগে, ক্লিয়ার। আচ্ছা তাহলে এই যে এখানে যে প্রপার্টিজ এর কথা বলছে, এই সিঙ্গেল ক্রিস্টালের প্রপার্টি হচ্ছে এটা রেটিকুলার প্যাটার্নের হবে, এটাতে কোনো গ্রেন বাউন্ডারি থাকতে পারবে না। গ্রেন বাউন্ডারি থাকবে কার? পলিক্রিস্টালের থাকবে। তারপর এটা হচ্ছে তোর অ্যানাইসোট্রপি এক্সিবিট করবে ফিজিক্যাল প্রপার্টিজ এর। এখন অ্যানাইসোট্রপি জিনিসটা আমরা একটু বুঝি, এটা আমরা আরেকটু পরে একটু ক্লিয়ারলি বুঝতে পারবো, বাট আমি এটা তোকে একটা সিম্পল ওভারভিউ দিয়ে রাখি। কোনো একটা এলিমেন্টের তোর ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন হয়। এখন ওরিয়েন্টেশনটা মানে কি, তার যে ধর এর ভিতরে যে অ্যাটম গুলা তোর ধর একটা নির্দিষ্ট দিকে, ধর সবগুলো অ্যাটম গুলা একটা নির্দিষ্ট দিকে এরকম ওরিয়েন্টেড আছে, সবগুলো অ্যাটম ধরে যে এই দিকে ওরিয়েন্টেড আছে প্রতিটা অ্যাটম, ঠিক আছে, একটা সার্টেন ক্রিস্টালে। আর একটা সার্টেন ক্রিস্টালে সব অ্যাটম গুলা তোর ধর একটু এই দিকে ওরিয়েন্টেড আছে, ঠিক আছে, এইদিকে ওরিয়েন্টেড আছে, মানে এটাকে হচ্ছে আমরা ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন বলি। ক্রিস্টালের ভিতরে অ্যাটম গুলা কোন দিকে ওরিয়েন্টেড হয়ে আছে। সো দেখ, একটা সার্টেন একটা সার্টেন ক্রিস্টালে সবগুলা অ্যাটম হচ্ছে এইদিকে ওরিয়েন্টেড, আর একটা জিনিসের আরেক দিকে ওরিয়েন্টেড। এই ওরিয়েন্টেশনের কারণে, এই 3D ওরিয়েন্টেশনের কারণে তাদের যদি কোনো প্রপার্টিগত চেঞ্জ আসে, এই চেঞ্জটাকে হচ্ছে আমরা অ্যানাইসোট্রপি বলি। মানে ওরিয়েন্টেশনের জন্য তাদের যদি প্রপার্টিতে একটা নির্দিষ্ট প্রপার্টি মানে এক্সিবিট করে না, তাহলে আমরা এটাকে অ্যানাইসোট্রপি বলি। এক কথায় তাদের প্রপার্টি যদি তাদের ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশনের উপর নির্ভর করে, তাকে আমরা অ্যানাইসোট্রপি বলি। আর যদি তাদের ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশনের উপর নির্ভর না করে, তাহলে তাদেরকে আমরা আইসোট্রপি বলি। এটা একটু পরে ফিগার আছে, আচ্ছা, এরকম কি বলতে পারি দুইটা ক্রিস্টাল দুইটা ক্রিস্টাল এর অরিয়েন্টেশন ভিন্ন, একই জিনিসের দুইটা ক্রিস্টাল অরিয়েন্টেশন ভিন্ন, দ্যাটস ওয়াই ভিন্ন, প্রপার্টিও আসছে হ্যাঁ, ভিন্ন। লাইক তোর প্রপার্টিও ভিন্ন আসছে, কোনোটা হ্যাঁ, রম্বিক সালফার, কোনোটা আলফা সালফার, এই টাইপের। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি ওই যে অনেকে এইটা ওই যে হচ্ছে আমরা যে অ্যানাইসোট্রপি। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে ওই যে রিয়া পরে আসছি না, ওই যে লেবোরেটরি ডেক্সট্রোরেটরি পরে আসছি না, এক্স্যাক্টলি ওরকম। ইয়েস ইয়েস। এটাই হচ্ছে অ্যানাইসোট্রপি, মানে তোর ওরিয়েন্টেশন মানে আরেকটা ভিন্ন দিকে ঘুরে থাকার কারণে তার একটা ডিফারেন্ট মেকানিক্যাল প্রপার্টি শো করবে। যেমন আলফা টিন তোর ধর বিটা টিনের থেকে একটু বেশি স্ট্রঙ্গার, কারণ কি ও হচ্ছে একটা নির্দিষ্ট দিকে ধর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরে আসে, বাট বিটা টিন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড আছে, এই জন্য বিটা টিন একটু উইকার। এরকম যে প্রপার্টিগত মেকানিক্যাল প্রপার্টি, স্ট্রাকচারাল প্রপার্টি, বিভিন্ন রকম চেঞ্জ বা ম্যাগনেটিক প্রপার্টি চেঞ্জ, এটাই হচ্ছে অ্যানাইসোট্রপি বুঝাইতেছে। ক্লিয়ার? এটা আমরা আসতেছি একটু পর, আর একটু ক্লিয়ার হবে, ক্লিয়ার। আগাইলাম। তারপরে এটার কি ক্রিস্টালের ভিতরে কোনো ডিফেক্ট থাকবে না। এখন ডিফেক্টটা কি? ডিফেক্টটা হচ্ছে আমরা তো বলছি যে এই ক্রিস্টাল গুলা কি একদম পুরো পিরিয়ডিক্যালি আমার 3D প্যাটার্নে রিপিটেড হতে থাকবে, তাই তো? বাট এটা একদম ন্যাচারে তো পৃথিবীর কোনো কিছু পারফেক্ট না। এই ধর এটা মাঝে মাঝে একটু ছোটখাটো কিছু ডিফেক্ট দেখা যেতে পারে। তোর ধর হচ্ছে এটা হচ্ছে সবকিছু একই দিকে ওরিয়েন্টেড, এর ভিতর ধর যে কোনো একটি একটু দেখায় গেল, তার ওরিয়েন্টেশনটা হালকা একটু চেঞ্জ হয়ে গেল, বা একটা ভিন্ন এলিমেন্ট এসে পড়লো, মানে ছোটখাটো ডিফেক্ট থাকবে আর কি, বা ডিফেক্টটা খুবই কম হবে, ভেরি ফিউ ডিফেক্টস গেল। তারপর হচ্ছে বলছে কনসিস্টেন্সি অফ কেমিক্যাল কম্পোজিশন, এটা আর আমার আশা করি বোঝানো লাগবে না, মানে কেমিক্যাল কম্পোজিশনটা যা থাকবে তাই থাকবে। সোডিয়ামের ক্রিস্টাল মানে সোডিয়ামের ক্রিস্টাল হবে, ম্যাগনেসিয়াম ঢুকে যেতে আসতেছে এর ভিতরে, এটাই বুঝাইছে। তারপর বুঝাইছে হচ্ছে এই সিঙ্গেল ক্রিস্টাল গুলোতে কোনো, এগুলো হচ্ছে তার হচ্ছে অপটিক্যাল প্রপার্টি, কোনো অপটিক্যাল অ্যাবজর্পশন হবে না। তার মানে কি, সে কোনো হচ্ছে অপটিক্যাল রে অ্যাবজর্ব করে নিবে না নিজের ভিতরে। তারপরে স্ক্যাটারিং এফেক্ট হচ্ছে তোর ধর হচ্ছে আলোর বিচ্ছুরণ ঘটবে না, এটার উপর কোনো একটা আলোর রে এসে পড়লে এটা বিচ্ছুরণ ঘটবে না, মানে সরে টরে যাবে না, কোনো অপটিক্যাল প্রপার্টি শো করবে না। আর আরেকটা হচ্ছে এটার ভিতর কোনো কন্ডাকশন ইলেকট্রন ট্র্যাপ হইতে পারবে না, মানে ওই যে যেসব ইলেকট্রন হচ্ছে মুভিং ইলেকট্রন, যেগুলো ইলেকট্রিসিটি ক্যারি করে, ওগুলা কি এই সিঙ্গেল ক্রিস্টাল গুলোর ভিতরে এসে ট্র্যাপ হইতে পারবে না, আটকাইতে পারবে না, ঠিক আছে। তারপর বলছে কি এদের একটা শার্প মেল্টিং পয়েন্ট থাকবে, মানে এদের একটা নির্দিষ্ট শার্প মেল্টিং পয়েন্ট থাকবে, এই সিঙ্গেল ক্রিস্টাল গুলোর একটা নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি গেল। তো আচ্ছা, এবার আমরা আসি, কন্ডাকশন ইলেকট্রন আছে এটা বুঝলাম। আচ্ছা, নো ট্র্যাপিং অফ কন্ডাকশন ইলেকট্রন। আচ্ছা আমি তোকে বলি দেখ, আমরা হচ্ছে মনে আছে সেমিকন্ডাক্টর পড়ছিলাম ছোটবেলায়, ওই ছোটবেলায় ইত্যাদি তো সেমিকন্ডাক্টর পড়ছিলাম, মনে আছে না? ওইখানে ওই যে মনে আছে কিছু ওই যে ফ্রি ইলেকট্রন ছিল, যেগুলো হচ্ছে ইলেকট্রন ক্যারি আউট করতো সিলিকনের ভিতরে, মনে আছে? ব্যালেন্স মনে আছে, ব্যান্ড কেউ ইলেকট্রন। তোর ফরওয়ার্ডে থাকলে যাইতো কারেন্ট, ব্যাকওয়ার্ডে থাকলে কারেন্ট যাইতো না। হ্যাঁ, না না না, আমি ফরওয়ার্ডের ইয়েতে যাইতেছি না, তোর হচ্ছে ইলেকট্রন বেসিক্যালি দুই টাইপের হইতো, একটা হচ্ছে কন্ডাকশন ইলেকট্রন, আর একটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড ইলেকট্রন। মনে আছে কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স হ্যাঁ ব্যান্ড পড়ছস? হ্যাঁ, ওইখানে কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন গুলো কি করে, ফ্রিলি মুভ করতে পারে। ফ্রিলি মুভ করলে কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তাই তো? হুম
এখন এগুলা কি তোর হচ্ছে ওই যে সিলিকন গুলার ভিতরে ভিতরে ট্র্যাপ হয়ে গেছিল? সিলিকন তো চারটা পূর্ণ। হ্যাঁ হ্যাঁ, চারটা পূর্ণ, মানে ওই সিলিকন স্ট্রাকচারের ভিতরেই তো তোর ধর একটা সিলিকনের একটা তুই একটা সার্টিফিকেট ক্রিস্টাল নিবি, ওটার ভিতরে তো ইলেকট্রন গুলা ট্র্যাপ থাকতো, তাই তো? হ্যাঁ, ইলেকট্রন গুলো মুভ করতো। হ্যাঁ, এইসব ক্রিস্টালের ভিতর কোনো ইলেকট্রন মুভ করার সুযোগ থাকবে না, মানে এরকম কন্ডাক্টর মানে কন্ডাক্টর ট্র্যাপিং ইলেকট্রন শব্দটার অর্থ কি? ট্র্যাপিং মানে আটকা পড়া, আটকা পড়া, আটকা পড়া, মানে কন্ডাকশন ইলেকট্রন এখানে আটকা পড়বে না। আটকা পড়বে না, এটাই। তাহলে ক্রিস্টাল ঠিক কি আছে, কি বলে ইলেকট্রিসিটি বহন করতে পারবে? না পারবে না, অবশ্যই পারবে না। কন্ডাকশন ইলেকট্রন যেহেতু ট্র্যাপিং করতেছে না, তার মানে ইলেকট্রিসিটি এরা বহন করবে না, আর করেও না। সাধারণত ক্রিস্টাল গুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করেও না। ট্র্যাপিং অর্থ কি বললি যাতে? আটকা পড়া, আটকা পড়া, আটকা পড়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গেল। এটা শার্প মেল্টিং পয়েন্ট, এগুলো তো বুঝছি। এবার আসি পলিক্রিস্টালাইন সলিড। পলিক্রিস্টালাইন সলিডটা কি? ইফ দ্য পিরিওডিসিটি ইন দ্য ক্রিস্টাল স্ট্রাকচার ইজ ইন্টারাপ্টেড, ইন্টারাপ্টেড মানে হচ্ছে বাধাগ্রস্ত হওয়া, at so called grain boundaries, grain boundaries তো আমরা বুঝে আসছি। এটাকে গ্রেন বাউন্ডারিজ গুলোতে কি আমার পিরিওডিসিটি মানে কি একটা রিপিটেড প্যাটার্ন হচ্ছে যে কন্টিনিউ হইতেছিল, এটা কি এই যে এসব গ্রেন বাউন্ডারি গুলোতে আইসে বাধা প্রাপ্ত হয়ে গেছে, তার কিছুক্ষণ পর আরো আরেকটা প্যাটার্ন শুরু হয়ে গেছে। তার মানে এরকম এই যে রিপিটেড প্যাটার্নটা যদি বা পিরিওডিসিটিটা যদি আমার গ্রেন বাউন্ডারিতে এসে বাধাগ্রস্ত হয়, তখনই হচ্ছে এটাকে একটা পলিক্রিস্টালাইন ভাই ওই সলিড টেক্সট বলা হয়। চার্ট আর নন টেক্সট চার্ট এই পার্টে আসার আগে একটু হ্যাঁ, পজ দিস, আমি একটু আসতেছি, ঠিক আছে? আচ্ছা তার আগ আচ্ছা পর্যন্ত পড়া আচ্ছা এইটুকু আমার ক্লিয়ার করা আছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ শুনুন শুনুন। আচ্ছা আচ্ছা, এখানে বলা হচ্ছে গ্র্যানুলার ইন অ্যারেঞ্জমেন্ট। গ্র্যানুলার ইন অ্যারেঞ্জমেন্ট আমি আশা করি এই যে এখানে বুঝাইছি, দানাদার দানাদার, এরকম এক একটা সিঙ্গেল ইউনিটকে এক একটা দানা বলা হবে আর কি। যে একটা দানা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছটা দানা আছে, এখানে এরকম তুই দানা কাউন্ট করতে পারবি এক একটা। এইগুলোকে এক একটা গ্রেইন বলা হচ্ছে, গ্র্যানুলার ইন অ্যারেঞ্জমেন্ট। তারপর বলছে গ্রেইনস আর গ্রোন ইন দ্য ফর্ম অফ ইন্টারলকিং ম্যাস সেপারেটেড বাই গ্রেইন বাউন্ডারিজ। মানে এই যে গ্রেইন বাউন্ডারির ভিতরে কি এরকম কিছু মেসেজ একসাথে ইন্টারলক হয়েছে, একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করছে, এই কথাটাই আর কি সেকেন্ড লাইনে বলা হয়েছে। গ্রেইন গুলা কিভাবে তৈরি হয়েছে, এরকম বিভিন্ন রকম ম্যাস, ম্যাস বলতে যে অ্যাটম, পরমাণু টরমাণু, এরকম একটা নির্দিষ্ট বাউন্ডারির ভিতর নিজেরা নিজেদের মতো সজ্জিত হয়ে একটা নির্দিষ্ট এরিয়া তৈরি করছে। এই এরিয়া তৈরি করার ফলে একটা গ্রেইন তৈরি হয়েছে, এই কথাটা হচ্ছে সেকেন্ড লাইনে বলা হয়েছে। বুঝছি এটা? হুম, আচ্ছা, তারপর বলছে বুঝছি। হচ্ছে শো আইসোট্রপি অফ ফিজিক্যাল প্রপার্টিজ। আইসোট্রপি সে কেন দেখাইতেছে এটা আমি পরে এক্সপ্লেইন করব। এটা এক্সপ্লেইন করার জন্য আমার টেক্সচার নন টেক্সচার বুঝাইতে হবে। আমরা আগে জাস্ট বুঝি যে এটার যে ওরিয়েন্টেশন গুলা মানে অ্যাটম গুলা কোন দিকে ওরিয়েন্টেড আছে, এটার ফলে যে এর কোনো প্রপার্টিতে ভিন্নতা আসবে না, এদের প্রপার্টি সেমই হবে। মানে যেই দিকে ওরিয়েন্টেড থাকুক, এই ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশনের উপর এর কোনো প্রপার্টিগত চেঞ্জ আসবে না। এই জন্য কি সে আইসোট্রপি অফ ফিজিক্যাল প্রপার্টিজ শো করে। বুঝছি তো? হুম, আগাইতে হ্যাঁ, তারপর বলছে তারা কি শেপে ইরেগুলার হবে, মানে আমার যেমন ওই যে এই সলিড গুলা দেখে এটা দেখে একদম পুরো একটা রেগুলার শেপে তৈরি হয়েছে, হ্যাঁ, বুঝতে এই মানে পারছি। এই প্রত্যেক শেপ না, পুরো ইউনিফর্ম শেপ, এটা কি শেপে একটু ইরেগুলার তৈরি হবে। আর এটা কি হুম, টেক্সচার্ড হইতে পারে, নন টেক্সচার্ড হইতে পারে। টেক্সচার নন টেক্সচার কি আমরা আসতেছি। সাজিদ আসিস? আচ্ছা সাজিদ আসুক, তারপর আমরা পরে স্লাইডে লুঙ্গি পড়তে গেছিলাম, আমি আসছি, শুরু কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা তাহলে টেক্সচার নন টেক্সচার শুরু করি। টেক্সচার দ্বারা আসলে কি বুঝাইতেছে দেখ, এই দেখ এটা হচ্ছে তোর হচ্ছে একটা ক্রিস্টাল, ঠিক আছে? দেখ এখন একটা পলিক্রিস্টালের ভিতর আচ্ছা, কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল। টেক্সচার মানে হচ্ছে তোর পরমাণুগুলোর ওরিয়েন্টেশন একই দিকে, আর নন টেক্সচার মানে ভিন্ন ভিন্ন দিকে। ভিন্ন ভিন্ন দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। হ্যাঁ, এটা আমি একটু আর একটু এক্সপ্লেইন করি, সমস্যা নেই। সেটা হচ্ছে দেখ এটার ভিতর তো তোর অসংখ্য সিঙ্গেল ক্রিস্টাল আছে একটা পলিক্রিস্টালের ভিতর, ঠিক আছে? একটা পলিক্রিস্টালের ভিতর অসংখ্য রকম হচ্ছে তোর এরকম সিঙ্গেল ক্রিস্টাল আছে। এখন প্রতিটা ক্রিস্টালের তোর যে পরমাণুগুলা একটা নির্দিষ্ট দিকে যদি ওরিয়েন্টেড হয়, দেখ সবগুলো একটা নির্দিষ্ট দিকে এক্স অ্যাক্সিস বরাবর মাইকটা একটু ওরিয়েন্টেড মিউট আছে। কর। আচ্ছা হ্যাঁ, দেখ এই যে যে একটা পলিক্রিস্টাল দেখতেছি, এই পলিক্রিস্টালের ভিতর যে প্রতিটা ক্রিস্টালের ভিতরে যে আমার যে পরমাণুটা এটা হচ্ছে সেম দিকে এক্স অ্যাক্সিস এর দিকে হচ্ছে ওরিয়েন্টেড আছে। এই জন্য একে হচ্ছে এই সিস্টেমটাকে তোর ফুললি টেক্সচার্ড ম্যাটেরিয়াল বলা হবে, মানে একটা পুরো প্যাটার্নটা একদম সেম দিকে আগাইছে। বাট যদি হচ্ছে পরমাণুগুলা হচ্ছে বা ভিতরে যে প্যাটার্নটা একটা নির্দিষ্ট দিকে ওরিয়েন্টেড না থাকে, তাহলে এটাকে হচ্ছে নন টেক্সচার্ড বলা হবে। এখন আমার কাছে তোদের কাছে আমার একটা কোশ্চেন, এই যে সিঙ্গেল ক্রিস্টাল কি টেক্সচার্ড নাকি নন টেক্সচার্ড বলতো?
আমাকে বলতো সিঙ্গেল ক্রিস্টাল কি অ্যাকচুয়ালি টেক্সচার নাকি নন টেক্সচার? হ্যালো, সিঙ্গেলটা হচ্ছে তোর টেক্সচার, চিন্তা কারণ হ্যাঁ টেক্সচার, কারণ ডিরেকশন সেম। ডিরেকশন সেমই থাকবে, মানে এটা টেক্সচার, এমনি টেক্সচার হইতে হবে। ঠিক আছে, আসলে এখানে টেক্সচার নন টেক্সচারের ব্যাপার আসতেছে না, মানে আসলে এখানে টেক্সচার দিতে এক্সিস্টই করে না, বাট যদি বলতেছে এটা টেক্সচার বলতে হবে, কারণ সব এক গেল। তাহলে আমরা বুঝছি টেক্সচারটা কি, যে টেক্সচার ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন অফ আ পলিক্রিস্টালাইন স্যাম্পল। মানে আসলে সিঙ্গেল ক্রিস্টালের টেক্সচার এক্সিস্টই করে না, ওটা এমনি একটা সেম দিকে প্যাটার্ন করা হয়। কিন্তু ঠিক আছে, যখন একটু টেক্সচারটা, সাউন্ড আসতেছে নাকি কোথাও? হ্যাঁ হ্যাঁ সুদিনের আচ্ছা, মাইক্রোফোন। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বল এখানে বল। টেক্সচার, আমরা সিঙ্গেল ক্রিস্টালকে টেক্সচার বলতে পারবো না, কারণ হচ্ছে এটার মধ্যে একই ধরনের পরমাণুর পিরিয়ডিসিটি দ্বারা এটা তৈরি হচ্ছে। বাট তৈরি এখানে হচ্ছে তো হ্যাঁ। শর্তে কোথাও বলা হয়নি যে ওরিয়েন্টেশন সেম হইতে হবে। আর কি সিঙ্গেল ক্রিস্টালে তো ওরিয়েন্টেশন ডিফারেন্ট হওয়ার চান্স নেই, ওটা একটাই ক্রিস্টাল, আর একটা ক্রিস্টাল তো তখনই তো সিঙ্গেল ক্রিস্টাল বলা হয় যখন এগুলো একইভাবে সেম ভাবে রিপিটেড হয়, মানে এগুলো সেম না, ডিরেকশনে ক্রিস্টালটা যখন তৈরি হয়েছে তো পরমাণুগুলোর পিরিয়ডিসিটির মাধ্যমে না? হ্যাঁ পরমাণুগুলো পিরিয়ডিসিটির মাধ্যমে। এখন তোকে আমি বলি, এই যে তাহলে পরমাণুগুলা, আমি তোকে বলি হ্যাঁ, এই পরমাণুগুলা যদি বিভিন্ন বিভিন্ন দিকে ঘুরানো ফিরানো থাকতো, তাহলে কি এটা তো ক্রিস্টালই হতো না, কারণ ক্রিস্টালের উদ্দেশ্য কি, পরমাণুগুলো সেম ভাবে সাজানো থাকবে। ও তাহলে পিরিয়ডিসিটি বলতে কি তোর এখানে ডিফাইন করে দেওয়া হচ্ছে তাদের ওরিয়েন্টেশনও সেম হবে? মানে এরা কিভাবে সাজানো থাকবে, এরা একটা থেকে আরেকটা কতটুকু ডিস্টেন্স দূরে থাকবে, এরা কোন দিকে অ্যালাইন থাকবে, সবকিছু মিলেই হচ্ছে পিরিয়ডিসিটি বলা হচ্ছে। মানে তোর বুঝতে পারছি। বিন্যাসের ধরনটা এক্স্যাক্টলি সেম, এখানে তাদের সাইজও সেম হুম, হুম, হইতে হবে, বুঝতে পারছি, তাদের বুঝতে পারছি। ওরিয়েন্টেশন সেম হইতে হবে, সবকিছু। হুম, আন্ডারস্টুড। বুঝা গেছে? হ্যাঁ, এখন এই সিঙ্গেল ক্রিস্টালে তো সবই সেম দিকে এমনিই থাকে, তো এখানে তো টেক্সচারের কোনো বিষয় আসতেছে না, টেক্সচার এক্সিস্ট করে শুধু নন এই পলিক্রিস্টালাইন সলিড গুলোর জন্য। ঠিক আছে, আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি আগে, আমার মধ্যে আমরা ভালোই স্লো যাইতেছি, কারণ আরো দুইটা লেকচার কভার করা লাগবে, তারপর স্ট্যাটিস্টিক্স কভার করা লাগবে, আমি একটু ফাস্ট যাইতেছি। ঠিক আছে, তাহলে আশা করি টেক্সচারটা কমপ্লিট হয়েছে। টেক্সচারটাকে বেসিক্যালি যে ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশনের ডিস্ট্রিবিউশন আছে গেল। তারপর আমরা আসি হচ্ছে টেক্সচার পলিক্রিস্টাল এই এই যা কথা বলছি এতক্ষণ এখানেই বলা আছে, আমি জাস্ট একটা কুইক রিডিং মারি। যদি মেজরিটি গ্রেইন, একটা পলিক্রিস্টালের মেজরিটি গ্রেইন মানে ম্যাক্সিমাম গ্রেইন 90%, আর 100% হওয়া লাগবে না, 90% যদি একটা সেম দিকে ওরিয়েন্টেড থাকে, তখনই তাকে একটা টেক্সচার পলিক্রিস্টাল বলা হবে। আর যখন ওই when a material is formed, the grain are usually distorted and elongated in one or more directions which make the material anisotropic. হ্যাঁ এই কথাটা আমি আসতেছি, আইসোট্রপি অ্যানিসোট্রপি এই কথাটা আমি একটু পরে বুঝাইতেছি, এই যে এখানে যে কথাটা বলছে এই কথাটা আমি আসতেছি। তারপর নন টেক্সচার পলিক্রিস্টাল কি বলছে, ইফ দ্য গ্রেইনস ইন অ্যান পলিক্রিস্টালাইন সলিড কন্টেইনস গ্রেইনস উইথ ফুলি র্যান্ডম ওরিয়েন্টেশন, মানে পুরো ওরিয়েন্টেশনটা র্যান্ডম থাকবে, দ্যাট ইজ কল্ড আ নন টেক্সচার পলিক্রিস্টাল, এটা একটা নন টেক্সচার পলিক্রিস্টাল হবে। এখন এরপরে যে কথাটা বলছে, ফর মেনি পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালস দ্য গ্রেইন ওরিয়েন্টেশনস আর র্যান্ডম বিফোর ডিফরমেশন অফ দ্য ম্যাটেরিয়াল ইজ ডান, therefore even if the individual grains are anisotropic, the property differences tend to average out and overall the material is isotropic. এই পুরো স্লাইডে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হইতেছে এই কথাটা আর এই কথাটা, এই কথার মাধ্যমে আমরা আইসোট্রপি অ্যানিসোট্রপি ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা একটু আইসোট্রপি অ্যানিসোট্রপিটা একবার পড়ে নিই, পরে আমরা তারপর ক্লিয়ারলি বলতেছি, অ্যাকচুয়ালি বুঝাইতেছি আমি তোদেরকে। অ্যানিসোট্রপি কি বলছে যে when the properties of a material vary with crystallographic orientations, this phenomena is called anisotropy and the material is said to be anisotropic. তো একইভাবে যদি উল্টা হয়, if the properties of a material do not depend on the crystallographic orientation, then it is isotropic. এখন এটা আমি তোদের একটু বুঝাই যে আইসোট্রপিটা কেন হচ্ছে তোর বিরাজ করতেছে, এটা তোদের ছবি আঁকা লাগবে, এখানে ছবিটা আঁকি দেখো। একটু দাঁড়া, আমার হচ্ছে খাতায় একটা ছবি আঁকা ছিল, আমি খাতার ছবিটা দিই। আচ্ছা দেখ, এটা হচ্ছে তোর একটা ক্রিস্টাল আঁকতেছি, ঠিক আছে, এটা একটা একটা ভিন্ন ক্রিস্টাল, একটা ক্রিস্টালের একটা নির্দিষ্ট প্যাটার্ন। এই ক্রিস্টালের যে অ্যাটম গুলা ধরে নে এই যে এই ডিরেকশন বরাবর ওরিয়েন্টেড আছে, ঠিক আছে, ধরে নিতেছে হাইপোথেটিক্যাল ফিগার। তারপর এটা হচ্ছে আরেকটা ক্রিস্টাল, এই ক্রিস্টালের ডিরেকশন গুলা, এটা একটা ভিন্ন ক্রিস্টাল। ম্যাডাম হচ্ছে ক্লাসে এই ফিগারটা দিয়ে বুঝাইছিল, আমি তোদেরকে এই ফিগারটা বুঝাইতেছি। ধর এই ক্রিস্টালটার তো ডিরেকশন গুলো হচ্ছে এই দিকে, এই যে এইদিকে হচ্ছে ডিরেকশন, এইদিকে ডিরেকশনটা। এখন তুই দেখ এই একটা ক্রিস্টালের ডিরেকশনটা একটা নির্দিষ্ট দিকে, এই একটা ক্রিস্টালের একটা ডিরেকশন নির্দিষ্ট দিকে, ঠিক আছে। এই নির্দিষ্ট দিকে হওয়ার ফলে কি এ একরকম প্রপার্টি শো করবে, এ একরকম প্রপার্টি শো করবে।
বা ধর এদের প্রপার্টির ভিতরে স্লাইটলি ডিফারেন্স থাকবে। তোর ধর হচ্ছে এও হচ্ছে ম্যাগনেটিক, এও ম্যাগনেটিক, বাট এ ধর হচ্ছে ফেরোম্যাগনেটিক, বাট এর এইদিকে ওরিয়েন্টেশন হওয়ার কারণে এ হচ্ছে তোর প্যারাম্যাগনেটিক। জিনিসটা অনেকটা এরকম, ঠিক আছে? তো এই যে তাদের ডিরেকশনের জন্য কি তাদের একটা প্রপার্টিগত চেঞ্জ আসতেছে, এটা হচ্ছে আমার অ্যানিসোট্রপি। এখন আইসোট্রপিটা কি? এখন দেখ আইসোট্রপিটা কিভাবে এক্সপ্লেইন করবো আমরা, তাহলে দেখ তুই ভালো করে দেখ। এই যে নন টেক্সচার, এই যে তুই যে নন টেক্সচার জিনিসটা দেখতেছিস, এই যে নন টেক্সচারটা, এটার কিন্তু তোর ধর প্রতিটার, আচ্ছা নন টেক্সচারটা হয়ে গেল, হ্যাঁ যে নন টেক্সচারটা ধর এই ক্রিস্টালটার ওরিয়েন্টেশন এইদিকে, এর ওরিয়েন্টেশন এইদিকে, এর ওরিয়েন্টেশন এইদিকে, এর ওরিয়েন্টেশন এইদিকে, এর ওরিয়েন্টেশন এইদিকে। দেখ এটা কিন্তু পুরোপুরি র্যান্ডমলি ওরিয়েন্টেড, দেখছস? মানে এদের কিন্তু তুই বলতে পারবি না যে এদের ওরিয়েন্টেশনটা একটা নির্দিষ্ট দিকে আদৌ আছে নাকি না। যেমন এই যে এটার ক্ষেত্রে তুই বলতে পারবি উপরের দিকে, এটার দিকে একটু ডান সাইডে, বাট এটার ক্ষেত্রে কিন্তু তুই কোনো নির্দিষ্ট ডিরেকশনে তাদের ওরিয়েন্টেশনটাকে ডিফাইন করতে পারবি না। সো আলটিমেটলি কি হবে, প্রতিটা ওরিয়েন্টেশনের জন্য যে প্রপার্টিটা আসতো, এই প্রপার্টিটা একটা অন এভারেজ হিসাবের একটা প্রপার্টি আসবে। ধর এ একটা প্রপার্টি দেখাইতো, এ একটা প্রপার্টি দেখাইতো, এরকম ভিন্ন ভিন্ন প্রতিটার প্রপার্টির একটা এভারেজ একটা লব্ধি প্রপার্টি দেখাবে এরকম। একটা লব্ধি প্রপার্টি দেখাবে, হ্যাঁ এক্স্যাক্টলি একটা লব্ধি প্রপার্টি দেখাবে। তার মানে কিন্তু এদের ডিরেকশনের উপর কিন্তু আসলে প্রপার্টিটা নির্ভর করতেছে না। তো এই সিস্টেমটাকে আমার বেসিক্যালি হচ্ছে আইসোট্রপি বলা হবে। এখন বুঝছিস তাহলে থেকে যে তুই যে পলিক্রিস্টালটার দিকে তাকা, এটা কিন্তু এক একজন এক এক দিকে ওরিয়েন্টেড। তার মানে কিন্তু এদের কিন্তু কোনো নির্দিষ্ট কোনো প্রপার্টি থাকবে না, তাদের সবারই একটা নির্দিষ্ট প্রপার্টি। এটুকু আমরা বুঝছি। হুম। বুঝতে পারছি। হ্যাঁ এখন এবার আমি তোকে একটা কথা বলি, হ্যাঁ এই কথাটা যেহেতু বুঝে গেছি, এখন আমরা সব বুঝে যাবো। এখন আমরা একটু লাইন গুলার মিনিংটা পড়ি। দেখ এখানে একটা কথা বলছে, ফর মেনি পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালস দি গ্রেইন ওরিয়েন্টেশনস আর র্যান্ডম বিফোর ডিফরমেশন অফ দ্য ম্যাটেরিয়াল ইজ ডান। এখন দেখ তোকে আমি বলি এই কথাটা দ্বারা আসলে এটা বুঝাইছে, মানে এখানে কথাগুলো আমি আর পরে পরে রিপিট করবো না, আমি জাস্ট তোর এই যে এই পার্টের কথা, এই পার্টের কথাগুলো বাংলায় বলে দিতেছি। সেটা হচ্ছে দেখ, তুই যে পলিক্রিস্টালটাকে যদি তুই ভাঙিস, মানে এক কথা এদেরকে ডিফরমেশন করিস, ডিফরমেশন করার সময় কি এরা প্রতিটা ক্রিস্টাল আলাদা আলাদা করে খুলে কি একটা সিঙ্গেল ক্রিস্টাল তৈরি হবে না? মানে এরা যখন এদেরকে খুলবি, খোলার পর কিন্তু এরা কিন্তু সিঙ্গেল ক্রিস্টাল হিসেবে বিহেভ করবে। তার মানে কিন্তু তখন প্রত্যেকটা সিঙ্গেল ক্রিস্টাল কিন্তু এক একটা নির্দিষ্ট ডিরেকশনে যেহেতু ওরিয়েন্টেড, প্রত্যেকটা সিঙ্গেলই কিন্তু অ্যানিসোট্রপিক হবে। মানে প্রতিটা সিঙ্গেল ক্রিস্টাল আলাদা করে অ্যানিসোট্রপিক। এদেরকে ডিফর্ম করার আগে, মানে এদেরকে ভাঙে আলাদা সিঙ্গেল ক্রিস্টাল তৈরি করার আগ পর্যন্ত এরা আইসোট্রপিক থাকবে। বাট এদেরকে যখন আলাদা করে ফেলবি, এরকম প্রতিটা আলাদা আলাদা হয়ে যাবে, তখন এক একজন কিন্তু অ্যানিসোট্রপিক হবে। এই কথাটাই আর কি এখানে বলা হয়েছে, আর কিছু। ঠিক আছে, আগাই এখন। আর এই যে আমি যে এই যে ফিগারটা আমি তোকে দিলাম না, এই যে ফিগারটা, এই ফিগারটা আসলে বেসিক্যালি ম্যাডাম হচ্ছে এই ফিগার বুঝাইতে চাইছিল। এই তোর এই ফিগার না বুঝলেও সমস্যা নেই, তোর হচ্ছে বেসিক্যালি এই যে এই ফিগারটা বুঝলেই হবে। এটা হচ্ছে আমি আমার ক্লাস নোটে ছবি দিয়ে দিছি সাজিদকে, ওই ক্লাস নোটে কি বলে ক্লাস নোটে ওই ছবিগুলো দেওয়া আছে। ঠিক আছে, তোর এই 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 স্লাইডটা না বুঝলেও হবে, তোর এটা হচ্ছে ম্যাডাম হচ্ছে ওই ছবিগুলোর মাধ্যমে ক্লাসে এটাই বুঝাইছিল আর কি। এবার আসি আমরা হচ্ছে নন ক্রিস্টালাইন সলিড। তাহলে একটা ক্রিস্টালাইন সলিডে বেসিক্যালি কি হয়েছে, আমার পিরিয়ডিসিটিটা একটা লং রেঞ্জ অর্ডার ধরে মেইনটেইন হয়েছে। তার মানে যদি আমার পিরিয়ডিসিটিটা হচ্ছে শেষ হয়ে যায়, ধর একটু আগাইলো শেষ হয়ে গেল, আবার নতুন করে একটা প্যাটার্ন শুরু হইলো, তাহলে এই সিস্টেমটাকে তখন আমরা নন ক্রিস্টালাইন সলিড বলবো। যেমন তুই এই যে এই ফিগারটার দিকে তাকা, দেখ এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, বাট এই প্যাটার্নটা কিন্তু আর একবারও রিপিট হয়নি। এই প্যাটার্নটা একবারই তৈরি হয়েছে, একবারই শেষ। মানে এই একটা গ্রেইন তৈরি হয়েছে, গ্রেইনটাই হইতেছে তার নিজের প্যাটার্নের সমান, আর কিন্তু আগায়ও নাই, রিপিটও করেনি। সো যদি এরকম একদম পুরো ইরেগুলার একটা নন রিপিটেড স্ট্রাকচার এরকম তৈরি হতে থাকে, তখন এটাকে নন ক্রিস্টালাইন সলিড বলা হবে, আর কিছু। ঠিক আছে, তো আমরা একটু ডেফিনেশনটা পড়ি। A solid which is opposite extreme of the single crystal follows neither reticular nor granular, মানে গ্র্যানুলারও হবে না, রেটিকুলারও হবে না। Where there is lack of symmetric arrangement of atoms, মানে অ্যাটমস এর কোনো সিমেট্রিক অ্যারেঞ্জমেন্ট থাকবে না। তারপর কি, আর আগের বার কিন্তু আমাদের সাইজও সেম ছিল সবকিছু, বাট এবার কি, সাইজ অফ দ্য গ্রেইনস আর কম্পারেবল টু দ্য প্যাটার্ন ইউনিট। মানে এই যে একটা প্যাটার্নের জন্য যে একটা গ্রেইন তৈরি হলো না, যেটাই প্যাটার্ন ওইটাই আমার গ্রেইন। মানে এক একটা গ্রেইন এক একটা নর্মাল প্যাটার্ন হবে। তুই যদি এই পুরো জিনিসটাকে একটা প্যাটার্ন বলিস, দেখ এই প্যাটার্নটা কিন্তু আর কোথাও রিপিট হয়নি, জাস্ট এখানে এই প্যাটার্নটা তৈরি হয়েছে। আর এই প্যাটার্নটা কি নিজেই নিজের একটা গ্রেইন, মানে গ্রেইন সাইজটা প্যাটার্নেরই সমান। এই কথাটাই বলা হয়েছে, সাইজ অফ দ্য গ্রেইনস আর কম্পারেবল টু দ্য প্যাটার্ন ইউনিট ইজ নোন এজ নন ক্রিস্টালাইন সলিড। মানে তোর এই ডেফিনেশনটা মনে রাখার জন্য তো তিনটা পয়েন্ট আলাদা ভেঙে ভেঙে মনে রাখতে হবে, আমার এখানে মার্ক করা আছে। একটা হচ্ছে এই সিঙ্গেল ক্রিস্টালের এক্স্যাক্টলি অপোজিট হতে হবে, এটা গ্র্যানুলারও হওয়া যাবে না বা রেটিকুলারও হওয়া যাবে না, কারণ কি রেটিকুলার আর গ্র্যানুলার হইলে তো এটা হচ্ছে তোর ক্রিস্টালাইন সলিড হয়ে গেল। আর এটার কি কোনো সিমেট্রিক অ্যারেঞ্জমেন্ট থাকবে না, আর এই গ্রেইনের সাইজগুলো হচ্ছে তোর প্যাটার্ন ইউনিটের কম্পারেবল সাইজের হতে হবে। এই কয়েকটা প্রপার্টি থাকলে এদেরকে হচ্ছে আমরা নন ক্রিস্টালাইন সলিড বলা হবে। ঠিক আছে, এখন আমরা একটু আসি, যেখানে একটা কথা বলা আছে মেইন থিম, অ্যাব্রাপ্টলি কুলিং ডাউন অফ আ মেল্টেড সাবস্টেন্স। এখন ম্যাডাম হচ্ছে ক্লাসে যে কথাগুলো বলছিল, এটা হচ্ছে তোর স্লাইডে লেখা নেই, ম্যাডাম ক্লাসে এই কথাটা বলছিল, তুই ধর একটা লোহা,
ঠিক আছে, একটা লোহাকে তুই গরম করলি, গরম করলে পুরো মেল্ট করে ফেললি, ধর 1500-1600 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট করে ফেললি, মেল্ট করে কি তুই লিকুইড পাবি। এখন তুই লিকুইডটাকে যদি তুই ধর 1500 ডিগ্রি সেলসিয়াস থেকে নামায় তুই হঠাৎ করে তুই 25 ডিগ্রি সেলসিয়াস আইনে দিলি, তাহলে কিন্তু তোর এটা হঠাৎ করে 1500 ডিগ্রি সেলসিয়াস থেকে তোর ইয়াতে চলে আসবে, এই 25 ডিগ্রি সেলসিয়াসে কুল ডাউন হয়ে যাবে। তাহলে এই যে কুল ডাউনটা হলো, এই কুল ডাউনটা কিন্তু তোর একটা ইউনিফর্ম কুল ডাউন সে করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ 1500 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে যে অ্যাটম গুলো কিন্তু অনেক হাই ভাইব্রেশন করতে থাকে। এগুলো আমরা ওই যে ছোটবেলায় থার্মোডাইনামিক্সেই পড়ছি, ডিগ্রিজ অফ ফ্রিডমে পড়ছি যে বলা ওই যা ধরনের। আসলে, আচ্ছা আমি কিভাবে বলতে পারি যে তোর এখানে তাপ হ্রাসের হার সমান না? হ্যাঁ, তাপ হ্রাসের হার সমান না, এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন কথা। কারণ তুই দেখ তোর অনেক হাই টেম্পারেচারে তোর যে অ্যাটম গুলো কিন্তু এরকম র্যান্ডমলি ভাইব্রেট করতে থাকে, কাইনেটিক এনার্জি গেইন করে র্যান্ডমলি ভাইব্রেট করতে থাকে। এখন তুই যদি এদেরকে হঠাৎ করে তুই থামায় দাস, মানে তুই 1500 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে কুল করে আনছিস, তার মানে কিন্তু এরা কিন্তু তোর ভাইব্রেট করতে করতে এক একজন এক এক ওরিয়েন্টেশনে তোর কুল ডাউন হয়ে যাবে। টেম্পারেচার কমাইলে তো এদের কাইনেটিক এনার্জি কমে যায়, এরা তো নিজেদের থেকে স্থির হয়ে যাবে, তার ফলে তো লিকুইডটা কি তোর সলিড হয়ে যাবে, তাই তো? এখন তুই যদি হঠাৎ করে ডাউন করে দিস তাহলে কিন্তু এরা কিন্তু বিভিন্ন ডিফারেন্ট পজিশনে থাকা অবস্থায় কিন্তু তারা তোর কুল ডাউন হয়ে যাবে। তার মানে তারা যখন কুল ডাউন হয়েছে, তারা যখন এই যে ক্রিস্টালের আকারে যখন বসছে একজন একজনের পাশাপাশি, তাদের বসাটা কিন্তু তোর মানে পুরা মানে সুন্দর হয়নি। এক একজন এক এক পজিশনে বসে গেছে, এক একজন এক এক রকম ওরিয়েন্টেশনে বসে গেছে, মানে কি তারা একটা প্যাটার্ন ফর্ম করতে পারেনি। এই জন্য তারা নন ক্রিস্টালাইন সলিড ফর্ম করবে যদি তাদেরকে অ্যাব্রাপ্টলি কুল ডাউন করা হয়। বাট তুই তাদেরকে যদি একটা নির্দিষ্ট হারে, ওই যে সাজিদ যে কথাটা বললো, একটা নির্দিষ্ট হারে কুল ডাউন করতে থাকো, ধর 5 ডিগ্রি 10 ডিগ্রি করে করে কমাইতেছিস, তাহলে কিন্তু তারা ওরিয়েন্টেশনটা সেম ভাবে বসার, সেম ভাবে একজন আরেকজনের সাথে প্যাটার্ন তৈরি করার একটা সুযোগ পাবে। তখনই তারা একমাত্র ক্রিস্টালাইন সলিড তৈরি করবে। তার মানে ক্রিস্টালাইন সলিড তৈরি করতে হলে তোকে একটা নির্দিষ্ট হারে, একটা কনস্ট্যান্ট রেটে কুল ডাউন করতে হবে। আর তুই অ্যাব্রাপ্টলি কুল ডাউন করলে তোর এটা নন ক্রিস্টালাইন সলিড তৈরি হয়ে যাবে। এই কথাগুলো ম্যাডাম ক্লাসে বলছিল, এগুলো স্লাইডে লেখা নেই। এখন এই কথাগুলো তুই মনে রাখতে দে, কারণ এগুলো পরীক্ষা লিখতে পারলে তুই অনেক মানে পৃষ্ঠা ভরাইতে পারবি, যেহেতু এটা তোর পুরো থিওরিটিক্যাল টপিক। ঠিক আছে, গেল। এবার আমরা আসি প্রপার্টিজ। এখন দেখ, এদেরকে কিন্তু কোনো ডেফিনিট মেল্টিং পয়েন্ট কিন্তু থাকা পসিবল না, কারণ এদেরকে তুই একদম অ্যাব্রাপ্টলি কুলিং করছিস। এরা এক একজন এক এক ভাবে ওরিয়েন্টেড আছে, মানে তো সব অ্যাটম যদি একই রকম থাকতো তাহলে সবাই একই রকম মেল্টিং পয়েন্ট ফলো করতো, মানে একটা পুরো সিস্টেমের একটা সুনির্দিষ্ট মেল্টিং পয়েন্ট থাকতো। বাট এই ক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট মেল্টিং পয়েন্ট থাকার কোনো সুযোগই নেই। তারপর এদের যদি টেম্পারেচার বাড়ায় তাহলে কি গ্র্যাজুয়ালি সফট হয়ে যাবে। এটার জন্য ম্যাডাম আমাদেরকে একটা এক্সাম্পল বলছিল ক্লাসে, আমার মনে আছে, সেটা ওই যে আমরা যে স্পঞ্জ করি না, স্পঞ্জ স্পঞ্জ যদি গরমকালে যেদিন বেশি গরম থাকে বা রোদে, স্পঞ্জ যদি রোদে রাখে তুই কোন এক জায়গায় গেলি, আসার পর আবার স্যান্ডেলটা যদি পরিস, তাহলে দেখবি যে স্যান্ডেলটা একটু নরম নরম হয়ে গেছে বা একটু স্টিকি স্টিকি হয়ে গেছে, যে মনে হইতেছে যে একটু লাগে গেছে বা একটু গলে গেছে, এরকম হইতে পারে। এটাই আর কি বুঝাইতে চাইছে যে এরকম নন ক্রিস্টালাইন সাবস্টেন্স গুলা তোর টেম্পারেচার বাড়লে একটু সফট হয়ে যায়। তারপর বোঝানো হয়েছে এদের কোনো লং রেঞ্জ অর্ডার থাকবে না। হ্যাঁ, এই যে প্যাটার্নটা ধর পাশাপাশি সর্বোচ্চ একটা তৈরি হলো আর একটা তৈরি হলো, 3টা 4টা করে করে রিপিট হইলো। এই 3টা 4টা রিপিটটা কিন্তু একটা শর্ট রেঞ্জ অর্ডারে রিপিট হইতেছে, এটা কিন্তু কোনো লং রেঞ্জ অর্ডারে রিপিট হইতেছে না। এই কথাটাই বলা হয়েছে যে এদের কোনো লং রেঞ্জ অর্ডারের রিপিটেশন থাকবে না, থাকলেও শর্ট রেঞ্জ অর্ডার থাকতে পারে, বাট এটা খুবই শর্ট হবে। এই কথাটাই বুঝাইছে। তারপর আমাদেরকে বলছে যে নন ক্রিস্টালাইন সলিডস ক্যান বি ক্রিস্টালাইন আফটার হিট ট্রিটমেন্ট। তার মানে নন ক্রিস্টালাইন সলিডকে তো চাইলে ক্রিস্টালাইন বানানো যায়, কিভাবে? হিট ট্রিটমেন্ট করে। কিভাবে? এটা ম্যাডাম বলছিল তোর এখন তুই ধর এই 1500 ডিগ্রি সেলসিয়াস থেকে ধুম করে তুই 25 ডিগ্রি সেলসিয়াসে নামাইছিস, নামানোর ফলে তোর যে লোহার যে ক্রিস্টালটা তৈরি হলো এটা তোর একটা নন ক্রিস্টালাইন সলিড দিছে। এখন তুই এটাকে হিট ট্রিটমেন্ট কিভাবে দিবি? হিট ট্রিটমেন্ট দেওয়ার জন্য তোর এটাকে 1500 ডিগ্রি সেলসিয়াসে আবার উঠানোর কোনো দরকার নেই। তুই এটাকে 700 850 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মোটামুটি উঠাইলি, উঠানোর পর তারপর আবার কনস্ট্যান্টলি একটু কুল ডাউন করলি, তাহলে কিন্তু এটা আবার ক্রিস্টালাইন বানানো সম্ভব। এই কথাটাই আর কি এখানে বলা হয়েছে, নন ক্রিস্টালাইন সলিড কে তুই এভাবে হিট ট্রিটমেন্ট করে বা হিট অ্যাডজাস্টমেন্ট করে তুই এদেরকে ক্রিস্টালাইন বানাইতে পারবি। আচ্ছা, এই কথাটা একটু আরেকবার রিপিট কর। আচ্ছা হ্যাঁ, দেখ, তো বেসিক্যালি আমরা কোনো একটা ধর লোহারে 1500 ডিগ্রি সেলসিয়াসে উঠাইছি, পুরা গলন্ত হয়ে গেছে। এখন এটা আমি হঠাৎ করে পজিশনে নামাই দিছি, তাহলে একই অ্যাব্রাপ্টলি কুল ডাউন হয়েছে, মানে এ নন ক্রিস্টালাইন সলিড। ঠিক আছে, এখন আমরা চাইতেছি এটাকে আমরা ক্রিস্টালাইন বানাবো। ক্রিস্টালাইন বানানোর জন্য আমার এটাকে 1500 ডিগ্রি সেলসিয়াসে উঠাইতে হবে, নট নেসেসারি। আমার এটা 700 800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠাইতে পারলে হলো। উঠানোর পর তারপর আমি এদেরকে একটা কনস্ট্যান্ট রেটে কুল ডাউন করবো। ধর প্রতি মিনিটে তোর প্রতি মিনিটে 30 ডিগ্রি সেলসিয়াস করে করে কমতেছে, মানে এটার তোর জন্য 1500 ডিগ্রি সেলসিয়াসে উঠানোর দরকার নেই, 700 800 ডিগ্রি সেলসিয়াসে উঠাই এরকম একটা কনস্ট্যান্ট রেটে কুল ডাউন করবো, হঠাৎ করে কুল ডাউন করবো। তাহলে এটাকে এইভাবে একটা নন ক্রিস্টালাইনকে তুই ক্রিস্টালাইন বানাইতে পারবি। এই কথাটা ম্যাডাম ক্লাসে বলছিল।
বুঝছিস? এটাই হিট ট্রিটমেন্ট। মানে আমি হয়তো 700-800 পর্যন্ত গেলাম, তারপর হচ্ছে একটা আস্তে আস্তে নির্দিষ্ট কোল্ড ডাউন করলাম, আস্তে আস্তে, আস্তে আস্তে মানে 10-10 করে বাড়তেছি বা 100-100 করে বাড়তেছি এরকম। কমতেছি আর কি, 10-10 করে বা 50-50 করে আস্তে আস্তে হ্যাঁ কমে হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, কন্টিনিউ হচ্ছে। মানে তখন হচ্ছে এটা আবার তখন একটা ক্রিস্টালাইন নির্দিষ্ট বাড়বে। রেটে কমাবো। হ্যাঁ হ্যাঁ, তখন এটা হচ্ছে এরা নিজেদের মতো ওরিয়েন্টেড হতে পারবে, ইউনিফর্মলি ওরিয়েন্টেশন এবার হতে হচ্ছে পারবে, তখন এটা সেটা হচ্ছে তার ক্রিস্টালাইন হয়ে যাবে। ক্রিস্টালাইন হয়ে যাবে। এটাই বুঝা গেছে? গেল। তারপর আচ্ছা, এই প্রথম স্লাইডটাই খালি একটু বড়, পরে দুটো স্লাইড ছোট আছে, কারণ ক্লাস শেষ হবে তাড়াতাড়ি। তারপর এখানে হচ্ছে তোর কিছু ক্রিস্টালাইন সলিড আর নন ক্রিস্টালাইন সলিড এর হচ্ছে তোর ডিফারেন্স দিয়ে দিচ্ছে। এই ডিফারেন্স গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তুই হচ্ছে মানে তুই যদি খালি এই পার্টে এই স্লাইডে মনে রাখতে পারিস, তুই বেসিক্যালি ওই যে দেখ যে এদের যে প্রপার্টি বলা আছে, তারপর এদেরও যে প্রপার্টি বলা আছে, মানে তুই এক স্লাইড দিয়ে তুই অনেকগুলো স্লাইডের কাজ চালাই দিতে পারবি। ইভেন তুই এখান থেকে তুই ডেফিনেশনও বানিয়ে দিতে পারবি ক্রিস্টালাইন সলিড নন ক্রিস্টালাইন সলিডের নিজেদের। তাহলে আমরা আসি প্রথমে ডিফারেন্স, প্রথম হচ্ছে শেপ। এইগুলো আমরা আগে বলে আসছি যে ক্রিস্টালাইন সলিডের একটা ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ হবে, বাট নন ক্রিস্টালাইন ইরেগুলার শেপ হবে। এগুলো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। মেল্টিং পয়েন্টের বেলা এর একটা শার্প মেল্টিং পয়েন্ট হবে, বাট এর কি কোনো মেল্টিং পয়েন্ট থাকবে না, ভালো মেল্টিং পয়েন্ট থাকবে না। এরা টেম্পারেচার বাড়াইলে কি গ্র্যাজুয়ালি সফট হয়ে যাবে। তারপর ক্লিভেজ প্রপার্টি, এটা একটু নতুন জিনিস, এটা একটু ইম্পর্টেন্ট। ক্লিভেজ প্রপার্টি কি আমরা একটু বুঝি। ক্লিভেজ প্রপার্টিটা হচ্ছে তোর, তুই ধর একটা সলিড, ঠিক আছে, এটা আমি আচ্ছা এগুলো আসলে সামনাসামনি বুঝালে বেটার হইতো। সেটা তুই ধর একটা তোর একটা ধর বরফ, ঠিক আছে, একটা বরফকে তুই কাটছস, একদম একদম পুরো মাঝখান দিয়ে কাটছস। একটা শার্পেস্ট টুল দিয়ে যদি তুই একটা ক্রিস্টালকে এভাবে কাটস, ঠিক আছে, কাটলে তার যে ধর দুই টুকরা হয়ে গেল, দুই টুকরা হইলে কি তার যে কাটিং সারফেসটা, দুইটা কাটিং সারফেস তৈরি হয়েছে, মানে যেহেতু মাঝখান দিয়ে ফাঁকা করে দিচ্ছ, এই পাশের একটা ওই পাশের একটা কাটিং সারফেস। এই যে যে কাইটে আসা যে সারফেস দুইটাই স্মুথ হবে একদম, মানে একটা একটা পুরো সেম হবে, একদম স্মুথ সারফেস পাওয়া যাবে কাটার পরে। এটা হচ্ছে কি তোর ক্রিস্টালাইন সলিড এর হচ্ছে বৈশিষ্ট্য। বাট নন ক্রিস্টালাইন সলিড এর বেলায় কি তোর এই যে সারফেস গুলো স্মুথ হবে না, রাফ হবে। যেমন তুই একটা স্পঞ্জকে কাটবি, কাটলে দেখবি যে তোর একটু কেমন জানি এবড়ো থেবড়ো একটা, মানে একটা বাজে একটা প্যাটার্ন আসতেছে, একদম পুরো স্মুথলি কাটে না কোনো কিছু। এটাই আর কি বুঝেছি ক্লিভেজ প্রপার্টি দ্বারা। এটা বুঝছিস? এই যে when cut with a sharp edge tool they split into pieces বোঝা with যায় irregular একটা surface. স্পঞ্জকে কাটলে ওর যে সারফেস গুলো এমনি এবড়ো থেবড়ো হয় এবড়ো থেবড়ো হয়, এরকম। এক্স্যাক্টলি। হ্যাঁ এটাই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে তো নন ক্রিস্টালাইন সলিড এর বেলায়। বাট তোর ধরে সারফেস গুলো যদি একদম পুরো স্মুথ হয়, এই পাশে পুরো স্মুথ, ওই পাশে একদম স্মুথ, একদম একটা একটা সেট, তখন এটা কি একটা ক্রিস্টালাইন সলিড হবে। মানে ক্রিস্টালাইন সলিড এর বেলায় স্মুথ সারফেস জেনারেটেড হবে, এটাই বুঝাইছে ক্লিভেজ প্রপার্টি দ্বারা। আগাইতে হবে। তারপর আমরা সেই হিট অফ ফিউশন মানে কি, আমি এখানে বাংলা লিখে দিচ্ছি যে কোনো জিনিসের স্টেট চেঞ্জ করার জন্য তোর হচ্ছে এই যে পরিমাণ হিট প্রয়োজন হয়। যেমন পানিরে বরফ থেকে তোর টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট থাকে। যেমন পানিরে যদি তুই বরফ থেকে তুই লিকুইড করতে চাইস, তাহলে কি তোর তোর ওই যে সুপ্ত তাপ পড়ছি না আমরা, ওইগুলাই আর কি। ওই যে ল্যাটেন্ট হিট অফ ফিউশন আর ল্যাটেন্ট হিট অফ ভ্যাপর আর কি, ওইগুলাই। ওই যে 2268 000 336 এইগুলাই। এই জিনিসগুলা কি তোর ক্রিস্টালাইন সলিডের জন্য কি একটা ডেফিনিট হবে, মানে পুরো একটা নির্দিষ্ট এরকম একটা অ্যামাউন্ট থাকবে, যে এই পরিমাণ অ্যামাউন্ট দিলে এটা হচ্ছে তোর সলিড থেকে লিকুইড হয়ে যাবে। কিন্তু নন ক্রিস্টালাইন সলিডের বেলায় এরকম কোনো মানে ডেফিনিট সুপ্ত তাপ থাকবে না। এটাই। তারপর আমরা আসি হচ্ছে অ্যানিসোট্রপি। আচ্ছা, হিট অফ ফিউশন টপিকে আরেকটা ব্যাপার আছে, এরকম ধর তোর আহ যেটা আর কি ক্রিস্টালাইনের ক্ষেত্রে তোর ওই টাইমটায় আমি যদি বাইরে থেকে হিট দেই ওইটা জাস্ট দশা চেঞ্জ করবে বা টেম্পারেচার বৃদ্ধি করবে না, বাট নন ক্রিস্টালাইনে তোর তোর কি টেম্পারেচার বৃদ্ধি করে? নন ক্রিস্টালাইন না না না, এটা হবে না। মানে তুই ধর হচ্ছে আমি ক্রিস্টালাইন সাবস্টেন্সটা দশা চেঞ্জ করতে চাইতেছি, তখন কি তোর হচ্ছে টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, বাট একটা নির্দিষ্ট হিট কি ওর দশাটাকে চেঞ্জ করতে হেল্প করবে। তার মানে কি আমরা একটা ধর একটা পানির বেলায় চিন্তা কর, ধর পানি একটা ক্রিস্টাল। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি যে পানির বরফ থেকে গিয়া হওয়ার সময় তো 336 তোর জুল দেওয়া লাগে। বাট এই যে একটা নির্দিষ্ট যে অ্যামাউন্ট 3 লাখের মতো যে একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা তোর নন ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে এক্সিস্ট করে না। মানে ওর ওর বেলায় কত লাগবে এটা কেউ বলতে পারবে না আসলে, বাট ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে বলতে বুঝতে পারবে। পারছি। এটাই বুঝাইছে আর কিছু। তারপর আইসোট্রপি আর আমি বুঝাবো না। নন ক্রিস্টালাইনের ক্ষেত্রে কি আইসোট্রপিক হবে, কারণ নন ক্রিস্টালাইন হচ্ছে তোর মানে কোনো প্যাটার্নই নাই আর। কিন্তু ক্রিস্টালাইনের বেলায় নন টেক্সচার্ড পলিক্রিস্টাল বাদে বাকি সব অ্যানিসোট্রপিক হবে। কারণ দেখ টেক্সচার্ড মানে কি, সবগুলো একই দিকে ওরিয়েন্টেড, আর একই দিকে ওরিয়েন্টেড মানে প্রপার্টি সেম, একটা নির্দিষ্ট প্রপার্টি শো করবে। আবার তোর যা সিঙ্গেল ক্রিস্টাল কি এমনি একদিকে ওরিয়েন্টেড, তার মানে কি একটা নির্দিষ্ট প্রপার্টি শো করবে। তার মানে সিঙ্গেল ক্রিস্টাল আর
টেক্সচার্ড পলিক্রিস্টাল, এই দুইজনই খালি অ্যানাইসোট্রপি শো করবে ক্রিস্টালাইন সলিডের ভিতরে। কিন্তু নন টেক্সচার্ড পলিক্রিস্টাল গুলো কিন্তু তোর অ্যানাইসোট্রপি শো করবে না, ওটা আইসোট্রপিক হবে, কারণ ওই যে একটা এভারেজ আউট হয়ে যাবে। একইভাবে নন ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে তো সবাই পুরো ইরেগুলার, তো এখানে তোর হচ্ছে অ্যানাইসোট্রপি আসার কোনো সুযোগই নেই, আইসোট্রপিক হইতে হবে। গেল নেচার হচ্ছে এদেরকে ক্রিস্টালাইন সলিডকে ট্রু সলিড বলা হবে, আর ওদেরকে হচ্ছে সিউডো সলিড বা সুপার কুল সলিড বলা হবে। এগুলো আর কি মুখস্থ জিনিস আর কি। সিউডো সলিড মানে হচ্ছে তো নকল সলিড, মানে অ্যাকচুয়াল সলিড না, বা সুপার কুল সলিড বলা হয়, এই কথাই বলা হয়েছে। আচ্ছা, তারপর এখানে বলা হয়েছে এখানে এই যে এটাকে সুপার কুল সলিড বলা হয় কেন, কারণটা ম্যাডাম বলছিল ক্লাসে, তোর কি মনে আছে? এটা বলছিল ওই যে হঠাৎ করে কুল করে ফেলাইছে একটা, হঠাৎ ওই যে বললাম না 1500 ডিগ্রি সেলসিয়াস থেকে ধুম করে আমি 25 ডিগ্রি সেলসিয়াসে আনলাম, হঠাৎ করে কুল করে ফেলায় একটা সলিড বানাই দিছি কোন রকম। এটা এই জন্য আর কি সুপার কুল সলিড বলা হয়। মানে তোর কারণ নন ক্রিস্টালাইন সলিড গুলোকে হচ্ছে হঠাৎ করে একটা টেম্পারেচারের ড্রপ ঘটানো হয়, এই হঠাৎ করে ড্রপ ঘটানো হয় দেখে। হ্যাঁ, যেমন তোকে আমি বলি যে এজন্য সুপার কুল লিকুইড বলা হয়। হ্যাঁ, সুপার কুল লিকুইড বলে। যেমন তোকে আমি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যেমন কাঁচ হচ্ছে একটা নন ক্রিস্টালাইন সলিড, বাট কাঁচের আরেকটা ফর্মকে কোয়ার্টজ বলা হয়। ম্যাডাম ক্লাসে কোয়ার্টজ আর এই কাঁচের এক্সাম্পলটা বলছিল। কোয়ার্টজ হচ্ছে তোর প্রচুর দামি আর প্রচুর শক্তিশালী, মানে গ্লাসের কোয়ার্টজও দেখতে গ্লাসের মতো, বাট কোয়ার্টজ হচ্ছে তোর প্রচুর শক্তিশালী। ওই যে আমরা যে ওই যে পোলারিমিটারের যে এক্সপেরিমেন্ট গুলো করছিলাম না, ওইটার ভিতরে যে কাঁচগুলো থাকতো ওগুলো হচ্ছে তোর কোয়ার্টজ এর কাঁচ বলা হতো। ওগুলো হচ্ছে প্রচুর দামি দামি জিনিস আর কি, প্রচুর মানে এক্সপেন্সিভ। বাট এই নর্মাল কাঁচ কিন্তু কোয়ার্টজ না, একদম মানে গ্লাস বলা হয়েছে এই জিনিসটাকে। এখন তুই চিন্তা করে যে গ্লাস ফ্যাক্টরিতে গ্লাস কেমনে বানায় জানো, সেরকম গ্লাস কিন্তু গলায় তোর এটাকে আবার গলানোর পরে একটা ছাঁচের ভিতর দিয়ে আবার এটাকে শুকায় আবার একটা নির্দিষ্ট শেপের গ্লাস বানানো হয়। তো এই যে এরকম সুপার কুল হঠাৎ মানে গরম করে আবার কুল করে বানাইতেছি গ্লাসকে, এইগুলোকে হচ্ছে তো নন ক্রিস্টালাইন সলিড বলা হবে। বুঝা গেছে? এই জন্য সুপার কুল লিকুইড বলা হয়েছে, মানে একটা লিকুইড সাবস্টেন্সকে হঠাৎ করে সলিড বানাই দিচ্ছে টেম্পারেচার ঠান্ডা করে, এটাই আর কিছু। তারপর হচ্ছে অর্ডারি ম্যানেজমেন্ট অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, সেটা হচ্ছে তোর এদের হচ্ছে লং রেঞ্জ অর্ডার থাকবে, এটা আশা করি বুঝছিস। আর ক্রিস্টালাইনের হচ্ছে প্রথমত এদের কোনো অর্ডারই থাকে না, আর থাকলেও তো শর্ট রেঞ্জ অর্ডার থাকে, মানে একটা রিপিটেশনের শর্ট রেঞ্জের জন্য রিপিটেড হবে। আচ্ছা, লং রেঞ্জ অর্ডার আর শর্ট রেঞ্জ অর্ডার বলতে আমরা জাস্ট এটাই বুঝি যে একজন হচ্ছে পিরিয়ডিসিটিটা অনেকবার রিপিট করবে, আরেকজন কমবার রিপিট করবে। কমবার বলতে খুবই কম, মানে তুই অল্প 4-5টা প্যাটার্ন পাচ্ছিস। হ্যাঁ, ওইটাই সর্বোচ্চ এরকম। এই এখন এই যে আমরা সেই কোয়ার্টজ আর গ্লাসের হচ্ছে তোর এই গ্লাসকে হচ্ছে অ্যামারফাস সলিডও বলা হয়, মানে নন ক্রিস্টালার আরেকটা নাম হচ্ছে অ্যামারফাস। এটা হচ্ছে তোর এম এ ওয়াহাবের বইতে আছে, রিডিং করলে দেখতে পারবি। আর এটাই হচ্ছে মানে নন ক্রিস্টালাইনের হচ্ছে মানে সিলিকন ডাইঅক্সাইডের বেসিক্যালি দুইটা ফর্ম আছে। ক্রিস্টালাইন ফর্মকে কোয়ার্টজ বলা হয়, কারণ এটা যে দেখতেছিস একটা সুন্দর প্যাটার্ন ফলো করতেছে, বাট নরমাল গ্লাস আমরা যেগুলো দেখি এগুলো কি এরকম ভালো প্যাটার্ন ফলো করে না, এই জন্যই হচ্ছে এরা নন ক্রিস্টালাইনই গেল। তারপরে এখানে যে সিঙ্গেল ক্রিস্টালের একটু ওরিয়েন্টেশন দিচ্ছে, যে সিঙ্গেল ক্রিস্টালের এরকম কি একটা ক্রিস্টাল একই ভাবে চলতেছে, পলিক্রিস্টাল কি দেখ এটা কিন্তু দুটো সিঙ্গেল ক্রিস্টাল আছে একটা পলিক্রিস্টালের ভিতরে, এটা আর কি পলিক্রিস্টালাইন। আর নন ক্রিস্টালাইন কি একদম পুরো প্যাটার্ন ছাড়া এরকম পুরো চলতেই থাকবে আর কি। তারপর আমরা আসি পলিমরফিজমটা আসলে পলিমরফিজমটা হচ্ছে ওই যে আমরা যে কার্বনের বেলায় পড়ছি না, কার্বনের বেলায় কি একই কার্বনের বিভিন্ন রকম রূপ থাকতে পারে, ওই যে অ্যালোট্রপ পড়ছি, যেমন যে গ্রাফিন থাকে, গ্রাফাইট থাকে, গ্রাফাইট হতে পারে, তারপরে তো ডায়মন্ড হতে পারে, ফুলারিন হতে পারে, এরকম ফুলারিন হতে পারে, হ্যাঁ বহুরূপিতা হতে পারে, বহুরূপিতা। হ্যাঁ, পলিমরফিজম বেসিক্যালি বহুরূপিতা, বাট এটা যদি তোর একটা এলিমেন্টের ক্ষেত্রে হয়, যেমন কার্বন একটা এলিমেন্টের ক্ষেত্রে বহুরূপিতাকে হচ্ছে তোর অ্যালোট্রপি বলা হয়। ধর শুধু কার্বন, শুধু টিন, শুধু আয়রন, এগুলোকে অ্যালোট্রপি বলা হবে। বাট এটা যদি একটা কম্পাউন্ড হয়, কম্পাউন্ডের এরকম বহুরূপিতা থাকে, ধর সোডিয়াম ক্লোরাইডের বিভিন্ন রকম বহুরূপিতা আছে, সেই ক্ষেত্রে এদেরকে পলিমরফিজম বলা হবে। এটাই। So polymorphism refers to the ability of a solid to exist in more than one crystalline form, মানে বিভিন্ন রকম ক্রিস্টালাইন ফর্ম। তোর ধর হচ্ছে টিনের একটা আলফা টিন আছে, বিটা টিন আছে, ঠিক আছে? মানে টিন কিন্তু টিন, বাট কি এদের ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন এক এক রকম দিবে, এইজন্য এক এক রকম প্রপার্টি শো করে, এক এক জিনিস হয়ে গেছে, কিন্তু দুটোই কিন্তু ক্রিস্টালাইন ফর্ম, বাট কি ফর্মগুলো ভিন্ন রকমের। এটাই হচ্ছে তোর আর কি পলিমরফিজম বোঝানো হয়েছে। এখন পলিমরফিজমটা একটা জেনারেল ওয়ার্ড, মানে কম্পাউন্ডের ক্ষেত্রে পলিমরফিজম, এলিমেন্টের ক্ষেত্রেও পলিমরফিজম এক্সিস্ট করে, বাট এলিমেন্টের ক্ষেত্রে পলিমরফিজমটাকে আমরা অ্যালোট্রপি বলি আর কি, ওই যে কার্বনের অ্যালোট্রপ, এইগুলো আর
মানে বেসিক্যালি হচ্ছে সেম ক্রিস্টাল বাট ডিফারেন্ট ওরিয়েন্টেশনই হচ্ছে তোর পলিমরফিজম। এখন পলিমরফিজম বেসিক্যালি কিসে থাকে? বিভিন্ন রকম ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালে থাকে, পলিমারে থাকে, মিনারেলে থাকে, মেটালে থাকে, এগুলো সব মানে ওই সাহিত্য কথাবার্তা আর কি। তারপর পলিমর্ফস সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইডের এরকম হচ্ছে তো 6টা পলিমর্ফ দিয়ে দিছে। আলফা কোয়ার্টজ হতে পারে, বিটা কোয়ার্টজ হতে পারে, ট্রাইডামাইটস, ক্রিস্টোবালাইট, কোয়াসাইট, স্টিসোবাইট, এগুলো মুখস্থ পড়া আর কি। এবার হচ্ছে আমরা আয়রনের কিছু একটু অ্যালোট্রপ দেখি। আয়রনের অ্যালোট্রপটা হচ্ছে তোর ম্যাগনেটিক প্রপার্টিজ এর উপর ডিপেন্ড করে। যেমন তুই দেখ, প্রথমে যদি আয়রন হচ্ছে লিকুইড থাকতো, 1500 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আয়রন হচ্ছে তোর পুরোপুরি লিকুইড, ঠিক আছে? এই 1500 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি আস্তে আস্তে কমাইতেছি, কমাইতে কমাইতে এটাকে যদি আমি হচ্ছে 1300-তে আনি, তাহলে এটা হচ্ছে গামা আয়রন হবে। এই গামা আয়রনের ভিতরে এর যে স্ট্রাকচারটা হচ্ছে তোর বিসিসি হবে। বিসিসি মানে কি? বিসিসি মানে হচ্ছে বডি সেন্টার কিউবিক, এগুলো আমরা সব পরে পড়বো, বুঝতে পারবি। আয়রনটা হচ্ছে তোর একটা বিসিসি স্ট্রাকচার গঠন করবে নিজেদের ভিতরে, ইউনিট সেল গুলো বিসিসি স্ট্রাকচার হবে, এগুলো আমরা সব পরে বুঝতে পারবো, এখন বুঝতে পারবি না। আর একটু কুল ডাউন করলে হচ্ছে তোর এটা ডেল্টা আয়রন থেকে গামা আয়রন হয়েছে, যেটা কি তোর ফেস সেন্টার কিউবিক আকারে শো করবে। আর একটু ইয়ে করলে তোর হচ্ছে বেস সেন্টার কিউবিক বা বডি সেন্টার কিউবিক কিছু একটা হবে, আলফা আয়রন হিসাবে শো করবে। মানে এই যে আমি যে তাদেরকে টেম্পারেচার চেঞ্জ করতেছি, টেম্পারেচার চেঞ্জ করার সাথে সাথে কি তাদের ওরিয়েন্টেশন, তাদের একটু স্ট্রাকচারাল চেঞ্জ আসতেছে। চেঞ্জ আসার ফলে কি তাদের কিন্তু বিভিন্ন রকম অ্যালোট্রপ দেখতে পাইতেছি। একবার আলফা আয়রন দেখতে পাইতেছি, গামা আয়রন, ডেল্টা আয়রন, আর পরে গিয়ে আবার আলফা আয়রন দেখতে পাইতেছি। বাট 700 ডিগ্রি সেলসিয়াস এর নিচে যে আলফা আয়রনটা এক্সিস্ট করে ওইটা কি ফেরোম্যাগনেটিক হয়। বা 700 ডিগ্রি সেলসিয়াস এর উপরে যে পরিমাণ তাপমাত্রার যে অ্যালোট্রপ গুলো দেখতে পাই ওগুলো প্যারাম্যাগনেটিক হয়। তার মানে আমরা দেখতেছি এক একটা অ্যালোট্রপ হচ্ছে এক এক রকম তোর হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি শো করতেছে। সো এটা বেসিক্যালি আমরা এভাবে বলতে পারি যে ভ্যারিয়েশন অফ ম্যাগনেটিক প্রপার্টিজ উইথ ইন্টারনাল স্ট্রাকচার এন্ড ভ্যারিয়েশন অফ ইন্টারনাল স্ট্রাকচারস উইথ টেম্পারেচার। টেম্পারেচারের সাথে সাথে তাদের একটা ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ হইতেছে। এখন ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ হওয়া মানে কি তারা একটা বিভিন্ন রকম অ্যালোট্রপ হিসাবে দাঁড়াইতেছে। আর বিভিন্ন রকম অ্যালোট্রপের বিভিন্ন রকম ম্যাগনেটিক প্রপার্টি আমরা দেখতে পাইতেছি এই গ্রাফটার মাধ্যমে, আর কিছু না। এটাই জাস্ট এই ফিগারে বোঝানো হয়েছে। আমি আগাইলাম, প্রসিড করলাম। এবার এই স্লাইডটা পড়ানোর সময় ম্যাডাম একটা কথা বলছিল, 1850 সালে রাশিয়াতে তোর হচ্ছে তিন ডিজিজ দেখা গেছিল। তিন ডিজিজটা কি? এই 1850 সালে তো রাশিয়াতে অনেক ঠান্ডা পড়ছিল, ঠিক আছে? ঠান্ডা পড়ার ফলে কি হয়েছিল, ওই আমলে মানুষ হচ্ছে তোর এই গ্রেটিন ইউজ করতো। ওই আমলে এই যে ওই আমলে হচ্ছে এই যে আলফাটিন বা গ্রেটিন ইউজ করা হতো পুরানো আমলে, ঠিক আছে? এখন এই আলফাটিন গ্রেটিন কি তোর হচ্ছে ধর হচ্ছে একটা নেগেটিভ ধর মাইনাস ধর 13 ডিগ্রি সেলসিয়াস এর নিচে আসার পর এগুলো হচ্ছে আরেকটু ঠান্ডা হয়ে গেলে এগুলো হচ্ছে গুড়া গুড়া হয়ে ভেঙে পড়া শুরু করে। মানুষের বাসার ছাদ ভেঙে পড়তেছিল 1850 সালে এত ঠান্ডার ফলে। তো তারপর বিজ্ঞানীরা কি করছে, অনেক চিন্তা করছে, এর ভিতরে কিছু হচ্ছে ইন্টারনাল চেঞ্জ আনছে। চেঞ্জ আইনে বা তোর ঘরের ক্রিস্টাল গুলাকে একটা নির্দিষ্ট দিকে ওরিয়েন্টেড করে দিছে, ডিরেকশন চেঞ্জ করে দেওয়ার ফলে কি এর একটা প্রপার্টিগত চেঞ্জ আসছে। প্রপার্টিগত চেঞ্জ আসার ফলে এটা কি বিটা টিন হয়ে গেছে। এই বিটা টিনকে হোয়াইট টিন বলে। হোয়াইট টিন কি তোর টেম্পারেচার যতই কমায় এটা এত সহজে হচ্ছে তোর এরকম ভাঙে পড়বে না। এটাই আর কি বোঝানো হয়েছে। একটা রাশিয়ার এই এক্সাম্পল দিয়ে এটাই বলা হয়েছে। তোর এই হোয়াইট টিনটা একটু স্ট্রঙ্গার, গ্রে টিনটা একটু উইকার। এটাই। আর এখানে অ্যালোট্রপ অফ কার্বন বিভিন্ন রকম আছে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। তাহলে এবার আমরা চলে যাই লিকুইড ক্রিস্টালে। লিকুইড ক্রিস্টালটা লাস্ট সেটা হচ্ছে একটা স্টেট অফ ম্যাটার যেটার কি তোর মানে একটা এমন একটা তোর কম্পাউন্ড যাদের হচ্ছে তোর যে প্রপার্টিগুলো তোর ক্রিস্টালাইন সলিড ক্রিস্টালের ভিতরেও অল্টার করবে, আবার লিকুইডের ভিতরে অল্টার করবে। কিভাবে অল্টার করতে পারে দেখ, state of matter that have properties in between conventional liquid and solid crystal. এখন সলিড কনভেনশনাল লিকুইড কি মুভ করতে পারে, কনভেনশনাল লিকুইড কি নরমালি হচ্ছে মুভ করতে পারে। আর সলিড ক্রিস্টাল কি ওই যে একটা একটা মানে পিরিয়ডিক প্যাটার্নে হচ্ছে রিপিটেড হতে থাকে। যেমন এখানে বলা হয়েছে ফর ইনস্টেন্স লিকুইড ক্রিস্টাল মে ফ্লো লাইক আ লিকুইড বাট ইটস মলিকিউলস মে বি ওরিয়েন্টেড লাইক আ আচ্ছা ক্রিস্টাল। আচ্ছা, আমি না সংজ্ঞাটা বুঝিনি, একটু আরেকবার বোঝানো যাবে? সংজ্ঞাটা হ্যাঁ হ্যাঁ দেখ এখানে সংজ্ঞাটা কি বলছে, স্টেট অফ ম্যাটার দ্যাট হ্যাভ প্রপার্টিজ বিটুইন দোজ অফ আ কনভেনশনাল লিকুইড এন্ড সলিড ক্রিস্টাল। মানে তোর এমন একটা সাবস্টেন্স যার হচ্ছে তোর ক্রিস্টালেরও প্রপার্টি আছে, আবার যার হচ্ছে তোর লিকুইডেরও প্রপার্টি আছে। দুই ধরনেরই প্রপার্টি আছে, মানে দুইটা প্রপার্টি তার ভিতরে কোএক্সিস্ট হ্যাঁ, করতেছে। এরকম কোন বাস্তব উদাহরণ? বাস্তব উদাহরণ এই যে নিচে এক্সাম্পল আছে, অ্যামোনিয়াম ওলিয়েট বা এই যে সাবান, সোপ এন্ড ডিটারজেন্ট, তারপরে যে সেল মেমব্রেন, আমাদের কোষ, টোবাকো মোজাইক ভাইরাস, এগুলা এই যে নিচে ম্যাডাম যে দিয়ে আমরা দিছে। অর্ধ স্বচ্ছ পদার্থ বলতে যেগুলো বুঝি, হ্যাঁ হ্যাঁ প্রোটোপ্লাজম। এগুলো হ্যাঁ 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 এগুলাই আর কি লিকুইড ক্রিস্টাল। মানে এদের হচ্ছে তোর মোটামুটি তোর ক্রিস্টালাইন আকারে তাদের অণুগুলা ক্রিস্টালাইন আকারে সাজানো থাকবে। মানে অণুগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকবে ক্রিস্টালের মতো। বাট এরা বা ক্রিস্টাল তো নরমালি সলিড হয়, তাই তো ক্রিস্টাল তো আর মুভ করতে পারবে না নিজে নিজে। বাট এরা কি লিকুইড গুলো মুভ করতে পারবে নিজেদের মতো।
এটাই হচ্ছে তোর লিকুইড ক্রিস্টাল। এখানে বলে দিছে দেখ, LC may follow like a liquid, may flow like a liquid, but its molecules may be oriented in a crystal like way। মানে ভিতরে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট ক্রিস্টালের মতো হবে, বাট আমরা যখন বাহ্যিক প্রপার্টি দেখবো বাইরে থেকে দেখবো এরা লিকুইডের মতো মুভ করতে পারতেছে। এরাই হচ্ছে তোর লিকুইড ক্রিস্টাল, আর কিছু। এখন এদের এদের দিয়ে হইতেছে তোর এলসিডি ডিসপ্লে বানানো হয় আমাদের ফোনে। তারপর there are many different types of liquid crystal phase which can be identified by a microscope using polarized light source। এটা দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের যে লিকুইড ক্রিস্টাল গুলো বিভিন্ন ফেজে থাকতে পারে, মানে এদের বিভিন্ন দশায় থাকতে পারে। এখন এদের দশাগুলো চিহ্নিত করে কিভাবে, মাইক্রোস্কোপের ভিতরে তুই যখন পোলারাইজড লাইট ইনপুট মারবি, ওই পোলারাইজড লাইটের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা হয় মাইক্রোস্কোপের মাধ্যমে। এই কথাটাই বলা হয়েছে, আর কিছু না। এগুলো জাস্ট মুখস্থ কথা, এগুলো তোর হচ্ছে লেখা লেখা প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। এই তো এখানে আমাদের স্লাইড শেষ। এখন এই স্লাইডটা একটু পুরানো স্লাইড, বুঝছস? আমি তো একটু পুরানো স্লাইড দাগা দাগা পড়ে ফেলছি, তাই আমি এটা চেঞ্জ করিনি। আমি তোদেরকে বলতেছি আসল স্লাইডে আরো এক্সট্রা কিছু, তোর 3টা স্লাইড এক্সট্রা ছিল, আমি তোদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে তোর C22 স্লাইড। হ্যাঁ, এই স্লাইডটা হচ্ছে তোর কিছু কিছু এক্সট্রা জিনিস দেখানো ছিল, যেমন দেখ এই 3টা এক্সট্রা স্লাইড যেগুলো ছিল, এটা হচ্ছে তোর ওই যে এই জিনিসটা, এই জিনিসটা তো তোরা হচ্ছে স্কিপ মারতে বলছে, এটা নিজেরা বুঝবি। এটার একটা এক্সাম্পল দিয়ে দিছিল মিস, এই একটা এক্সট্রা স্লাইড ছিল। তারপর হচ্ছে তোর কিছু অ্যাপ্লিকেশন বলছিল, এই যে আর নন ক্রিস্টালাইন সলিডের কিছু অ্যাপ্লিকেশন দিছিল, এগুলো হচ্ছে জাস্ট মুখস্থ, এগুলো আমার পড়ানোর কিছু না। এগুলো তোরা স্লাইডে দেখলে বুঝে যাবে, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। নন ক্রিস্টালাইন সলিডের কিছু অ্যাপ্লিকেশন বলছে, আর হচ্ছে তোর এই যে ক্রিস্টালাইন সলিডের কিছু অ্যাপ্লিকেশন বলছে। হয়ে গেল? এই যে ক্রিস্টালাইন সলিডের কিছু অ্যাপ্লিকেশন, এগুলো দিয়ে ডায়োড, এলইডি, ট্রানজিস্টর, তারপর হচ্ছে বায়োসিরামিক্স মানে ওই যে আমাদের যাদের হচ্ছে তোর দাঁত নষ্ট হয়ে গেছে, দাঁতে হচ্ছে ফিলিং করা হয়, এই ফিলিং গুলাকে হচ্ছে বায়োসিরামিক্স বলা হয়। এই যে টিথ ফিলিংস, মেডিকেল ইকুইপমেন্ট, প্রস্থেটিক্স, এগুলো সব হচ্ছে ক্রিস্টালাইন সলিড দিয়ে বানানো হয়। এগুলো তোরা নিজেরা বুঝে যাবে, এটা মুখস্থ পড়া হয়। ঠিক আছে, বুঝছি। তাহলে আমি দ্বিতীয় স্লাইডে যাই। দেখি একটা একটা আচ্ছা, আমরা একটা 4-5 মিনিটের চা ব্রেক নিতে পারি না? হ্যাঁ নিতে পারো, ভাই আমার সমস্যা নেই। হ্যাঁ, নিতে পারো। এই প্রথমটা আছে দেখতে সমস্যা। প্রথমটাই মেইনলি একটু বড়, বুঝছো? পরের হ্যাঁ, দুইটা ছোট প্রথমটা ছোট বড়। আছে। প্রথমটা একটু আর বুঝার আছে, প্রথমটা পরের থিওরি দুটো থিওরি ম্যাথমেটিক্যাল বেশি, সহজ। পরের গুলো কি ম্যাথমেটিক্যাল ব্যাপার। হ্যাঁ 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 হ্যাঁ, একটু ডায়াগ্রাম আর ম্যাথমেটিক্যাল। পরেরগুলোতে পড়ার কিছু না, দুইটা আধা ঘন্টায় শেষ হয়ে যাবে। আর থার্ডটা তো মনে কর 10 মিনিটে শেষ করে দেবে। ওটা জাস্ট করছে কি তোর থার্ডটা 10 মিনিটে কোনটা শেষ। কি কি সেম, এইটা লাগবে জাস্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, থার্ডটা 10 মিনিটে শেষ করা যাবে। আচ্ছা, আমরা যে 9-10-এ যে পরিসংখ্যান পড়ে আইছি, হ্যাঁ, মনির স্যার কি জাস্ট ওইগুলাই তো পড়াইছে, তাই না? ওইগুলাই পড়াইছে, জাস্ট লাস্টে একটু জিওমেট্রি আর হারমোনিক মিন নিয়ে কথা ভাই, বলছে, আর নাইলে আমার এই স্ট্যাটিস্টিক্স খুব ভালো মতো পড়া লাগবে, নাহলে টিউশনে বাস খাওয়া লাগবে। আমার চ্যাপ্টার 10-এর একটা পার্ট কমপ্লিট করা, আরেক পার্টটা কমপ্লিট করা না। যেটা কমপ্লিট করা আচ্ছা ওটা আচ্ছা। তোর পারমিউটেশন কম্বিনেশনের হেল্প নেওয়া, বাট স্যার এখন যেটা পড়াইছে ওটা কমপ্লিট করা না। হ্যাঁ ভালোই হ্যাঁ, হয়েছে, আমিও বুঝছস? বলি তোর তোর এই যে প্রবাবিলিটি তোর আইডিয়াতেও লাগবে। মানে আমাদের স্ট্যাটিস্টিক্স এর প্রবাবিলিটিও আছে, মানে তোর আলটিমেটলি তোর ওই পুরো চ্যাপ্টারটা এমনি কভার হয়ে যাবে এই ভার্সিটি পড়ার পর। প্রবাবিলিটি পারি মোটামুটি। আমি ওই ওইটা ছবির ভিতরে প্রবাবিলিটি শিখছিলাম, ওই ইন্টারের প্রবাবিলিটি শিখে রাখছি। তাই। আচ্ছা, ওই যে ম্যাথের জন্য তুই কোন জায়গা থেকে প্র্যাকটিস করতেছস? আচ্ছা, হ্যাঁ ম্যাথের জন্য স্ট্যাটিস্টিক্স? হচ্ছে আমি, হ্যাঁ তোরা হচ্ছে এই যে 18 ব্যাচের যে টিম লিংক আছে না, 18 ব্যাচের হচ্ছে টিমস লিংক জি আছে। জি জি। টিমস হ্যাঁ, লিংকে গিয়ে তুই হচ্ছে 1-2 তে গিয়ে স্ট্যাটসে ঢুকবি, স্ট্যাটসে ঢোকার পর দেখবি তোর একটা বইয়ের 3টা চ্যাপ্টার দিচ্ছে। বইটার নামটা হচ্ছে প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্স। আমি ওই বইটা থেকে প্র্যাকটিস করব। প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্স বা এসপি গুপ্তা, এটাকে আমি দেখাইছি। মানে আপাতত স্যার যতটুকু পড়াইছে এতটুকু, মানে স্ট্যাটিস্টিক্স এর এই পর্যন্ত আমি ওই বই থেকে প্র্যাকটিস করে যাবো আর কি। দেখাইতেছি, এই যে ম্যাথ হয়ে গেল, ম্যাথ 139 করে, এই যে ম্যাথ, তারপর হচ্ছে তো স্ট্যাটস এর পর বিজনেস স্ট্যাটস না এসপি গুপ্তা। হ্যাঁ, এই বইটা তোর বেসিক্যালি তোর সেকেন্ড চ্যাপ্টারটা তোর সিডিতে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার। এই যে এই 3টা পিডিএফই তোর এরিয়াতে আছে, ওই যে টিমস লিংকে আছে, ওখান থেকে ডাউনলোড করতে হবে যে আমি এই চ্যাপ্টারটা পড়বো। এই যে এখানে তোর দেখবি কিছু কিছু এক্সাম্পল আছে, মানে আমি যতগুলো বই আচ্ছা পড়ছি। আচ্ছা, বাই দা ওয়ে, এইটা প্র্যাকটিক্যাল মানে সব বিভিন্ন ক্যালকুলেশন বা তোর তথ্য উপাত্ত মানে প্র্যাকটিক্যাল লাইফের ভ্যালু ট্যালু নিয়ে তো না 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 বসাইছে। আর স্যার তো এই না টাইপ না, এমন জিনিস কিছু না, এরকম। এরকম না, এগুলো জাস্ট নরমাল ও, খালি ম্যাথমেটিক্স। খালি নামেই প্র্যাকটিক্যাল। এগুলো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, না আমি ও, প্র্যাকটিক্যাল, বুঝা বুঝছি। এগুলো এগুলো নরমাল ম্যাথ। আর ভাই এইসব ম্যাথ তো টার্ম ফাইনালে আচ্ছা, আসে না কিন্তু। স্যার যেই টপিক গুলোর উপর সিটি নিতে সেগুলো টার্ম ফাইনালে খুবই কম আসে, মানে একদম আসে না বললেই চলে। এই জন্যই সিটি দিয়া
সারতেছে। হ্যাঁ হ্যাঁ, সিটিতে কোনো রকম বিস্ময় করতে পারলে লাভ আছে। আমি পুরো 9-10 এর জিনিস দিয়ে সিটি নিতেছে আর কি, স্যার বেসিক্যালি আর কিছু না। এই যে সব ম্যাথ এখানে পাই, মিন মিডিয়ানের মোডের ম্যাথ করলে হয়ে গেল। বাই দ্য ওয়ে, টিউশন করা কয়টা? এটা চ্যাপ্টার কত? টিউশন 3টা করাইতেছে আমার। এটা চ্যাপ্টার, এটা আমি বলি, এটা হচ্ছে চ্যাপ্টার 1 2 3। এটা স্যার আমি তোকে পিডিএফ দেখাচ্ছি। এই যে চ্যাপ্টার এই 1 তিনটা 2 চ্যাপ্টারে 3 তো 1 2 3 তো চ্যাপ্টার 1 আর 2 প্র্যাকটিস করি। প্র্যাকটিক্যাল মানে এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স না? প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্স বাই এসপি গুপ্তা। এটা 18 ব্যাচের টিমস লিংকে পাবেন এই বইটা। আছে চ্যাপ্টার 1 এখন আর এটা 2 কিন্তু, না? হ্যাঁ চ্যাপ্টার 1 আর 2 এর এই দুটোর উপস্থিত। এখন এটা কিন্তু আমার সাজেশন, এই বইটার কথা স্যার বলছিল, বাট স্যার কিন্তু মেইনলি এমন যেসব বই বলছে ওইসব বইতে এইসব এই সেন্ট্রাল টেন্ডেন্সির আমি এক্সাম্পল পাইতেছি না। তাই আর কি ভাই আমি এই স্যার বই থেকে ক্লাসে যা প্র্যাকটিস করব। পড়াইছে তার সাথে স্যারের ইয়ার কোনো বইতে মিল কোনো পাই মিল না। নেই। হ্যাঁ এই যে ওই যে ওই বই দুইটাতে কোনো মিল নেই, স্যার যে দুইটা বই এখান বইয়ের থেকে কোনো বলছে মিল ওগুলোর নেই। সাথে কোনো মিল নেই। হ্যাঁ হ্যাঁ, ওগুলো থেকে মেইনলি প্রবাবিলিটি পড়তে হবে, আপাতত স্ট্যাটিস্টিক্স গুলো এখান থেকেই পড়তে হবে। মানে আমি এখান থেকেই পড়বো, কারণ এখানে প্র্যাকটিস প্রবলেম বেশি বেশি আছে। আচ্ছা শুরু করবো নাকি, জানিস কখন শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শুরু শুরু কর। কর, সমস্যা নেই। ফিজিক্স হয়ে গেল, ফিজিক্স 151 ক্রিস্টালোগ্রাফি, তারপর হচ্ছে মেনাস মিনাম কার্ভ স্লাইডস। ঠিক আছে, আচ্ছা এবার আমরা তাড়াতাড়ি আগাই। সেটা হচ্ছে ল্যাটিস। ল্যাটিস আসলে কি? ল্যাটিস আসলে হচ্ছে তোর ইমাজিনারি, তোর একটা কনসেপ্ট, একটা ইমাজিনারি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, আর কিছু না। এখন ল্যাটিস থেকে আমরা তোর একটু ফিল করার চেষ্টা কর আমার সাথে সাথে। সেটা হচ্ছে এই যে রুবিক্স কিউব গুলা, ঠিক আছে? ধর একটা রুবিক্স কিউব, এটা তো একটা 3/3 অর্ডার রুবিক্স কিউব। ধর এটা হচ্ছে 1000 by 1000 অর্ডারের একটা রুবিক্স কিউব। ইমাজিন করছস? করছস একটা 1000 by 1000 রুবিক্স কিউব ইমাজিন করছস? এবার রুবিক্স কিউব গুলা থেকে প্রতিটা ব্লককে খুলেন, প্রতিটা ব্লককে খুলেন, ব্লক গুলাকে খুলে নেওয়ার পর প্রতিটা রুবিক্স কিউব যে খুলে নিছস, রুবিক্স কিউবে যে জায়গায় বসছিল ওটা সেন্টারটা ওইখানে থেকে গেছে। ইমাজিন করতে পারছেন জিনিসটা? হ্যালো, শোনা যায়? হুম। হ্যাঁ, তার মানে প্রতিটা রুবিক্স কিউবের ইন্ডিভিজুয়াল ব্লকের যে সেন্টারগুলো ওইখানে থেকে গেছে। তাহলে এই জিনিসটা চিন্তা করতে পারছো? আশা করি মানে কি অসংখ্য এরকম ফুটা 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 অসংখ্য, এই যে সিস্টেমে কিরকম, এই যে এখানে এরকম ইলাস্ট্রেশন দেওয়া আছে, এই যে এরকম অসংখ্য ফুটা ফুটা, এই ফুটা ফুটা হ্যাঁ। গুলো কিন্তু তোর অ্যাটম বসার জায়গা। অ্যাটম, এগুলো অ্যাটম, এগুলো হচ্ছে অ্যাটম বসার জায়গা। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাটম বসার জায়গা। এই অ্যাটম বসার যে জায়গা, অসংখ্য ফুটা 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 জায়গা, যেটা কি পুরো একদম পিরিয়ডিক্যালি সিমেট্রিক আকারে আছে। তুই একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে তাকাইলে তোর আশপাশের এনভায়রনমেন্টটা যেমন মনে হবে, আরো আরেকটা পয়েন্টের থেকে তাকাইলেও তার আশপাশের এনভায়রনমেন্টটা একদম সেম মনে হবে। এই সিস্টেমটাকে হচ্ছে এই যে অসংখ্য যে ইনফিনিট অ্যামাউন্ট অফ পয়েন্টস, এই পয়েন্টস গুলাকে আমরা ল্যাটিস পয়েন্ট বলতেছি। বুঝা গেছে? বুঝা গেছে ল্যাটিস পয়েন্ট কি? এই যে ফিগারটা দিকে আচ্ছা ইমতিয়াজ, ল্যাটিস। তুই হ্যাঁ হচ্ছে, হ্যাঁ বলো। আমরা রেসপন্স করব না, বুঝছস? তুই আগায় আচ্ছা যা, আচ্ছা আমরা আচ্ছা কোনো কিছু না আচ্ছা বুঝলে আচ্ছা, তো আমি আগে তোকে যাচ্ছি। জানাবো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোরা কিছু না বললে আমি দেন হচ্ছে আমি কন্টিনিউ করতে থাকবো। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোর এরকম হচ্ছে তোর হচ্ছে একটা এরকম ডট 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 ডটের একটা স্ট্রাকচার। এটা যদি তোর যে ওয়ান ডাইমেনশনালি চিন্তা করস, এরকম অসংখ্য ডটের স্ট্রাকচার একদম পিরিয়ডিক্যালি সেম আছে, এটাকে একটা ওয়ান ডাইমেনশনাল ল্যাটিস বলতেছি। এটা যদি 2D প্লেনারে সাজানো থাকে এটাকে টু ডাইমেনশনাল বলতেছি। 3D সিস্টেমে সাজানো থাকলে অসংখ্য ফুটা, এগুলোকে আমরা স্পেস ল্যাটিস বলতেছি বা 3D ল্যাটিস বলতেছি। সো ল্যাটিস বেসিক্যালি হচ্ছে আমার অ্যাটম বসার জায়গাগুলো, নট অ্যাটম গুলা। অ্যাটম বসার জায়গাটাকে হচ্ছে ল্যাটিস পয়েন্ট বলা হইতেছে। এটাই হচ্ছে তোর ডেফিনিশনে বলছে। আমি ডেফিনিশন গুলোকে বাংলা করে দিতেছি তোদের জন্য। সেটা হচ্ছে ল্যাটিস ইজ অ্যান ইনফিনিট পিরিয়ডিক অ্যারে অফ পয়েন্টস। অ্যারে মানে তো যে আমরা অটোক্যাডে অ্যারে শিখছি ওই অ্যারে, মানে একটা জিনিস এরকম রিপিটেড কপি হইতেছে তো হইতেছে, একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর কপি হইতেছে তো হইতেছে, এরকম ইনফিনিট অ্যামাউন্ট অফ পয়েন্টস থাকবে, যেটাকে পিরিয়ডিক অ্যারে অফ পয়েন্টস বলা হয়। এগুলো এমন ভাবে অ্যারেঞ্জ করা থাকবে, তুই যদি যে কোনো একটা পয়েন্টের দিকে তাকাইস তাহলে তোর কাছে আশপাশের এনভায়রনমেন্টটা যেমন মনে হবে, তুই আরো আরেকটা পয়েন্টের রেসপেক্টেও তোর আশপাশের এনভায়রনমেন্টটা সেম মনে হবে, কারণ পুরো জিনিসটা হচ্ছে ইউনিফর্মলি সেম। এই জিনিসটা তোকে ডেফিনেশনে বুঝাইতে চাইছে। ল্যাটিস ইজ an infinite periodic array of points in space arranged such that the points about any given point are arranged identically with that about any other point. মানে একটা পয়েন্টের রেসপেক্টে বাকি পয়েন্টগুলো যেভাবে সাজানো থাকবে, আরো আরেকটা পয়েন্টের রেসপেক্টে আশপাশের পয়েন্টগুলো সেম ভাবে সাজানো থাকবে। এই কথাটাই এখানে বলা হয়েছে ডেফিনিশন। এই যেটা আমি বাংলায়ও লিখে দিছি যে যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে সবগুলা পয়েন্ট অন্য আরেকটা পয়েন্টের রেসপেক্টেও আইডেন্টিক্যালি সাজানো। আশা করি বুঝতে পারছো। এটাই হচ্ছে তোর মেইন ডেফিনিশনটা। আর ইট মে বি কনসিডার অ্যাজ
রিমুভাল অফ অ্যাটম বাট দি সেন্টার রিমেইনস দেয়ার। এই কথাটা আমি তোদেরকে যে রুবিক্স কিউব ইমাজিন করার টাইমে বলে দিছি, যে অ্যাটমটাকে তুই সরাই দেওয়ার পর যে সেন্টার গুলো থাকে, সেন্টার গুলোর অসংখ্য পয়েন্টটাই হচ্ছে তোর আসলে ল্যাটিস পয়েন্ট গুলো। এই, ঠিক আছে, এটা ফিগারটা থেকে ইমাজিন করতে পারবি। গেল, এবার আমরা আসি হচ্ছে ট্রান্সলেশন ভেক্টর। এখন ট্রান্সলেশন ভেক্টর দ্বারা আসলে কি বোঝায় আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখ, কিভাবে বোঝাই, হ্যাঁ দেখ, একটা 3x3 অর্ডার রুবিক্স কিউব নিয়ে যদি আমরা চিন্তা তুই করি, স্লাইড গুলো একটু জুম কর, জুম করবো, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। আর একটু জুম কর। আর তোর জুম করতে হবে, আমি জুম করলে হচ্ছে প্যারা হয়ে যাবে, মানে স্ক্রিনে কাটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা দেখ, আর রেকর্ড হইতেছে, রেকর্ড হইতেছে, সমস্যা নেই। আচ্ছা এবার আমরা ট্রান্সলেশন ভেক্টরে আসি। ট্রান্সলেশন ভেক্টরটা আসলে বেসিক্যালি আমরা কি বুঝাইতেছি, একটু ইমাজিন কর। সেটা হচ্ছে একটা 3x3 অর্ডার রুবিক্স কিউব ইমাজিন কর। এখন ধর 3x3 অর্ডার যে রুবিক্স কিউবটা তো আসলে সবগুলা ডাইমেনশন সেম, একটি এক একটা ব্লক দিয়ে চিন্তা কর। এই যে পুরো রুবিক্স কিউবের সবচেয়ে ছোট যে ইউনিটটা কি, একটা সিঙ্গেল একটা কিউব। এই সিঙ্গেল কিউবটাকে তো টোটাল 27টা কিউব আছে, এর ভিতর একটা সিঙ্গেল কিউবকে যদি নেই, এই সিঙ্গেল কিউবটাকে আমার ইউনিট সেল বলা হবে। কি বলা হবে? ইউনিট সেল। এখন তুই দেখ এই ইউনিট সেলের, এটা আসলে আসলে সামনাসামনি বুঝালে একটু বেটার হতো। আচ্ছা তুই দেখ, যতটুকু বুঝতে পারিস, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করিস। এই যে এইগুলাকে একটা ইউনিট সেল বলা হয়, এই ইউনিট সেল গুলাকে এরকম অসংখ্য ইউনিট সেল যদি রিপিটেড হতে থাকে, তাহলে তো একটা রুবিক্স কিউব তৈরি হয়। তার মানে ইউনিট সেল গুলাকে আমরা বিল্ডিং ব্লক বলতে পারি, একটা সার্টেন একটা ক্রিস্টাল স্ট্রাকচারের বিল্ডিং ব্লক বলতে পারি, এটাকে তো ইউনিট সেল বলা হয়। এটা ডেফিনেশনটা পরেও আছে। এখন আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই একটা ইউনিট সেলের ভিতরে, যেমন তোকে আমি একটু দেখাই দেয়, ধর এটা এটা হচ্ছে আমার একটা 3 ডাইমেনশনাল অ্যাক্সিস। এখন তোর ধর একটা, যদি ধর এটা যদি একটা আমার ইউনিট সেল হইতো, একটা ধর একটা কিউব নিয়ে চিন্তা কর, একটা ইউনিট সেল, এটা হচ্ছে আমার একটা কিউব, এটা কি আমার একটা কিউব, একটা নীল কালি। এখন দেখ, ধর এই পয়েন্টটা হচ্ছে আমার অরিজিন ও থেকে এখানে হচ্ছে আমার একটা অ্যাটম আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর একটা অ্যাটম আছে। এটা কি আমার জেড অ্যাক্সিস বরাবর আরো একটা অ্যাটম আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আরো একটা অ্যাটম আছে। তাহলে এই এক্স অক্ষ বরাবর, যেমন আমি একটু ডটেড দিয়ে দিই, এটা হচ্ছে, তারপরে যে এই বরাবর হচ্ছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস, ঠিক আছে। এখন আমি দেখাই, এই যে অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর একটা অ্যাটম ডিসটেন্স, বা তোর ধর এখানে আরো একটা অ্যাটম ছিল, আমি যে কোনো অ্যাটমকে অরিজিন ধরে নিছি, যে কোনো একটা অ্যাটমকে অরিজিন ধরে নিছি, একটা অ্যাটমকে অরিজিন ধরে নেওয়ার পর এক্স অ্যাক্সিস বরাবর ওই অ্যাটম থেকে আরো আরেকটা অ্যাটমের যে দূরত্ব, এই দূরত্বটাকে, মানে কি এটা কি স্মলেস্ট দূরত্ব, কিন্তু এটাই হবে। এরকম কিন্তু অসংখ্য এরকম রিপিটেড হইতেই থাকবে, এরকম অসংখ্য কিউব কিন্তু একটার পাশে আরেকটা জয়েন হতে থাকবে। তার আমি তোদেরকে আরেকটু দেখাই, ধর এই যে এটার পাশে আরো আরেকটা কিউব আছে, এরকম আরো আরেকটা কিউব আছে, এরকম অসংখ্য কিউব কিন্তু এভাবে রিপিটেড হইতেই থাকবে অ্যাক্সিস বরাবর। এটার উপর আরো আরেকটা ছিল। তোর ধর এরকম অসংখ্য অ্যাটম কি, তার মানে এরকম প্রতিটা পয়েন্টে একটা করে অ্যাটম বসতে থাকবে, একটা থেকে আরেকটা দূরে, এরকম প্রতিটা অ্যাক্সিস বরাবর কিন্তু রিপিট হবে। এখন তুই যদি এর ভিতরে তুই স্মলেস্ট অ্যাটমটাকে নেস, এটা হচ্ছে আমার স্মলেস্ট কিউবটা। স্মলেস্ট কিউবের ভিতরে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের যে ডিসটেন্সটা, যে কোনো একটা অ্যাক্সিস বরাবর ডিসটেন্সটাকে আমার ল্যাটিস কনস্ট্যান্ট বলা হয়। কি বলা হয়? ল্যাটিস কনস্ট্যান্ট। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। এখন ধর আমি ওয়াই অ্যাক্সিস বরাবর যাই, ধর ওয়াই অ্যাক্সিস বরাবর আমার একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের ডিসটেন্সটা হচ্ছে ধর বি। তেমন একই ভাবে জেড অ্যাক্সিসে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের ডিসটেন্সকে আমরা সি বলতেছি। এই যে ইউনিট ক্রিস্টালের ভিতরে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের যে ডিসটেন্সটা, এটাই হচ্ছে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের স্মলেস্ট ডিসটেন্স পসিবল। এর থেকে ছোট কোনো ডিসটেন্স হইতে পারবে না। এই যে স্মলেস্ট যে ডিসটেন্সটা, অক্ষ বরাবর দূরত্বের একক। অক্ষ বরাবর দূরত্বের একক, হ্যাঁ স্মলেস্ট ডিসটেন্স, এটাই হচ্ছে তো ল্যাটিস কনস্ট্যান্ট বলা হয়। একটু বোঝা গেছে? এখন এই ল্যাটিস কনস্ট্যান্ট গুলার সাথে যদি আমি হচ্ছে ইন্টেজার মাল্টিপ্লাই করতে থাকি, তাইলে কিন্তু আমি একটা এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট ডিসপ্লেসমেন্ট পাবো। যেমন তুই দেখ, এটা একটা আমার একটা ইউনিট ক্রিস্টাল, একটা ইউনিট সেল। এই ইউনিট সেলে কি এদিকে 1a, এদিকে 1b, আর এদিকে কি 1c। এটা অনেকটা যে ভেক্টরের আইজেকে এর মতো চিন্তা করতে পারো, ঠিক আছে। বাট এটা আইজেকে না এক্স্যাক্টলি, কারণ তোর ধর এটা থেকে এটার একটা নির্দিষ্ট দূরত্ব 5 মিলিমিটার হতে পারে, এটা হচ্ছে 10 মিলিমিটার, এটা 20 মিলিমিটার হতে পারে। আর ইয়েতে তো সব হচ্ছে একক করে করে আগাইতো, এটা তো একক করে করে আগাবে না, বাট একটা যে নির্দিষ্ট কনস্ট্যান্ট, একটা থেকে আরেকটা দূরত্বটা। এখন তুই দেখ, তুই ধর এক্স অক্ষ বরাবর আগাইতেছিস, এখন এক্স অক্ষ বরাবর আগানোর সময় তোর ধর এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে এখানে ধর আরো একটা অ্যাটম আছে, আরো একটা আছে, তাহলে কিন্তু তুই এক্স অক্ষ বরাবর তুই যদি এর সাথে 4 গুণ করস, তাহলে কিন্তু তুই এক্স অক্ষ বরাবর একটা ডিসপ্লেসমেন্ট পাবি। এই ডিসপ্লেসমেন্টকে একটা রৈখিক ডিসপ্লেসমেন্ট, এই রৈখিক ডিসপ্লেসমেন্টকে তো ট্রান্সলেশন বলা হয়, বুঝছি। একইভাবে ওয়াই অক্ষীয় হইতে পারতো, এটা জেড অক্ষীয় হইতে পারতো।
তাহলে এই যে তুই হচ্ছে মানে কতটুকু অ্যাটম দূরে যাইতেছিস, বেসিক্যালি তুই একটা ট্রান্সলেশন ভেক্টর মানে একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে রিপ্রেজেন্ট করতেছিস। এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা তুই যদি হচ্ছে তিনটা অক্ষকে একসাথে রিপ্রেজেন্ট করস, তখনই এটাকে হচ্ছে আমরা ট্রান্সলেশন ভেক্টর বলি। আমরা একটু স্লাইডটা পরে দেখে আসি। এই যে এখানে বলে দিছি যে এবিসি টা কি, বেসিক্যালি স্মলেস্ট ডিসটেন্স বিটুইন টু ল্যাটিস পয়েন্টস অ্যালং এনি সিঙ্গেল অ্যাক্সিস। আমি হচ্ছে তোকে ইয়ে দিয়ে বুঝাইছিলাম, অ্যাটম দিয়ে বুঝাইছিলাম, বাট অ্যাটমের জায়গায় তো বেসিক্যালি তোর ওই ল্যাটিস পয়েন্ট গুলাই থাকে। তাহলে দেখ, ল্যাটিস ইজ আ ম্যাথমেটিক্যাল অ্যাবস্ট্রাকশন হুইচ ইজ ডিফাইন্ড বাই থ্রি ফান্ডামেন্টাল ট্রান্সলেশনাল ভেক্টর এবিসি। এই যে দেখ, তুই যখন একটা এ বলতেছিস মানে কি তুই একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের দূরত্ব বলতেছিস এক্স অ্যাক্সিস বরাবর। তুই যদি এটাকে হচ্ছে 4 এ বলস মানে কি তুই পরপর চারটা অ্যাটম কতটুকু দূরে অবস্থিত, বা তুই 4 নাম্বার অ্যাটমটা এক্স অ্যাক্সিসে যাইতে হইলে তুই কতটুকু তো দূরত্ব পার করা লাগবে একটা নির্দিষ্ট অ্যাটমের অরিজিন ধরে ওইটা থেকে, তখনই ওটাকে হচ্ছে তো ট্রান্সলেশন ভেক্টর বলা হবে। এই কথাটা এখানে বলা হয়েছে যে ল্যাটিস ইজ আ ম্যাথমেটিক্যাল অ্যাবস্ট্রাকশন হুইচ ইজ ডিফাইন্ড বাই থ্রি ফান্ডামেন্টাল ট্রান্সলেশন ভেক্টরস এবিসি along three crystallographic directions xyz such that the atomic arrangement looks same in every respect when viewed from the point r as viewed from the point r prime। এই কথাটা আমি তোদেরকে বাংলায় বুঝাইতেছিলাম। তুই দেখ এই যে এই সিস্টেমটাতে দেখ, আমি তোদেরকে এখানে মার্কিং করে করে বুঝাই। ধর হচ্ছে এই যে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমার এ, এখান থেকে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব বি, আর এখান থেকে এই যে জেড অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে তো সি। এখন তুই দেখ, তুই যদি মনে মনে এই পয়েন্টটাকে তুই অরিজিন ধরস আর, ধর এটা এখন দেখ অরিজিন কি যে কোনো জায়গায় হইতে পারে, রিলেটিভলি চিন্তা কর। তোর 0 0 0 কোঅর্ডিনেটটা অরিজিন হতে পারে, নট নেসেসারি। তুই একটা আর ভেক্টর চিন্তা কর, একটা নরমাল একটা পয়েন্ট ধর, এই পয়েন্টটা হচ্ছে তোর হচ্ছে 4 6 7 এ আছে, তোর পুরো একটা 3 ডাইমেনশনাল স্পেসে এই আর ভেক্টরটা। এই আর ভেক্টরটার থেকে যদি আমি হচ্ছে এই এবিসি কে দেখি, এটা কি সেম দেখাবে না? তুই যদি হচ্ছে এখান থেকে ধর 2, তুই ধর বললি হচ্ছে 2a প্লাস বি প্লাস সি, মানে কিন্তু তুই বেসিক্যালি হচ্ছে এই যে এই পয়েন্টটার দিকে কথা বলে চিন্তা করে বলতেছিস যে 2a। এখন এই চিন্তাটা তুই কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট আর প্রাইম থেকে আর থেকে দেখতেছিস। এখন তুই ধর এই জিনিসটা তুই এই আর ভেক্টর আলা পয়েন্টটাই যে এই পয়েন্টটা থেকে না দেখে তুই অন্য একটা পয়েন্ট থেকে দেখতে চাইতেছিস। তুই ধর এই যে এটাকে অরিজিন ধরলি, ধর এই পয়েন্টটাকে অরিজিন ধরলি, এখানে ধর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আর প্রাইম। আর প্রাইমের কোঅর্ডিনেটটা কি তোর ধরে নেওয়া হচ্ছে 3 6 18, এটা হচ্ছে তার কোঅর্ডিনেটটা। এখন তুই এই কোঅর্ডিনেট থেকেও তুই যদি হচ্ছে ওই যে এবিসি দেখো, তাহলে কিন্তু একদম সেম দাঁড়াবে। এ এই যে ওয়াই অক্ষ বরাবর বি, এই অক্ষ বরাবর সি, জিনিসটা কিন্তু একদম এক্স্যাক্টলি সেম দেখাবে। তুই যদি 2 এও দেখতে চাস, একদম সেম ডিসটেন্স কিন্তু একদম রিপিট হইতেছে। মানে তুই আর ভেক্টর থেকে তুই এই নির্দিষ্ট একটা বিন্দু আর থেকে দেখতে জিনিসটা যেমন ভাবে রিপিটেড হবে, তোর আর প্রাইম থেকে দেখতেও কিন্তু সেম ভাবে রিপিট হবে। এই সিস্টেমটাই হচ্ছে তোর ট্রান্সলেশন ভেক্টরটা বুঝাইতেছে। এই কথাগুলো হচ্ছে তোর এখানে বলা হয়েছে। কথাটাকে আমি বুঝাইতে পারছি? একটু কমপ্লিকেটেড কথাটা। এই কথাটা আর কি, বেসিক্যালি এই কথাটা বাংলাতে আমি তোদেরকে এতক্ষণ বুঝাইছি যে such that the atomic arrangement looks the same in every respect when viewed from a point r as when viewed from a point r prime। তুই যে পুরো ল্যাটিস সিস্টেমটা তো যে কোনো পয়েন্ট থেকে দেখোস না কেন, তোর সেম ভাবে আগাবে জিনিসটা, তোর ক্যালকুলেশনটা সেম ভাবে আগাবে। এখন তুই যদি বলতে হচ্ছে 2a প্লাস 3b প্লাস 3c, মানে কি ওয়াই অক্ষ বরাবর এরকম 3টা বি যাইতো, এক্স অক্ষ বরাবর 2টা বি যাইতো, জেড অক্ষ বরাবর যতগুলো সংখ্যক সি বলবি ততগুলো সংখ্যক সি যাইতো। এটাই হচ্ছে বেসিক্যালি ট্রান্সলেশন ভেক্টর। এই কথাটা এখানে বলা হয়েছে। r prime is equal to r plus n1a plus n2b plus n3c। এটা হচ্ছে একটা ভেক্টরের মতো চিন্তা কর। তোর হচ্ছে r প্রাইমটা কি, r প্রাইমটা তোর ধর হচ্ছে তুই ধর হচ্ছে ধর এই যে r প্রাইমটা তোর হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এখানে যদি আমি একটা ডিসটেন্স কাউন্ট করি, দাঁড়া আমি একটা এই যে এখান থেকে যদি আমি একটা ডিসটেন্স কাউন্ট করি, তো এই ডিসটেন্স থেকে এই ডিসটেন্সটা আসলে কতটুকু দূরে, এই ডিসটেন্স থেকে এটা ডিসটেন্স আসলে কতটুকু দূরে, এটা আমরা কিভাবে মেজার করতে পারি? আর ভেক্টরের সাথে আমরা এই যে পুরো ট্রান্সলেশনটা যদি যোগ করে দিই, তাহলে তো আমরা আর প্রাইম ভেক্টরের কোঅর্ডিনেটসটা পেয়ে যাব, তাই তো? ওই যে ভেক্টর যোগফল করলে যা হয় আর মানে এখান থেকে তোর এখানে আসতে যতগুলা পরিমাণ তোর ল্যাটিস পয়েন্ট পার করে আসা লাগছে, ধর এক্স অক্ষে তুই 2টা ল্যাটিস পয়েন্ট পার করছিস, ওয়াই অক্ষে 3টা, জেড অক্ষে 4টা। তার মানে তোর ওই যে আমরা যেমন করতাম ওই যে 4i প্লাস 3j প্লাস 7k, অনেকটা ওইভাবে তুই একটা নির্দিষ্ট পরিমাণ ভেক্টরকে তুই এই যে তোর রিলেটিভ অরিজিনটা মানে আর প্রাইমের সাথে যদি ভেক্টরের সাথে যোগ করস, তাহলে কি তুই এই আর প্রাইম ভেক্টরটা পেয়ে যাবি। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। এখন এই যে n1a n2b n3c, এই n1 n2 n3 এগুলো কি তোর ইন্টিজার হতে হবে, এগুলো তোর হচ্ছে কোনো ফ্র্যাকশন সংখ্যা হওয়া যাবে না। কারণ তুই যদি এটাকে ফ্র্যাকশন বলতি, তাহলে তুই ধর হাফ এ বলতি, তাহলে হাফ এ বললে কিন্তু তোর এই জায়গাটায় এসে তোর এখানে এসে ঠেকতো, মানে এর ঠিক মাঝখানে। বাট এখানে তো কোনো ল্যাটিস পয়েন্ট এক্সিস্টই করে না, এই জন্য তোর কিন্তু ইন্টিজার মাল্টিপল হইতে হবে n1 n2 n3 এইগুলো। ঠিক আছে? এখন এই n1 n2 n3 এগুলো হচ্ছে তোর টাউ বলা হয়েছে, টাউ।
এখানে টাউটাই হইতেছে তোর ট্রান্সলেশন ভেক্টর, এটাই। আর টোটাল যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে আরেকটা পয়েন্টকে বের করতে চাইলে তুই হচ্ছে যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে ট্রান্সলেশন ভেক্টর অ্যাড করে দিবি, তাহলে তুই আরেকটা নির্দিষ্ট ল্যাটিস পয়েন্ট পেয়ে যাবি। জাস্ট মানে 3D ভেক্টরের মতো, আর কিছুই না। এই তাহলে এটা ছিল আমাদের ট্রান্সলেশন ভেক্টর। এবার আমি চলে যাইতেছি হচ্ছে তো ক্রিস্টাল ল্যাটিসে। এখন ক্রিস্টাল ল্যাটিস হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে তো ব্রাভাই ল্যাটিস আর একটা হচ্ছে তো নন ব্রাভাই ল্যাটিস। এবারটা হইতাছে একটা জার্মান সায়েন্টিস্ট ওই হইতাছে আবিষ্কার করছে, নামকরণ করছে, জার্মান নাকি জানি ভুলে গেছি, কিছু একটা হবে, খুব সম্ভবত জার্মান। সো এই ব্রাভাই ল্যাটিসটা কি? ব্রাভাই ল্যাটিসটা হচ্ছে তোর যে ল্যাটিসটা দেখ, আমি যখন তোদেরকে আজকে শুরুতে হচ্ছে পড়াইতেছিলাম, তোদেরকে যখন বলছিলাম যে ওই যে রুবিক্স কিউবের একটা 3x3 রুবিক্স কিউব, একটা বিশাল বড় রুবিক্স কিউবের ভিতরে তুই যদি ক্রিস্টালটা তোর এমন ভাবে চিন্তা করস যে তোর সবগুলো ছোট ছোট কিউব হচ্ছে লাল কালারের, মানে তোর একই অ্যাটম বারবার রিপিট হইতেছে, তখনই এটাকে হচ্ছে তুই একটা ব্রাভাই ল্যাটিস বলতে পারবি। বাট তোর ধর একই অ্যাটম রিপিট হয়নি, বাট তোর একটা প্যাটার্ন মেনটেন করতেছে, তোর ধর একটা নীল, একটা নীলের পাশে একটা লাল, লাল নীল অল্টার করতেছে, বা তোর ধর হচ্ছে লাল নীল হলুদ তিনটা একসাথে অল্টার করতেছে, বাট তোর প্যাটার্ন মেনটেন করতেছে, সবগুলো সেম সাইজের, একই প্যাটার্ন রিপিট হয়ে যাইতেছে পিরিয়ডিক্যালি। সো মোর দেন ওয়ান টাইপ অফ কিউব যদি এক্সিস্ট করে, মানে মোর দেন ওয়ান টাইপ অফ অ্যাটম যদি এক্সিস্ট করে, তাহলে ওটাকে আমরা হচ্ছে নন ব্রাভাই ল্যাটিস বলবো। বাট একটা অ্যাটমই যদি বারবার রিপিট হয়, তখন এটাকে আমরা হচ্ছে একটা ব্রাভাই ল্যাটিস বলবো। যেমন তুই এইভাবে চিন্তা করতে পারো, তোকে যদি আমি বলি শুধুমাত্র সোডিয়ামের ক্রিস্টাল, শুধুমাত্র সোডিয়ামের ক্রিস্টালে কিন্তু অসংখ্য সোডিয়াম এরকম একটা একটার সাথে এরকম বন্ডেড থাকবে, ঠিক আছে, অসংখ্য সোডিয়াম বা অসংখ্য সিলিকন ক্রিস্টাল এরকম একটা একটা পাশাপাশি খালি, মানে সোডিয়ামের পাশে খালি সোডিয়ামই রিপিট হবে, এটাকে আমার ব্রাভাই ল্যাটিস বলা হবে। আর পার্ট তোকে যদি আমি বলি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডে কি, যে একটা সোডিয়াম তার পাশে একটা ক্লোরিন, একটা ক্লোরিনের পাশে আবার সোডিয়াম, এরকম সোডিয়াম আর ক্লোরিন একটা একটার সাথে অল্টারনেট করতে করতে একটা রিপিটেড 3D প্যাটার্ন তৈরি করবে অনেক বড়। সো এটাকে তখন একটা নন ব্রাভাই ল্যাটিস বলা হবে। এখন নট নেসেসারি যে দুইটা অ্যাটমই হইতে হবে, দুইটা অ্যাটম বা দুইটা অ্যাটমই বেশি হলে আমরা তাদেরকে নন ব্রাভাই ল্যাটিস বলবো। এই কথাগুলো এখানে বলা হয়েছে যে ব্রাভাই ল্যাটিসে হচ্ছে ল্যাটিস পয়েন্ট গুলো সব ইকুইভ্যালেন্ট, একদম একটা একটা সেম হবে, একটা থেকে আরেকটা দূরত্ব সেম হবে, এবং অ্যাটম গুলো সব সেম টাইপের হবে। আর নন ব্রাভাই ল্যাটিসে কি হচ্ছে, অ্যাটম গুলো ডিফারেন্ট কাইন্ডের হবে, সব সেম হবে না, আর ল্যাটিস পয়েন্ট গুলো ইকুইভ্যালেন্ট হবে না। যেমন তুই যে এই জায়গাটা তুই চিন্তা করে দেখ, একটা ল্যাটিস থেকে কিন্তু আরেকটা ল্যাটিসের দূরত্বটা কিন্তু একটু ডিফারেন্ট আছে, একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম, বা এই যে ল্যাটিস পয়েন্ট গুলো, এটা একটা ল্যাটিস পয়েন্ট, একটা ল্যাটিস পয়েন্ট। তো এই এই লাল থেকে নীলের যে দূরত্ব, লাল থেকে লালের দূরত্ব কিন্তু সেম না, ঠিক আছে। তো এই যে একটা দূরত্ব, যে একটা ডিফারেন্স, মানে আমরা বলতে পারি যে পুরো নীলগুলার প্যাটার্নটাকে যদি আমি, আওয়াজ করে না, আওয়াজ করতেছে, আচ্ছা আমি সরি একটু ডিস্টারবেন্সের জন্য, সেটা হচ্ছে দেখ, আমরা যদি এই যে যে প্যাটার্নটা আমি তোদেরকে দেখাইতেছি, এটা থেকে যদি আমি লালটাকে পুরো আলাদা করি আর নীলটাকে আলাদা করি, তাহলে শুধুমাত্র লাল গুলাকে কিন্তু আমি একটা ব্রাভাই ল্যাটিস বলতে পারবো, আবার শুধুমাত্র নীল গুলাকে একটা ব্রাভাই ল্যাটিস বলতে পারবো। তো এই দুইটা ব্রাভাই ল্যাটিস যখন একটা একটার সাথে কোইনসাইড করছে, তখনও কিন্তু এরা কিন্তু একটা ক্রিস্টাল প্যাটার্নের মতো আছে, একটা প্যাটার্ন আছে ঠিকই, বাট একটু ডিফারেন্ট হয়ে গেছে, ভিন্ন দুইটা জিনিসের প্যাটার্ন দেখা যাইতেছে। এই সিস্টেমটাকে আমরা বেসিক্যালি নন ব্রাভাই ল্যাটিস বলতেছি। এই জন্য এখানে বলা হয়েছে কম্বিনেশন অফ টু অর মোর ব্রাভাই ল্যাটিস। এই ছিল আমাদের ব্রাভাই ল্যাটিস নিয়ে কথাবার্তা। এবার আমরা আসি হচ্ছে বেসিসে। বেসিস কি? বেসিস হচ্ছে আমরা আচ্ছা যখন ইমতিয়াজ হ্যাঁ হ্যাঁ বল বল এক মিনিট ওয়েট কর, আমি একটু মোবাইলটা চেঞ্জ করবো, আমার এই মোবাইলের চার্জ শেষ। চার্জ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এক মিনিট ওয়েট কর, আমি চেঞ্জ করতেছি। ঠিক আছে। এটা তো রেকর্ড হতেছে তাই না? রেকর্ড আশা করি হইতেছে, স্টপ রেকর্ডিং, হ্যাঁ চলতেছে। রেকর্ডিং চলতেছে। স্টপ করে দিছো নাকি আবার? না না স্টপ করিনি, চলতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কালকে হচ্ছে আমি ওই কি বলে C103 পড়াবো, ঠিক আছে, আরো কয়েকজন জয়েন করবে বলছে, আজমাইন বি সেকশনের পোলাপান। ওকে কালকেও ঠিক আসছে, আছে। একটা টাইম আমি দিয়ে দিব। আর লাগলে রাকিব স্যার যা পড়াইছে আর অনিন্দ স্যারও যা পড়াইছে পড়াই দিব, অনিন্দ স্যারেরটা না পড়াইলে পারলে রাকিব স্যারেরটা পড়াই দিব। অনিন্দ স্যারটা আমার একটু স্টাডি আচ্ছা করা ঠিক লাগবে, আছে। লাস্ট ক্লাস। আচ্ছা ভাই, রাকিব স্যার কি ভাই জাস্ট বইলা যায়? স্লাইড হ্যাঁ রাকিব, এর সাথে কতটুকু ম্যাচ করে তা সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আর যতটুকু দেখছি হ্যাঁ যে লেকচারে আরো অনেক অনেক কিছু বলে, জাস্ট স্লাইডে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট এই আমার কাছে মানে টাইপের ওই যে, স্যার গুলোই আসলে ঝামেলা। না না রেকর্ডিং হয়ে যাচ্ছে, এটি বলিস না। ঝামেলা বলতে কি আই বল, মিন তোমার পড়া নেভিগেট করতে একটা ক্যাচে প্রবলেম। রাখা হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ মেমোরিতে হ্যাঁ রাখা।
হ্যাঁ হ্যাঁ, তবে আমি বলবো রাকিব বাট স্যারের স্যারের পড়াগুলো পড়ানো কি, তো ভাই। হ্যাঁ না রাকিব স্যার অনেক ভালো পড়ায়। এই রাকিব স্যারের কি, হ্যাঁ মানে কথাগুলো স্লাইডের সাথে একটু ম্যাচ করে না, কারণ একটু স্লাইডের বাইরের কথা বলে। কিন্তু তুই হচ্ছে স্যারের কথাগুলো মানে ক্লাস মনোযোগ দিয়ে করার পর আমি যখন স্লাইড করি, মানে আমার কাছে স্লাইড গুলো অনেক ইজি লাগে। মানে অনিন্দ্য স্যারের পড়া বোঝা থেকে রাকিব স্যারের পড়া বোঝা আমার কাছে বেশি ইজিয়ার লাগে থিওরিটিক্যাল হইলে। যেমন অনিন্দ্য স্যারের লাস্ট ক্লাসটা আমার আরেকবার রিভিউ করতে হবে, আর একটু মানে ঘাটাঘাটি করতে হবে, বই পড়তে হবে একটু, আহ পুরানো যদি রেকর্ডিং থাকে ওগুলো দেখতে হবে, একটু সীমান্ত টিমান্ত কারোর সাথে আলাপ করে আর একটু ক্লিয়ার করতে হবে ভাই তুই অনিন্দ্য স্যারের পড়াগুলো। এরকম টাইম ম্যানেজমেন্ট কেমনে করো ভাই? টাইম ম্যানেজমেন্ট হচ্ছে এই আননেসেসারি টাইম গুলো আমি নষ্ট না করা। এটা ইভেন বর্তমানে ভাই এই 1 2 তে শুরু কইরা মানে অবস্থা মানে টাইম ম্যানেজ করতে গিয়ে ভালো হিমশিম খাইতেছি। এটা আসলে আহ, মানে মাঝে মাঝে একটু ব্রেক হয়ে যায়, মানে আমি আসলে আর কি কনসিস্টেন্ট থাকার চেষ্টা করি। যেমন এই যে বয়কট শুরু হয়েছে কখন, বুধবার, বুধ বুধবার, তারপর মঙ্গলবার। হচ্ছে মঙ্গলবার শুরু হয়েছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আমি আজকে মানে টানা 4 দিন কিচ্ছু করিনি, মানে সিঙ্গেল কিছু করিনি। এই আজকে তোদের পড়াইতে এসে আমি পড়তেছি। হচ্ছে আচ্ছা ইয়াসিন রে বলতে দে, হাত দিলে সুদিন আছে। আসছস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হাত তুলে আছে, সরি সরি, অ্যালাউ টু স্পিক। হুম, হ্যালো হ্যালো, সুদিন আসছিস, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুরু আচ্ছা করতে পারোস। হ্যাঁ হ্যাঁ, শুরু করি। আচ্ছা দেখ, ব্রাভাইলাইটিস, ব্রাভাইলাইটিস তো বলে ফেলছি, এখানে একটু একটা ছোট ডেফিনিশন লিখে দিয়েছি। দি ক্রিস্টাল ল্যাটিস ওয়্যার অল অ্যাটমস ইন দ্য ক্রিস্টাল আর অফ সেম কাইন্ড এন্ড অল ল্যাটিস পয়েন্টস আর ইকুইভ্যালেন্ট ইজ কল্ড ব্রাভাইলাইটিস। মানে কি, প্রতিটা ল্যাটিস পয়েন্টের ভিতর সেম ডিসটেন্স থাকবে, এটাই হচ্ছে ব্রাভাইলাইটিস। আর এমন না হলে নন ব্রাভাইলাইটিস। এবার আমরা আসি বেসিসে। আমরা যে এতক্ষণ কথাগুলো বলছি, আমরা কিন্তু কিছু ইমাজিনারি পয়েন্ট নিয়ে কথা বলছি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটম নিয়ে কথা বলিনি। সো আমরা যদি এই পয়েন্ট গুলার ভিতরে আমরা যদি অ্যাটম গুলাকে এনে বসাই দিই, বাট অ্যাটম গুলাকে তোর এমনি বসাই দিলে হবে না, প্রতিটা অ্যাটমকে সেম ডিরেকশন করে বসাইতে হবে। এই অ্যাটম গুলাকে বলা হয় তোর বেসিস। তার মানে আমি ল্যাটিস পয়েন্টের সাথে যদি বেসিসকে আমি জয়েন করে দিই, বসাই দিই, তাহলে জিনিসটা কি তৈরি করতেছে, একটা প্রপার ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করতেছে। এখন এখানে অ্যাটম হইতে হবে নট নেসেসারি, অ্যাটমের জায়গায় মলিকুল অ্যাটাচ করা যেতে পারে। যেমন দেখি যে এগুলো এক একটা মলিকিউল, দেখ সাদা মলিকিউল কালো মলিকিউল, দেখ অ্যাটাচ হয়েছে কিন্তু সাদা মলিকিউল, প্রতিটা জায়গায় কিন্তু সাদা মলিকিউল অ্যাটাচ হয়েছে, এবং দেখ এদের ওরিয়েন্টেশনটা দেখছো সবার সেম ডিরেকশনে, প্রত্যেকে সেম ডিরেকশনে হচ্ছে অ্যালাইন করা আছে। তো এই সিস্টেমটাকে হচ্ছে এই জিনিসগুলো, যে এই ম্যাটেরিয়াল গুলাকে আমরা বলতেছি বা অ্যাটম মলিকুল গুলোকে বেসিস বলতেছি। আর যেই পয়েন্টে বসানো হয়েছে পয়েন্ট গুলো হচ্ছে আচ্ছা, কিন্তু আমার না ল্যাটিস হঠাৎ পয়েন্ট। করে সাউন্ড চলে গেল কেন জানি, কিছু শোনা হ্যালো যাচ্ছে হ্যালো, না। হ্যাঁ এখন কথা শোনা যায় না? হ্যালো হ্যালো, আমাদের কথা শোনোস? ভাই 100% থেকে বাড়া আপাতত 0% করা সাউন্ড দেখতো। হ্যাঁ তোর সাউন্ড 0% করা হতে পারে, সাউন্ড বাড়া। আচ্ছা দেখো রিজয়েন করুক। আচ্ছা এই স্লাইডও শেষ, বেসিস টেসিস শেষ, ইউনিট সেল শেষ। ইউনিট সেল তো আমি বলেই দিছি আগে। প্রিমিটিভ সেল 1 মিনিটের ব্যাপার, কনভেনশনাল সেল, হ্যাঁ কনভেনশনাল সেলে দুইটা মুখস্থ কথা আছে, আর উইনার সাইড সেল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আচ্ছা, বেসিসটা আরেকবার রিপিট করা যাবে একটু হ্যাঁ 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 শর্টকাটে? বেসিস, হ্যাঁ 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 বেসিস রিপিট করতেছি। মানে তুই দেখ, দেখ এই পুরো সিস্টেমটা কি একটা ক্রিস্টাল স্ট্রাকচার না? দেখ ক্রিস্টাল স্ট্রাকচারের ভিতর কি তোর এই যে বিভিন্ন রকম ল্যাটিস পয়েন্ট গুলো আছে, এই যে এগুলো হচ্ছে তো ল্যাটিস পয়েন্ট, এই যে কর্নার গুলা, এই সব জায়গায় তো আসে অ্যাটম গুলা বসে। মানে অ্যাটম বসার জায়গাটা হইতেছে তো ল্যাটিস পয়েন্ট, যেগুলো নিয়ে আমরা পুরো এতক্ষণ কথা বলছি লেকচারে। আর এই যে যে মৌলগুলো হচ্ছে তো বেসিস। এই বেসিস গুলো যদি তুই এই ল্যাটিস পয়েন্ট গুলাতে সবগুলাতে এভাবে বসায় দেস, বসায় দিলে তুই একটা পুরো ক্রিস্টাল স্ট্রাকচার পাবি। এটাই আর কি, আর কিছু না। হুম, আর এই বুঝতে বেসিস পারছি। আর এই বেসিস আর এই বেসিস গুলো কি কম্পোজিশনও সেম হইতে হবে, অ্যারেঞ্জমেন্টও সেম হইতে হবে, ওরিয়েন্টেশনও সেম হইতে হবে, মানে সেম দিকে অ্যালাইন থাকতে হবে, এরা একই ভাবে অ্যারেঞ্জ করতে হবে। আর সোডিয়াম ক্লোরাইড হলে শুধু সোডিয়াম ক্লোরাইডই হবে, সব ভিন্ন হইতে পারবে না। এই কথাগুলো আর কি এখানে বলা হয়েছে, ওগুলো পড়লে বুঝে নিজে বুঝে যাবে আগাইতালে আমি। আর ইউনিট সেল নিয়ে কিন্তু আমি অলরেডি কথা বলে ফেলছি। দি স্মলেস্ট স্ট্রাকচারাল ইউনিট অর বিল্ডিং ব্লক দ্যাট ডেসক্রাইবস ক্রিস্টাল স্ট্রাকচার। আমার পুরো 1000 বাই 1000 যদি একটা রুবিক্স কিউব হয়, একটা রুবিক্স কিউবের স্মলেস্ট ব্লকটাকে হচ্ছে আমরা একটা ইউনিট সেল বলবো। ঠিক আছে? এখন বেসিক্যালি কি একটা ইউনিট সেলকে যদি তুই চিন্তা করস, এটা যদি একটা ইউনিট সেল হয়, দেখ একটা ইউনিট সেল কি একটা একটা রুবিক্স কিউবের ব্লক। একটা রুবিক্স কিউবের ব্লকের কিন্তু এরকম 4 মাথায়, এই যে 8 মাথায় 8টা ক্রিস্টাল বসতে পারে, একটা দুইটা তিনটা চারটা 8টা ক্রিস্টাল বসতে পারে। এখন এই প্রতিটা ক্রিস্টাল কিন্তু একটা ইউনিট সেলের ভিতরে 1/8 কন্ট্রিবিউশন, মানে 1/8 পরিমাণ জায়গা দখল করতেছে। এটা একটু তোরা একটু নিজেরা ইমাজিন করার চেষ্টা। আচ্ছা আমার মনে হয় একটু দাঁড়া, ইয়ারফোনের মনে হয় ইয়ে কমে গেছে, একটু দাঁড়া।
চার্জ কমে গেছে। আচ্ছা, এখানে একটার বেশি থাকলেই নন প্রিমিটিভ, আর একটা থাকলে প্রিমিটিভ। একটা থাকলে প্রিমিটিভ। এখন এই একটার হিসাবটা কেমনে আসতেছে এটা কি তোরা বুঝছিস? ওয়ান আচ্ছা, বাই এটা এইট এটা হলে আমি একটা। বুঝি। এটা যদি এটা সাজিদও একটু বুঝে থাকে একটু তাহলে এই রিপিট এই কর, টপিকটা আমি স্কিপ করতে পারো। হ্যাঁ, একটু সাজিদ রিপিট বুঝিস কর, নাই? আমি ঘুমাইছিলাম ভাই আসলে। আচ্ছা আচ্ছা, দেখ দেখ দেখ, আমি তোকে বলি দেখ। একটা হচ্ছে তোর, তুই একটা রুম চিন্তা কর, ঠিক আছে? তুই ধর তুই যে রুমটাতে আছিস, তুই রুমটা চিন্তা কর। এই রুমের কিন্তু 8টা কর্নার হয়, ঠিক আছে? এখন 8টা কর্নারে তুই প্রতিটা কর্নারে একটা করে তুই বল রাখালি, একটা ফুটবল রেখে দিলি, ঠিক আছে? তো এই ফুটবলটা তোর রুমের ভিতর কতটুকু জায়গা নিতেছে আমরা বলতে পারোস? 8 ভাগের 1 ভাগ জায়গা নিতেছে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, সো এরকম কি, তার মানে তুই এভাবে বলতে পারিস যে প্রতিটা প্রতিটা কর্নারে এক একটা এরকম অ্যাটম বা ফুটবল হচ্ছে তোর 8 ভাগের 1 ভাগ জায়গা নিতেছে। এরকম কত, 8 জন আছে, 8 অবশ্যই কর্নারে। অবশ্যই বলতে তা পারি। 1/8 ইন্টু 8 হচ্ছে, 1/8 ইন্টু 1 দিলে কত হয়? একটা পাইতেছস। তার মানে তোর একটা প্রিমিটিভ সেলের ভিতরে কিন্তু তুই 8টা কর্নারে যদি 8টা অ্যাটম রাখোস, প্রতিটা কর্নার মিলে কিন্তু আসলে একটা অ্যাটমকে মানে আইডেন্টিফাই একটা করতেছে, একটা অ্যাটমকে অ্যাটমকে স্পেস সিগনিফাই দিতেছে, করতেছে, বসার জন্য জায়গা স্পেস দিতেছে দিতেছে। এরকম। হ্যাঁ, বসার জায়গা দিতেছে, হ্যাঁ এক্স্যাক্টলি। সো এই যেই সেলে সর্বোচ্চ একটাই এরকম অ্যাটম বসতে পারবে তাকে আমরা প্রিমিটিভ সেল বলবো। আর যার ভিতর একটার বেশি বসবে তাকে আমরা কি নন প্রিমিটিভ সেল বলবো বা কনভেনশনাল সেল বলবো। আর কনভেনশনাল সেল কথাটা আমরা শুধুমাত্র হেক্সাগনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, প্রিমিটিভ নন প্রিমিটিভ এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি, ঠিক আছে? আমরা হেক্সা কনভেনশনাল সেল নিয়ে পরে কথা বলবো। আপাতত জেনে রাখ যে মানে সর্বোচ্চ একটাকে জায়গা দিলেই প্রিমিটিভ সেল, একটার বেশি জায়গা দিলে নন প্রিমিটিভ সেল। বুঝছিস তো? ওকে, প্রসিড। আচ্ছা হ্যাঁ, এখন নন প্রিমিটিভ কিভাবে হতে পারে? যেমন তুই দেখ, এই যে স্ট্রাকচারটা, কিউবিক স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার ভিতরে তোর কিন্তু 8 কোণায় 8টা, 8 কোণায় 8টা মানে কি, টোটাল হচ্ছে একটা অ্যাটম আছে। আর পুরাটার ভিতরে কিন্তু পুরো আরো আরেকটা অ্যাটম আছে, দুইটা, টোটাল ঠিক আছে? দুইটা। টোটাল 2টা অ্যাটম আছে। সো এখন তুই ধর এই জিনিসটা এরকম না হয়ে তোর যদি এরকম হইতো, দেখ এটা হচ্ছে, এখানে মনে এক্সাম্পলটা ম্যাডাম দেয়নি। আচ্ছা আমি আমি একটু ছবিটা এঁকে দেখাই দেখ। এটা সাজিদের জন্য বলতেছি। ধর হচ্ছে মাঝখানে অ্যাটমটা ছিল না, তোর ধর এই ফেসে একটা অ্যাটম ছিল, এই ফেসে একটা অ্যাটম ছিল, এই ফেসে একটা অ্যাটম ছিল, এই ফেসে একটা অ্যাটম। মানে ফেস তো বেসিক্যালি 6টা ফেস হয়। 6টা ফেসে যদি 6টা অ্যাটম হইতো, ঠিক আছে? 6টা ফেসে তো 6টা অ্যাটম। তা প্রতিটা অ্যাটম কিন্তু একটা ফেসে অর্ধেক পরিমাণ জায়গা কভার করবে। তুই চিন্তা কর যে তোর যে তুই যে রুমটাতে আছিস, তুই তো রুমটার একটা ফেসে বুঝতে তুই একটা পারছি, হাফ বলকে জায়গা দখল রাইখে করছে। দিছিস, হাফ জায়গা দখল করছে। তা হাফের জন্য মানে হাফ কর্নারে ছয়টা থাকলে ফেস, 1/4 বা 1/8 হবে, বাট 1/8। সেন্টারে থাকলে হাফ হবে, এটুকু বুঝছি। সেন্টারে থাকলে ফুল 1 হবে, সেন্টারে থাকলে ফুল 1 হবে, কিন্তু ও হ্যাঁ, মানে তুই ফেসের সেন্টারে থাকলে হাফ হবে। বেজের সেন্টারে হ্যাঁ হ্যাঁ, থাকলে হাফ ফেসের হবে। হ্যাঁ ফেসের হ্যাঁ, সেন্টার ফেসের আর কি। সেন্টারে থাকলে হাফ হবে। তা হাফ এরকম 6 দিয়ে গুণ করলে 3 হবে। তাহলে 3 প্লাস 1 কত, টোটাল 4 হবে, যদি এটা ফেস সেন্টার্ড হয়। মানে যদি ফেসে থাকে তাহলে এটাকে ফেস সেন্টার্ড অ্যাটম বলা হয়, ঠিক আছে? যদি ফেসে থাকে ফেস সেন্টার্ড অ্যাটম বলা হয়। এই যে দেখ, এখন তুই এটাকে ভুলে যাই যে এই যে এই জিনিসটাকে ভুলে যা, তাহলে কিন্তু 6 ফেসে 6টা আছে, এটাকে হচ্ছে তোর ফেস সেন্টার্ড বলা হবে, ঠিক আছে? আর তোর যদি হচ্ছে হ্যাঁ এরকম বুঝতে 6টা ফেসে পারছি। 6টা না থাকে, শুধুমাত্র পুরা বডির মাঝখানে একটা থাকে, তখন এটাকে হচ্ছে তোর বডি সেন্টার্ড কিউবিক বলা হবে। আর এইটার জন্য এটাকে কি নর্মাল ওয়ান? হচ্ছে সিম্পল। হ্যাঁ হ্যাঁ, এই যে বল বল। বডি সেন্টার যেটা। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য তোর টোটাল 2 হবে, কারণ কি 8 কোণার 8টা মিলে একটা, আর মাঝখানের হুম, একটা, টোটাল 2টা, এটাকে বডি সেন্টার্ড কিউবিক বুঝছি। বলা হবে। আর যদি হচ্ছে 6টা ফেসে, মানে যদি বডির ভিতরে না থাকতো এবং শুধুমাত্র ফেসে থাকতো, 6টা ফেসে 6টা, তখন এটাকে বলা হতো ফেস সেন্টার্ড কিউবিক, ঠিক আছে? আর যদি আরেকটা সিস্টেম হইতো, সেটা হচ্ছে শুধুমাত্র এই একটা বেসে আছে বা এই একটা ফেসে আছে, তার ঠিক প্যারালাল তখন আরো হাফ একটা হইতো। ফেসে আছে, তখন তখন এটাকে হচ্ছে তোর বেস সেন্টার্ড কিউবিক বলা হতো। মানে দুইটা প্যারালাল বেসে থাকবে খালি, সেই ক্ষেত্রে 2 হইতো। এই যে এটার জন্য হাফ, এই পাশেরটার জন্য হাফ, দুইটা মিলে 1। আর বাকি কর্নার গুলোর জন্য মিলে 1, 1 প্লাস 1 2 হয়ে যায়। বুঝা গেছে? মানে বেস সেন্টার্ড আর বুঝতে ফেস পারছি। সেন্টার্ড এর কথাটা বুঝতে পারছো? যদি হ্যাঁ প্যারালাল বুঝতে দুইটা পারছি ক্লিয়ার এটা। দুইটা, হ্যাঁ সামনে দুইটা যেতে পারো। প্যারালাল ফেসে থাকলে হচ্ছে বেস সেন্টার, আর সব ফেসে থাকলে এটাকে ফেস সেন্টার বলা হবে, এটাই আর কিছু না। এই কথাগুলো হচ্ছে পরের লেকচারে বেশি কাজে দিবে আর কি, তাই এখন বলে রাখো সামনে আগে। আর এখানে এরকম কিছু ক্যালকুলেশন বলে দিচ্ছে, এগুলো আশা করি নিজেরাই বুঝবি। আমার মনে হয় না এটা বলা লাগবে। যেমন এটার ভিতর কয়টা আছে, 8 কোণায় 8টা আছে, আর হচ্ছে তোর কি এই মাঝখানে একটা আছে, তারপর কি একটা দুইটা তিনটা, এটাই এখানে কত স্কিপ করতে পারো। আচ্ছা হ্যাঁ, সাজিদ এটা কি স্কিপ করবো নাকি লাগবে? আচ্ছা, লাগ উদাহরণ দুইটা একটু আমি একটু বলি। দেখ, হ্যাঁ 4 কোণায় 4টা আছে, 1/4 × 4। হ্যাঁ, 1/4 × 4, হ্যাঁ। তারপরে একদম সেন্টারে মানে কর্ণের ছেদ বিন্দুতে একটা আছে, এটার একটা জন্য আছে, এর ওয়ান। জন্য 1, এর জন্য 1, আর হ্যাঁ। তারপরে তোর ওই যে বাহুগুলার মধ্যবিন্দুতে আছে, ওগুলোর প্রত্যেকের অর্ধেক জন্য অর্ধেক হাফ আছে, করে। হাফ করে, হ্যাঁ।
হ্যাঁ সমঝাগা। তারপরে হ্যাঁ, এটার জন্য কি, এটার জন্য হচ্ছে একটা দুইটা তিনটা, দাঁড়া এটা এটা আমি একটু হিসাবটা নিজে করে নিই। এটার জন্য হচ্ছে তোর একটা দুইটা তিনটা চারটা, চারটার জন্য এক, এটার জন্য এক, তাহলে কত হয় দুই, দুই আর এটা এটা অর্ধেক, এটা এটা অর্ধেক, মানে এটার জন্য টোটাল চার হবে, এটার জন্য টোটাল চার হবে। এই একই ভাবে এগুলার জন্য এরকম হয়েছে। এটা একটু ইম্পর্টেন্ট দেখ, জাস্ট এটা বুঝাবো আমি। এই যে হেক্সাগনটার দিকে দেখ, হেক্সাগনটাতে গ্যাঞ্জাম আছে কিন্তু, হেক্সাগনটাতে গ্যাঞ্জাম আছে, হেক্সাগনটাতে তিনটা কেমনে হইলো দেখ আমি বুঝাই। তুই ধর হচ্ছে তুই এই যে এটা চিন্তা কর, দেখ এটাতেও কিন্তু তোর আলটিমেটলি কিন্তু চারজন মিলে কিন্তু ইন টোটাল 360 ডিগ্রি নিবে, এর বেশি কিন্তু নেওয়ার সুযোগ নেই। মানে চারটার কন্ট্রিবিউশন কিন্তু যদিও ইকুয়াল ইকুয়াল কন্ট্রিবিউশন দিতেছে না, বাট ইন টোটাল কন্ট্রিবিউশন কিন্তু একটারই সমান হবে, এটুকু তো বুঝতেছস। এটা একটু রেসপন্স করিস, জি। এটা আশা করি বুঝছস। এখন তুই দেখ এই হেক্সাগনটার দিকে যদি তাকাই, হেক্সাগনটার ভিতরে কিন্তু আমার ওইরকম জিনিস কয়টা তৈরি হবে, তিনটা, তিনটা ওইরকম জিনিস তৈরি হবে না? এই যে এই পুরো একটা, এই পুরো একটা, এই পুরো একটা, তাহলে এই পুরো একটা সিঙ্গেল কি চার কোনায় চারটা মিলে একটা তৈরি করতেছে, এরকম একটা দুইটা তিনটা, টোটাল তিনটা আছে বলে কিন্তু সে টোটাল তিনটা, তার কিন্তু টোটাল তিনটা নাম্বার অফ অ্যাটমস হবে। এটা খালি একটু রাইট। বুঝে, ইম্পর্টেন্ট ছিল আর কিছু গেল। এবার আমরা সেই কনভেনশনাল ইউনিট সেল, এটা একটু আলাদা, এটা একটু ডিফারেন্ট, আর এটাতে হচ্ছে দুইটা পয়েন্ট আমি এখনো নিজেও আমার ক্লিয়ার না, আমার একটু পড়তে পড়তে আর কি মুখস্থ হয়ে গেছে, এই জন্য আমি আলটিমেটলি মুখস্থ করে নিছি। আমি বলতেছি কোনগুলো মুখস্থ করছি। সেটা হচ্ছে কনভেনশনাল সেলের ইউনিট সেলের ডেফিনিশনটা কি। A conventional unit cell of a lattice is one that contains the same point group symmetries. Same point group symmetry contain করে একটা conventional unit cell পুরা ল্যাটিসে, and is the smallest such cell. এটা আসলে তোর ডেফিনিশনটা পরে বুঝবি, আমি একটু এক্সপ্লেইন করি দেখ। দাঁড়া, এই দেখ, আহ, একটু দাঁড়া, আমার একটা টপ ভিউ আঁকতে হবে, টপ ভিউ আঁকে নি, দাঁড়া। এই যে যে হেক্সাগোনাল যে সেলটার আমি একটু টপ ভিউ আঁকি, ঠিক আছে? টপ ভিউটা এরকম হবে, ঠিক আছে? এই টপ ভিউটার ভিতরে এটা ধর আমার সেন্টার। এখন এই সেন্টারটার ভিতরে ধর আমি হচ্ছে তোর একটু দাঁড়া, আচ্ছা দাঁড়া, এটা আমি আঁকা উচিত হয়নি, একটু অন্যভাবে আঁকি। এবার ঠিক আছে, এটা ধর সেন্টার। এখন এই সেন্টার থেকে আমি তোর ধর এটা জয়েন করলাম, এটা জয়েন করলাম, এটা জয়েন করলাম, এটা জয়েন করলাম। এখন দেখ এই যে যে এক পাশের যে যে সেলটা যেটা আমি মার্ক করে দিতেছি, এরকম একটা সেম হইলো, এরকম একটা সেম হইলো। এই যে যে একটা সিঙ্গেল পোর্শন, শুধুমাত্র এই একটা পোর্শন, একটা হেক্সাগোনালের ভিতরে কিন্তু এই যে শুধুমাত্র এই একটা পোর্শন, এই একটা পোর্শনকে তোর হচ্ছে কনভেনশনাল সেল বলা হবে, যে নীল বাউন্ডারি দিয়ে যেটা দেখাইছি। এই এক একটা পোর্শন বারবার রিপিট হইতেই থাকবে, এই জন্য এই পোর্শনটাকে তোর হচ্ছে কনভেনশনাল সেল বলা হইতেছে, কারণ এই জিনিসটা পুরাপুরি বারবার রিপিট করে করেই কিন্তু তোর একটা হেক্সাগোনাল তৈরি করে। এখন আমার কথা হইতে পারে যে দেখ এটা এটা সেম আছে, এটা এটা সেম আছে, আমি সব বুঝলাম, বাট এইটা আর এটা তো আবার ডিফারেন্ট হয়ে গেল। এটা এটা আসলে ডিফারেন্ট না। তুই যদি এটার পাশে আরো আর একটা, তুই আরো আর একটা যদি তুই ইয়ে ড্র করে দেস, কি বলে, তুই যদি আরো আর একটা হেক্সাগন ড্র করে দেস, একইভাবে যদি আরো একটা হেক্সাগন ড্র করে দেস, তাহলে কিন্তু তুই দেখ এই যে দেখ এখানে যদি সেন্টার হয় দেখছিস ওই জিনিসটা কিন্তু আবার রিপিট হয়ে যাইতেছে, এই যে বারবার এই জিনিসটাই কিন্তু তো রিপিট হবে। এই যে এই একই রকম একটা প্যাটার্ন, এই যে এই প্যাটার্নটা, এই প্যাটার্নটা, তারপর এই প্যাটার্নটা, এই প্যাটার্নটা, এরকম প্রতিটা কিন্তু এই যে এই জিনিসগুলা বারবার রিপিট হইতেছে, তারপর এখানেও দেখছিস যে রিপিট হয়ে গেছে হ্যাঁ একটু আগে। রিপিট হইতেছে। বা তুই এভাবেও বলতে পারো যে এইটা আর এটা মিলে আরেকটা তৈরি করতে পারি, যে এটার অর্ধেক এটার অর্ধেক মিলে কিন্তু একটাই তৈরি হয়। তো এই প্যাটার্নটার কারণে হচ্ছে তোর এই যে ম্যাডাম এখানে বলে দিচ্ছে, তুই যদি যে এই পাশটা যদি চিন্তা করিস, এটা হচ্ছে তার সি ডিরেকশনে জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তখনই হচ্ছে এটাকে একটা ইয়ে বলা হবে প্রিমিটিভ সেল, বা হচ্ছে তোর ইয়ে বলা হবে কি বলে কনভেনশনাল সেল বলা হবে, প্রিমিটিভ না, এটা কনভেনশনাল সেল বলা হয়। So a conventional unit cell of a lattice is one that contains same point group symmetry. মানে পুরা গ্রুপটা জুড়ে এটা হচ্ছে একটা সেম পয়েন্ট অনুযায়ী আগাবে। এই কথাটা আসলে আমারও অত একটা ক্লিয়ার না, আমি জাস্ট এটাকে এইভাবে মনে রাখছি যে পুরা গ্রুপ, পুরা হচ্ছে তোর সেলটা জুড়ে এটা হচ্ছে সেম ভাবে হচ্ছে সিমেট্রিক্যালি রিপিটেড হবে, এই জন্য কথাটা বলা হয়েছে সেম পয়েন্ট গ্রুপ সিমেট্রি। বাট অ্যাকচুয়ালি কথাটা দ্বারা কি মিন করে এটা আমি নিজেও এখনো ক্লিয়ার না, বাট মনে আছে আর কি, তাই আর কি এত প্যারা নিতেছি না। ওভারঅল ল্যাটিসে সেম ভাবে রিপিট হবে। আর এই টাইপের সেল কি স্মলেস্ট এইটাই হইতে পারবে, মানে এর থেকে ছোট এই সেলটার ভিতরে আর কোনো সেল হইতে পারবে না, এটাই হচ্ছে স্মলেস্ট ইউনিট সেল। তো এই টাইপের সেলকে আমার কনভেনশনাল ইউনিট সেল বলা হবে। তো এটা তো আশা করি বুঝতে পারছো ফিগার থেকে দেখে।
এখন এই কনভেনশনাল সেলের ভিতর তো দুইটা কথা বলা আছে, একটা হচ্ছে এর বেসিস ভেক্টরটা কি একটা রাইট হ্যান্ডেড অ্যাক্সিয়াল সেটিং ফলো করবে। এই কথাটা হচ্ছে ম্যাডামও ক্লাসে হচ্ছে বলছে নাকি না জানি না, বললেও আমার মনে নাই। তবে হাই চান্স যে ম্যাডাম এটা হচ্ছে একবারে ওইভাবে এক্সপ্লেন করেনি, জাস্ট বলে দিছে যে এটা একটা রাইট হ্যান্ডেড অ্যাক্সিয়াল সেটিং থাকবে। আমার যতটুকু মনে আছে মেবি বলেন, ওইভাবে এক্সপ্লেন করেন, এক্সপ্লেন করলে মনে থাকতো আমার। আর হচ্ছে আরেকটা কথা বলছে যে এর এজেস গুলো হচ্ছে সিমেট্রি ডিরেকশন অফ দ্য ল্যাটিসের দিকে থাকবে। মানে বেসিক্যালি এটা বুঝাইছে তোর হচ্ছে পুরা দেখ এই যে পুরো জিনিসটা একটা হেক্সাগন, একটা হেক্সাগন তো এমনি একটা সিমেট্রিক্যাল জিনিস। এখন এটার এজ কি, তার সিমেট্রি ডিরেকশন গুলোতে থাকবে। যেমন আমি তোকে বলি দেখ, এটা দ্বারা আসলে খুব সম্মতি যে থার্ড পয়েন্টটা দ্বারা এই কথাটা বুঝাইছে। সেকেন্ড পয়েন্টটা আমি ইয়ে করতে পারতেছি না, তোদেরকে এক্সপ্লেন করতে পারতেছি না যে কথাটা বলছে ইটস বেসিস ভেক্টর ডিফাইন্স দা রাইট হ্যান্ডেড অ্যাক্সিয়াল সেটিং, এটা আমি একদম এক্সপ্লেন করতে পারতেছি না। এটা তোরা মুখস্থ করে নিতে পারো, আমার মুখস্থ হয়ে গেছে। আমি তোকে থার্ড পয়েন্ট এক্সপ্লেন করে দিচ্ছি। থার্ড পয়েন্টটা কি দেখ, এই যে ধর এটা হচ্ছে আমার হেক্সাগনটা, ঠিক আছে? এখন একটা দেখ, এই হেক্সাগনের মাঝখানে যদি আমি একটা তোর এরকম একটা সেন্টার ড্র করে সবগুলা টানতে থাকি, টানতে থাকলে কি এগুলো কিন্তু এক একটা প্রতিটা কিন্তু একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি করবে, ঠিক আছে? তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি তৈরি করে থাকে তার মানে কি, তার কিন্তু একটা পুরো সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট, যেখানে তুই যা সব দিকে সিমেট্রি। এখন দেখ এই কনভেনশনাল ইউনিট সেলটা কি, কনভেনশনাল ইউনিট সেলটা বেসিক্যালি আমার এই পার্টটা, এই যে দেখ, এই যে এটা হচ্ছে আমার কনভেনশনাল ইউনিট সেলটা, এই যে একটা নির্দিষ্ট একটা পার্ট যদি দেখে কনভেনশনাল ইউনিট সেলটা। এখন এই কনভেনশনাল ইউনিট সেলটা তোর কোন দিকে আগাইছে, যেই দিকে হচ্ছে তোর এই সিমেট্রি গুলো আছে, এই সিমেট্রি গুলাকে দেখে দেখে তো সেল গুলা তৈরি হইতেছে। তো এই কথাটা বলতে আসলে থার্ডটা বুঝাইছে আমার মতে। এক্স্যাক্টলি এটা নাও হইতে পারে, আমি মানে নিজের মনে রাখার জন্য নিজের এরকম উল্টাপাল্টা বুঝাই ব্যাপারটা নিছি। তো এরকমও হতে পারে, ধর আমি একটা কাজ হ্যাঁ করি, টপ ভিউ এর একদম রাইট সাইডের লোয়ার পার্টের যে বাহুটা আছে, বেঁকানো হ্যাঁ, যেটা, ধরতে দেখানো পারছো? এটা, হ্যাঁ। এইটার হ্যাঁ এটা, ডিরেকশনটা একটু খেয়াল কর, এটার নিচের যে আয়তটা আছে না, ওইটার ডিরেকশন বরাবর না, এরকম এরকম কি বুঝাইছে? হ্যাঁ এরকমও হইতে পারে। হ্যাঁ হইতেও পারে, মানে আমি শিওর না আর কি। হ্যাঁ তোরটাও হইতে পারে, এক্স্যাক্টলি বুঝতে হ্যাঁ। পারছি। বা এই যে 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 ও যে যে একটা তুই ওইলি হইলো, যাই হোক তুই না ঠিক কেন, বলছিস, তুই আমি ঠিক লিখবো বলছিস। তো এই যে এটাই। এটার দিকে তাকা দেখ, এই যে এটার দিকে তাকা, এই যে দেখছস এটার মতো এরকম হ্যাঁ পাশাপাশি হ্যাঁ, কিন্তু আরো একটা আছে। হ্যাঁ হ্যাঁ, তোর কথাটা ঠিক আছে, ইয়েস, আশা করি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি এটাই এবার। বুঝাইছে, এটাই বুঝাইছে। সো তারপর বলছে যে ইট ইজ দ্য স্মলেস্ট সেল কম্পারেবল উইথ দ্য অ্যাবভ কন্ডিশন, এর উপরে দুইটা কন্ডিশন মানে এরকম হচ্ছে স্মলেস্ট সেল পসিবল, একটা প্রিমিটিভ সেলই এরকম একটা এরকম একটা কনভেনশনাল সেলই হইতে পারে। জাস্ট এর প্রপার্টি বলছে। আর বলছে যে যেসব ক্রিস্টালের হচ্ছে কনভেনশনাল সেল গুলা সব সেম টাইপের হয়, মানে ধর এক টাইপেরই কনভেনশনাল সেল থাকলে ওটা কি সেম ক্রিস্টালের ফ্যামিলিতে হচ্ছে বিলং করে। এটা মানে একটা মুখস্থ কথা আর কি, ফালতু কথা আর কি। এই এটা ছিল আমার কনভেনশনাল সেল। কনভেনশনাল সেলটা মানে কনসেপ্টটা আমারও 100% ক্লিয়ার না, তবে অল্প ইনফরমেশন তো মুখস্থ থাকবে আশা করি, মুখস্থ হয়েও গেছে, আশা করি মুখস্থ থাকবে। এবার আমরা সে হচ্ছে উইনার সাইড সেল। উইনার সাইড সেল আসলে আমাদেরকে কি বোঝায়? উইনার আর সাইড দুইটা হচ্ছে সায়েন্টিস্ট, সায়েন্টিস্টটা কি আবিষ্কার করছে, তুই ধর এই যে ধর একটা হেক্সাগন নিয়ে চিন্তা করে দেখ, এটা কিন্তু একটা হেক্সাগন, একটা হেক্সাগন, একটা হেক্সাগনের ভিতর তুই ধর একটা একটা নির্দিষ্ট একটা ইয়ে চিন্তা করলি, যে কোনো একটা তুই একটা র্যান্ডম পয়েন্ট চিন্তা করলি, এই র্যান্ডম পয়েন্ট থেকে যতগুলো ক্লোজেস্ট পয়েন্ট আছে তুই সবগুলো পয়েন্টকে জয়েন করে দিবি, জয়েন করে দিছিস। জয়েন করে দেওয়ার পর প্রতিটা যে লাইন যে তৈরি হয়েছে, প্রতিটা লাইনের একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর তুই টাইনে এক্সটেন্ড করছিস। এই যে প্রতিটা লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টর তুই বাড়াইতেছিস বাড়াইতেছিস বাড়াইতেছিস, তারপর এদের যে পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলা মিলে যে তোর যে যে টোটাল যে একটা হেক্সাগোনাল সেল তৈরি করছে না, এটাকে হচ্ছে একটা প্রিমিটিভ সেল বলা হবে। মানে এই প্রিমিটিভ সেলটা হচ্ছে উইনার সাইডস এর প্রিমিটিভ সেল। এটা আমরা এতক্ষণ যে প্রিমিটিভ সেল পড়ে এসেছি ওই প্রিমিটিভ সেল না। এই যে দেখ এখানে এই যে ফিগার দেখলে বুঝতে পারবি, তোর আর বাম পাশে এগুলো পড়া লাগবে না, আমি মুখে মুখে যা কথা বলছি বলে এমনি বুঝে যাবি। আচ্ছা, এই যে এই র্যান্ডমলি হইতেছে পয়েন্টটা প্রিমিটিভ কি সেল। চুজ করতে হবে? ওইটা সেন্টার পয়েন্ট মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ যেমন আমি তোকে আরেকটা তোকে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ ওটা ওইখানে তোর আসলে সেন্টার পয়েন্ট মনে হচ্ছে। দেখ তোকে আমি আরেকটা এক্সাম্পল দিই, দেখ ধর আমি একটা র্যান্ডমলি একটা পয়েন্টের অ্যারে চিন্তা করলাম, র্যান্ডম কিছু পয়েন্টের অ্যারে চিন্তা করলাম, 1 2 3 4 5 6 7 8। আর একটু বড় করি, 9 10 11 12। এখন তুই দেখ আমরা প্রিমিটিভ সেল বলতে আসলে কি বুঝি, এটা একটা টু ডাইমেনশনালি চিন্তা কর, থ্রি ডাইমেনশনালি তো ছবি আঁকা পসিবল না। দেখ আমরা যদি একটা 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 ইউনিট সেল চিন্তা করি, একটা ইউনিট সেল কি আমরা বলতে পারি না একটা ইউনিট সেল এরকম হতে পারে। দেখ দেখ এই যে এটা একটা ইউনিট সেল হতে পারে, এই যে এটা একটা ইউনিট সেল, ঠিক আছে? এখন একটা ইউনিট হুম, সেলের কর্নারে কয়টা অ্যাটম আছে, টোটাল কর্নারে কিন্তু তোর হচ্ছে 4টা অ্যাটম আছে, মানে কিন্তু এটা একটা প্রিমিটিভ সেল হয়ে গেছে। বুঝতে হুম, পারছিস এইটুকু? এটা হুম, এটা কিন্তু হচ্ছে আমার নর্মাল ডেফিনিশন অনুযায়ী প্রিমিটিভ সেল। এখন এটাকে আমি হুম, তোকে উইনার সাইডস এর মতো প্রমাণ করে দেখাই। দেখ ধর আমি একটা প্রিমিটিভ সেল একটা কোনায় আইকে রাখি, ধর এই যে এটা ছিল আমার একটা প্রিমিটিভ সেল। দেখ এটাকে একটু পর কম্পেয়ার কর। দেখ এখন তুই ধর এমনি একটা র্যান্ডম যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট চুজ করলি, ধর আমি র্যান্ডম পয়েন্টটা হচ্ছে এটাকে চুজ করলাম। এখন আমার উইনার সাইজ আমাকে কি বলছে,
এই পয়েন্টটার সাথে তার নিয়ার বাই যতগুলা পয়েন্ট হয় সবগুলা আমি কি করব, সবগুলো জয়েন যোগ করে দিব। করবো। জয়েন করার পর কি আমি তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব। আর হুম পারপেন্ডিকুলার বাইসেক্টরটা ড্র করি। এখানে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর হইতে পারে, এখানে একটা হইতে পারে, এখানে একটা হইতে পারে, এখানে আরেকটা পারপেন্ডিকুলার বাইসেক্টর হইতে পারে। তাহলে আলটিমেটলি কিন্তু আমি হচ্ছে দেখ এই যে এটাই হইতেছে কিন্তু আমার এই ইয়েটা কি বলে প্রিমিটিভ সেলটা। তুই দেখ ওই হুম প্রিমিটিভ সেল আর এই প্রিমিটিভ সেল দুটোই কিন্তু একই হয়ে যাইতেছে, দেখছস? মানে তুই ওইভাবেও একটা প্রিমিটিভ সেল পাইতে পারবি, এইভাবেও একটা প্রিমিটিভ সেল পাইতে পারবি। বাট এই প্রিমিটিভ সেল পাওয়ার ডেফিনেশনটা একটু আলাদা। এটা একটা মানে এটাও একটা প্রিমিটিভ সেল বাট একটু ভিন্ন ভাবে ডিফাইন করা। এইটাই হচ্ছে তোর উইনার শেডস প্রিমিটিভ সেল বলে, এইটাই আর কিছু না। দুটো জিনিস একই জিনিস। কারণ তুই দেখ এটাকে যদি তুই এটার ইকুইভ্যালেন্ট চিন্তা করস, এটার ভিতরেও কিন্তু দেখ আলটিমেটলি একটা ল্যাটিস পয়েন্ট আছে। হুম। আবার এটার ভিতরেও কিন্তু চার কর্নারে চারটা, টোটাল একটা ল্যাটিস পয়েন্টই আছে। এটাই জাস্ট বুঝা গেছে? এটাই হচ্ছে আমার হুম। উইনার শেডস ইয়া কি মানে বলে উইগনার সিজ জাস্ট আমাদের একটা প্রসেস বলছে যে এভাবে তোমরা প্রসেস একটা বলছে, ইউনিট সেল পাইতে পারো, প্রিমিটিভ সেল পাইতে পারো। হ্যাঁ, প্রিমিটিভ সেল পাইতে পারো, রাইট? হ্যাঁ এটাই। তারপর আমরা চলে যাই ল্যাটিস প্যারামিটার। ল্যাটিস প্যারামিটার বুঝা খুবই ইজি। তোরা হচ্ছে যদি ইয়েটা পড়ে থাকো, এটা আমি ইয়েতে পড়ে ফেলছিলাম, 1-1 পড়ে ফেলছিলাম। কারণ হচ্ছে ওই যে আমাদের একটা ব্র্যাগস ডিফ্রাকশন ছিল না, ব্র্যাগস ডিফ্রাকশন এই টপিকটা ছিল, তখন আমি ইউটিউব দেখে পড়ছিলাম। সেটা হচ্ছে বেসিক্যালি দেখ, এটা হচ্ছে একটা ইউনিট সেল। দেখ এটা এখানে আমি কথাগুলো কিছুই পড়বো না, আমি জাস্ট তোকে বলে দিতেছি। এটা হচ্ছে তোর হচ্ছে একটা এরিয়া কি একটা ইউনিট সেল। একটা ইউনিট সেলে ওটার তোর ধর পরিচয় এখানে কি সেটা একটু বলতো, তাইলেই হবে। হ্যাঁ কোনটার পরিচয় দেখ, এই যে এক্স, ওই যে আমি এবিসি তোদেরকে একটু আগে পড়াইছি না, ধর এই যে এক্স অ্যাক্সিস বরাবর একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের দূরত্ব হচ্ছে এ, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা হ্যাঁ অ্যাটম হ্যাঁ। থেকে আরেকটা অ্যাটমের দূরত্ব বি, জেড অ্যাক্সিস বরাবর একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের দূরত্ব হচ্ছে সি। এগুলোকে আমি ল্যাটিস কনস্ট্যান্ট বলছি। এই ল্যাটিস কনস্ট্যান্ট তিনটা, অ্যালং উইথ এই জেড অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর ভিতরে অ্যাঙ্গেল বিটা। এক্স অ্যাক্সিস মানে প্রতিটা অ্যাঙ্গেল, প্রতিটা অ্যাক্সিস এর ভিতর যে মিউচুয়াল যে ডিরেকশন গুলো আলফা বিটা গামা মিউচুয়াল অ্যাঙ্গেল গুলো, এই তিনটা অ্যাঙ্গেল আর ওই এবিসি তিনটা ডিস্টেন্স, এই ছয়টা যে টোটাল জিনিস, ছয়টা টোটাল জিনিসকে একসাথে ল্যাটিস প্যারামিটার বলা হইতেছে। কারণ তুই এই ল্যাটিস প্যারামিটার দিয়ে একটা বক্সকে তুই যে কোনো ভাবে ডিফাইন করতে পারবি। যেমন তোর ধর এই এ বি সি সবগুলা সমান হইলো, আবার তোর ধর আলফা বিটা গামা সবগুলা 90 ডিগ্রি হইলো, তাহলে কি এটা একটা সিম্পল কিউব ফর্ম করবে? এখন হুম এগুলো যদি এইভাবে না হইতো, এগুলার ডেফিনেশন পরে পাবি, এগুলা এক আচ্ছা, একটা এটা তো ভ্যালু এক নেক্সটে এক। আছে, নেক্সট স্লাইডে নেক্সট চলে আছে, যাচ্ছে। হ্যাঁ নেক্সট স্লাইডে চলে যায়। মানে এই এবিসি আলফা বিটা গামা এগুলোকে আমরা ল্যাটিস প্যারামিটার বলতেছে, কারণ এই ল্যাটিস প্যারামিটার গুলা এক এক মানের উপর ডিপেন্ড করে, বা এগুলোকে বিভিন্ন ভাবে যদি আমি ডিফাইন করি, আমার হচ্ছে তোর এই যে সিম্পল যে কিউবটা বা এই যে ইউনিট সেলটার কি সাইজটা এক এক রকম হইতে পারে, বা শেপটা ডিফাইন করতে পারে। মানে বেসিক্যালি এরা কি তোর হচ্ছে সাইজ আর শেপকে যেই প্যারামিটার গুলো হচ্ছে ডিফাইন করে দিতেছে, তাদেরকে আমরা ল্যাটিস প্যারামিটার বলতেছি। এই কথাগুলো এখানে বলা আছে। আমি পরের স্লাইডে হুম চলে যাই তাড়াতাড়ি। ভাই, ভালোই টাইম যায় দেখি। আমরা হচ্ছে 3 নম্বর স্লাইডে চলে যাই। সো 3 নম্বর স্লাইডে আমি যদি হচ্ছে এখন একটা টু ডাইমেনশনালি চিন্তা করি, জাভা স্ট্যাটিক্সে টু ডাইমেনশনালি চিন্তা করি, তাহলে আমার প্যারামিটার কিন্তু এ বি আর ফাই এই তিনটা হইলে এনাফ হইতেছে। কারণ দেখ তোর টু ডাইমেনশনাল সিস্টেমে তোর কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এবং এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর ভিতর অ্যাঙ্গেলটাকে ডিফাইন করতে পারলেই তোর হয়ে যাইতেছে। মানে তিনটা প্যারামিটার দিয়ে তোর টু ডাইমেনশনালি যে কোনো তোর ল্যাটিসকে তোর ডিফাইন করা যায়। এখন যেহেতু তুই ডিফাইন করতে পারবি, তো ল্যাটিস হচ্ছে তোর 5 টাইপের হয়। এই 5 টাইপের ভিতর প্রথমটা হচ্ছে স্কোয়ার। আমার যদি হচ্ছে এ আর বি সমান হয় 90 ডিগ্রি হয়, এদেরকে স্কোয়ার বলা হবে। যদি এ আর বি একটা একটা সমান না হয়, 90 ডিগ্রি সমান না হয়, তাহলে এদেরকে হচ্ছে অবলিক ল্যাটিস বলা হবে, টু ডাইমেনশনাল ল্যাটিস। আর এই জিনিসটা আমি টার্ম ফাইনালের জীবনে আসতে দেখিনি, এটা না পড়লেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মানে ফাউ 3D বোঝার জন্য একটা 2D ডেমো দেওয়া হয়েছে। এখানে হচ্ছে তোর এই এবি একটা একটা সমান না হলে, ফাই 90 ডিগ্রি হলে এটা একটা রেক্টেঙ্গেল হতে পারে। আমি তাড়াতাড়ি চলে যাইতেছি। আর এটা হচ্ছে একটা সেন্টার্ড রেক্টেঙ্গেল। মানে এখানে তোর এই রেক্টেঙ্গেলের ভিতরের আসলে এখানে একটা তোর অ্যাটম দিয়ে দিচ্ছে, একটা অ্যাটম। সো এই অ্যাটম থেকে অ্যাটমের দূরত্ব, আর এখান থেকে এটুকের দূরত্বকে বি বলা হইতেছে, এটুকের দূরত্ব এ বলা হইতেছে। আর এদের ভিতরে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। আর এটা যদি একটা হেক্সাগোনাল হয়, হেক্সাগোনালে সবসময় এই দুইটা সাইড ইকুয়াল হইতে হয়, আর তাদের মাঝখানে 120 ডিগ্রি থাকতে হয়। এই কথাটা এখানে বলা হয়েছে। এটা পুরো ফালতু পড়া, এটা আসবে না তোর, আসবে তোর পড়া এখান থেকে। আর এখানে যে পড়াগুলো আচ্ছা, এগুলো কিন্তু তোর সেন্টার্ড সব আগে রেক্ট্যাঙ্গেলটা কি? মনে কর নর্মাল রেক্ট্যাঙ্গেলের মতোই, জাস্ট মাঝখানে, মাঝখানে একটা পরমাণু থাকবে। মাঝখানে একটা পরমাণু থাকবে, তখন তোর এই পরমাণু থেকে মাঝখানে পরমাণু ডিস্টেন্সটা বি, আর ওই সাইড বরাবর পরমাণু ডিস্টেন্সটা হচ্ছে এ, আর ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, যেটা 90 ডিগ্রি সমান হবে না। এটা হচ্ছে তো সেন্টার রেক্টেঙ্গুলার, এটাই। এখন এই পেজে যে কথাগুলো, এই কথাগুলো তোদেরকে আমি শুরুতে বলে দিছি। এটা যদি একটা কিউব হয়, কিউবের খালি মাঝ চারটা কর্নারে চারটা তো থাকতেই হবে।
চারটা কোণে চারটা থাকলে এদেরকে আমরা প্রিমিটিভ বলি। আর যদি চারটা কোণে চারটা পাশাপাশি মাঝখানে বডির মাঝখানে থাকে তাহলে বডি সেন্টার্ড কিউবিক, যাদেরকে হচ্ছে বিসিসি বলা হয়। এখন এই মাঝখানে ভিতরে থাকাকে বা বিসিসি কে হচ্ছে আমরা আরেকটা কথা ভাষায় হচ্ছে বলে আমি এখানে লিখে দিতেছি, এটাকে হচ্ছে আই, এই যে বডি সেন্টার মানে কি, এটাই হচ্ছে আমার বিসিসি। বডি সেন্টার কিউবিক মানে কি একদম মাঝখানে থাকবে। ঠিক আছে, মাঝখানে থাকা মানে হচ্ছে তোর এই আই। আই ফর ইনজেনক্রিয়াতে, এটা একটা জার্মান শব্দ থেকে আসছে, মানে হচ্ছে ইনসাইড। আর যদি যে কোনো ধর শুধুমাত্র এই যে এই বেসটা হচ্ছে, এটা হচ্ছে তোর একটা বেস, এটা হচ্ছে তার প্যারালাল আর একটা বেস, মানে এই দুইটা বেসে যদি একসাথে এক্সিস্ট করে তাহলে এদেরকে বেস সেন্টার্ড বলা হবে, শুধুমাত্র প্যারালাল দুইটা বেসে থাকবে। আর যদি 6টা বেসে হচ্ছে একসাথে থাকে তাদেরকে ফেস সেন্টার্ড বলা হবে। এগুলা আমি বলে আসছি গেল। এবার হচ্ছে মেইনলি হচ্ছে এই তিনটাতেই হইতেছে আমাদের মেইন জিনিস। এটা হচ্ছে এটা এটা নিজেরাও বুঝবি, আমি হচ্ছে রিপিট করে তাড়াতাড়ি বলে যাইতেছি, না বুঝলে আমাকে বলিস। সেটা হচ্ছে ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিক মানে কি, এ বি সি তিনটা একটা আরেকটার সমান জীবনও হবে না, এবং কি তাদের ভিতরে অ্যাঙ্গেল গুলো একটা একটা সমানও হবে না, এমনকি 90 ডিগ্রিও হবে না। তার মানে কি পুরো একটা বেঁকানো স্ট্রাকচার পাওয়া যাইতেছে। তার মানে দেখছো এই যে আচ্ছা ল্যাটিস প্যারামিটার ইমতিয়াজ, গুলাকে। হ্যাঁ হ্যাঁ, বল বল আমার বল। ফোনে বেশিটা চার্জ নেই বুঝছিস, 5%-এর মতো আছে, তো আমি চাচ্ছিলাম যে আমি এখন লিভ নিতে। সুদিন আচ্ছা কি আচ্ছা, আসছ হ্যাঁ না? হ্যাঁ, আমি হচ্ছে ইমতিয়াজ, তুই হচ্ছে হ্যাঁ হ্যাঁ আজকে বল। ফিজিক্সটা শেষ করে দে, 3টা স্লাইড, তুই হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স কালকে পড়াইস। কালকে পড়াই দিব না, আচ্ছা আচ্ছা, স্ট্যাটিস্টিক্স আর আচ্ছা আমি লিভ স্ট্যাটিস্টিক্স, নিলাম হ্যাঁ বুঝছিস। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা আছি। আচ্ছা আর আচ্ছা আচ্ছা, আমি রেকর্ডটা তাহলে দিয়ে শেষ দিস। করে দিতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখ, হ্যাঁ এটা হচ্ছে তো ট্রাইক্লিনিক বলা হইতেছে, মানে দেখ এদের স্ট্রাকচারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হইতেছে, কারণ আমি এবিসি আলফা বিটা গামাকে বিভিন্ন ভাবে ডিফাইন করে দিচ্ছি, ঠিক আছে। আর এই ট্রাইক্লিনিকের জন্য খালি দেখ এটাতে কিন্তু টোটাল হচ্ছে 14 রকমের সেল এক্সিস্ট করে। এখন তোর মাথায় কোশ্চেন আসতে পারে যে ট্রাইক্লিনিকে কেন হচ্ছে শুধুমাত্র যে পি দ্বারা কি বুঝাইতেছে, আমরা যদি উপরে আসি, পি দ্বারা প্রিমিটিভ। প্রিমিটিভ বুঝাইতেছে। হ্যাঁ, এই ট্রাইক্লিনিকে কিন্তু শুধুমাত্র প্রিমিটিভটা এক্সিস্ট করে, তোর হচ্ছে বডি সেন্টার্ড বা তোর হচ্ছে ফেস সেন্টার্ড এক্সিস্ট অ্যাকচুয়ালি করে না। মানে ওইভাবে ওইটাকে ইনভেন্ট করাই হয়নি, মানে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এক্সিস্ট করে না বা এখন আবিষ্কৃত হয়নি। এই জন্য হচ্ছে এটাকে শুধুমাত্র প্রিমিটিভ বলে দেওয়া হয়েছে, মানে এটা খালি প্রিমিটিভটা এক্সিস্ট করে। এখন আচ্ছা তো এখন তোর যদি হচ্ছে এই এটাতে একটু ফিগারটা ভুল আছে, এই যে মনোক্লিনিকে ফিগারটা আসলে একটু ভুল আছে। মনোক্লিনিকে ফিগারটা আসলে এক্স্যাক্টলি এরকম হবে, দেখ আমি একটু আইকে দেখাই। তোর ধর হচ্ছে বলছে কি মনোক্লিনিকে কি বলছে দেখ, মনোক্লিনিকে বলছে এ বি সি একটা আর একটা সমান হওয়া যাবে না, কিন্তু আলফা বিটা 90 ডিগ্রি হইতে হবে, বাট বিটা আবার 90 ডিগ্রি হইতে পারবে না। এটা আমরা কিভাবে বুঝাইতে পারি দেখ, ধর এটা একটা তোর হচ্ছে এমন একটা তোর দিয়া, এই যে এটা হচ্ছে তোর একটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারে এটা হচ্ছে তোর ধর বিটা, এটা কি নট ইকুয়াল টু 90 ডিগ্রি, বিটা 90 ডিগ্রি হতে পারবে না। এখন আমি এখান দিয়ে হচ্ছে তোর এরকম একটা কিউব আঁকলাম, এটা কিউব আঁকলাম। এখন এটা যদি আমি জয়েন করে দিই, জয়েন করে দিলে আমরা কি বুঝতে পারতেছি, বিটাটা যদিও 90 ডিগ্রি না, কিন্তু এই যে এটা যদি না, আলফা হয়, কিন্তু আলফাটা কিন্তু আলফা আর 90 ডিগ্রি। গামা 90 ডিগ্রি হবে। আলফা আর গামা 90 ডিগ্রি, হ্যাঁ। এমনি হচ্ছে ফিগারটা যদি আঁকতে পারো তাহলে এটা হচ্ছে একটা মনোক্লিনিক হবে। আর এখানে এ বি সি একটা আর একটা সমান না, ঠিক আছে, এটাই হচ্ছে তোর মনোক্লিনিক। তবে ম্যাডাম বলছিল এটা একটু মানে তোর ট্রাইক্লিনিকের মতো হালকা একটু বেঁকায় আঁকলেই ম্যাডাম বুঝে নিবে, বা তুই হচ্ছে এরকম ফিগারের মধ্যে তুই একটু স্পেসিফাই করে বলে দিবি কোনটা কি। বাট ম্যাডাম কিন্তু ফিগারটা এভাবে আঁকা শিখায়নি, ম্যাডাম ফিগারটা একটু বেঁকা করে আঁকতে বলছিল, বলছে ট্রাইক্লিনিকের মতো আচ্ছা, বেঁকা আঁকা লাগবে না, বাট হালকা একটু বেঁকা আঁকবা তাহলে মনোক্লিনিক বুঝে নিবো আমি, ম্যাডাম তাই বলছিল। হালকা এখন একটু এটা বেঁকা বলতে কি বোঝাচ্ছে আমি বুঝলাম না। হালকা একটু মানে বেঁকা আমি তো বলতে তোর ট্রাইক্লিনিক আর এই সিম্পল মনোক্লিনিক দুইটা সেমই মনে হচ্ছে আমার কাছে। সেমই মনে হচ্ছে, হ্যাঁ, মানে ম্যাডামও বলছে যে সেমই আঁকতে, বাট অ্যাকচুয়ালি মনোক্লিনিকের ফিগার কিন্তু এরকম হওয়া উচিত, এই যে আমি যেভাবে আঁকছি। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, এটা ওইটাই আঁকলে তো তুই যদি, বললাম যে হ্যাঁ কিন্তু তরটা ম্যাডাম আরো কেমনে আঁকতে হচ্ছে। বলছিল, হ্যাঁ ম্যাডাম কেমনে আঁকতে বলছে আমি তোর বলি। ম্যাডাম বলছে দেখ তো দেখ ট্রাইক্লিনিক কি একদম এরকম, দেখ এরকম একটু পুরা বেঁকা, এরকম হচ্ছে পুরা বেঁকানো, পুরা এরকম বেঁকানো। ট্রাইক্লিনিক তো মানে হচ্ছে পুরো ওইটা এরকম হলেও বেঁকানো। একটু কম অবলিক, কম অবলিক কম হবে একটু। অবলিক, হ্যাঁ কম অবলিক করে দেখাই দিতে বলছে, হ্যাঁ। এটা যদি একটু কম অবলিক হইতো তাহলে ওটাকে ম্যাডাম মনোক্লিনিক হিসাবে ধরে নিবে বলছে। তবে আমার মতে বেটার হচ্ছে তুই এরকম স্পেসিফাই করে দিবি, তাহলে আর একটু মানে, মানে ম্যাডামটাকে হ্যাঁ হ্যাঁ, বুঝাইতে হবে যে বুঝছি তুই বুঝছি। বুঝছস জিনিসটা। হ্যাঁ, আমি যদি এই আর কি, মানগুলো বলে দিই তাইলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ তাইলে তো হয়, এটাই আর কি, আমি তাই করবো। আর আর এই এই যে রিয়াটা, এটা কি বলে মনোক্লিনিক। মনোক্লিনিকের বেলায় শুধুমাত্র বেস সেন্টার এক্সিস্ট করে, আর হচ্ছে তোর প্রিমিটিভ এক্সিস্ট করে। আর একইভাবে টেট্রাগোনাল কি, এগুলো আশা করি নিজেরাই বুঝবি যে সবগুলো 90 ডিগ্রি হবে, আর যে কোনো দুইটা সেম হবে, যে এ আর বি সেম হবে, বাট হাইটটা সেম হবে না। তো সেই ক্ষেত্রে এটিকে একটা টেট্রাগোনাল। আর টেট্রাগোনালের ক্ষেত্রে কি, টেট্রাগোনালের ক্ষেত্রে হচ্ছে তোর বডি সেন্টার এক্সিস্ট করে, আর হচ্ছে তোর রিয়া এক্সিস্ট করে, কি বলে প্রিমিটিভ এক্সিস্ট করে। এটার ক্ষেত্রে তোর বেস সেন্টার এক্সিস্ট করে না।
একইভাবে তোর যদি অর্থরম্বিক বলে, অর্থরম্বিক সব 90 ডিগ্রি হবে, খালি একটা একটা সমান হইতে পারবে না। তাই এটার ক্ষেত্রে কি চারটা এক্সিস্ট করে, বা ফেস সেন্টারও এক্সিস্ট করে, বেস সেন্টারও এক্সিস্ট করে, প্রিমিটিভ এক্সিস্ট করে, সব এক্সিস্ট করে। আর এটা কি একটা রম্বোহেড্রাল। রম্বোহেড্রাল কি এবিসি সবকিছু সবকিছু সমান হবে, বাট প্রতিটার ভিতরে অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি হইতে পারবে না। তোকে একটু মানে সবগুলো সমান করে ইনক্লাইন করে আঁকলেই তো রম্বোহেড্রাল হয়ে যাবে। এটাই মানে ট্রাইক্লিনিকে আচ্ছা জাস্ট আচ্ছা, সবগুলো এক সাইড সেকেন্ড। সমান দিলে রম্বোহেড্রাল। রম্বোহেড্রালের মধ্যে কি চারটা এক্সিস্ট করে না? চারটা না, রম্বোহেড্রালে খালি প্রিমিটিভ এক্সিস্ট করে, মানে ইনভেন্ট খালি করা হয়েছে প্রিমিটিভ? শুধুমাত্র এইটাই। আচ্ছা, হ্যাঁ এই মানে ক্ষেত্রে হচ্ছে যেগুলো শুধু বাস্তবে এক্সিস্ট করে আমরা ওই অনুযায়ী ওগুলাই ভাগ আছে, করছি। ওই অনুযায়ী ভাগ করছি। হ্যাঁ মানে এটা তোর মনে রাখতে ও, হবে আর কি, এটা তো মনে বুঝছি। রাখতে হবে, কোনো ম্যাথ না এটা। আর সিম্পল কিউবক আশা করি বোঝানোর কিছু নাই, নিজে দেখা বুঝতেছস। আর হেক্সাগোনাল আশা করি বুঝতেছস। হেক্সাগোনাল হচ্ছে এ আর বি দুইটা সেম হয়। আর ওই যে এ আর বি এর ভিতরে ওই যে যেটা হচ্ছে তোর ওই যে বেসে পড়ে, এই যে বেসের ভিতর যে এ আর বি পড়ে ওদের ভিতরে 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে একটা হেক্সাগনে। আর যেটা হচ্ছে যে সি থাকে এই যে উপরের দিকে হাইট যেটা, ওইটা তো 90 ডিগ্রি তৈরি করে বাকি দুইটা আমার অ্যাক্সিসের সাথে। এটাই হচ্ছে আমার হেক্সাগনটা। আর এই উপরে যা আচ্ছা বোঝানো আচ্ছা, হয়েছে এক নিচে সেকেন্ড এক একদম। সেকেন্ড। হেক্সাগোনালের ক্ষেত্রে আমি বুঝলাম গামা 120 ডিগ্রি, বাট আলফা বিটা 90 ডিগ্রি কেমনে হইলো একটু আরেকবার বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলফাবেটটা হচ্ছে দেখ এই যে তুই ধর এটা এ, এটা হচ্ছে বি, এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে তোর বি, আর ঠিক আছে। উপরের হাইটটা সি। উপরে হাইটটা সি। এখন দেখ এই এ আর সি এর ভিতর 90 ডিগ্রি, 90, আবার বি এটা আর সি আলফা এর ভিতর ধরলাম। 90 ডিগ্রি। এটা এটা হচ্ছে আলফা বিটা। আর এই যে 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 একটা থেকে আরেকটার ভিতর ও, যে 120 ডিগ্রি, এটা বুঝছি হচ্ছে বুঝছি আমার বুঝছি। গামা। এটা আমার রাইট গামা। রাইট রাইট, বুঝছি। তাহলে এই যে তোর হেক্সাগোনাল আর রম্বোহেড্রাল এগুলোরও শুধু হচ্ছে তোর প্রিমিটিভই এক্সিস্ট করে। প্রিমিটিভ এক্সিস্ট করে, হ্যাঁ। আর এটার প্রিমিটিভটাকে কনভেনশনাল বলা হয়, হেক্সাগনের প্রিমিটিভটাকে কনভেনশনাল বলা হয়। ওই যে আমরা বুঝছি। কনভেনশনাল সেল গট পড়ছি ইট গট টুয়েলভে, ইট। ওই জন্য। এটাই। এখন এই উপরে যা আছে, এই এর পরের ফিগারটাতে একদম সেম জিনিসপাতি এখানেও বলা আছে, ঠিক আছে। এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল মুখস্থ করার কোনো দরকার নেই, মুখস্থ করতে বলছে এটা মুখস্থ করার দরকার নেই, কারণ পরীক্ষা যখন ম্যাথ যদি আসে ম্যাথে বলে দেওয়া থাকবে যে এই ধর কপার, কপার হচ্ছে একটা তোর সিম্পল কিউবিক, এখান এরকম থেকে বলে দিবে। মানে ম্যাথ কিরকম আসে? বইয়ের মধ্যে ম্যাথটা তো হ্যাঁ, আছে? না আমি এখান থেকে বইয়ে কোনো ম্যাথ পাইনি, তবে ম্যাডাম যদি ম্যাথ বানায় দেয়, ম্যাথ বানাই দিলে ভলিউম মানে ম্যাথ প্র্যাকটিস করে যাওয়ার কোনো দরকারই নেই। আর ম্যাডাম ম্যাথ খুব সম্মত দিবেও না। ম্যাডাম হচ্ছে বলছে সিটিতে একটা হচ্ছে কম্প্রিহেনসিভ কোশ্চেন দিবে, একটা ডায়াগ্রামেটিক্যাল বা হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিবে। এখন যদি ম্যাথ দেয়, ম্যাথ দিলে ভলিউম থেকে ম্যাথ দিবে, নাইলে হুম হচ্ছে তোর ডায়াগ্রাম আঁকতে দিবে। তবে আমার মতে সবচেয়ে পপুলার কোশ্চেন যেটা আমি টার্ম ফাইনালে দেখছি সেটা হচ্ছে তোর এই 14টাকে হচ্ছে তোর আঁকতে দেয়, আঁকতে দিয়ে এক্সপ্লেন করতে বলে। এটা তোর 10 মার্কে একটা দিয়ে দিল। আর বাকি 10 মার্কে তোর ওই যে ক্রিস্টালাইন নন ক্রিস্টালাইনের ডিফারেন্স লিখতে দিল। এরকম আসতে পারে আর কি কোশ্চেন হইলে। আর ম্যাথ যদি হুম। দেয়, দিলে এখান থেকে ম্যাথ দিবে, তোকে ভ্যালু দিয়ে দিবে, তুই জাস্ট ভ্যালু ইনপুট দিবি, তুই পেয়ে যাবি। এখন এই জিনিসটা তোর মুখস্থ করার দরকার নেই। এই জিনিসটা তুই কিভাবে বুঝতে পারবি আমি বলি, ম্যাডাম বানায় ম্যাডাম দিচ্ছে। বলছিল শুধুমাত্র ট্রাইক্লিনিকেরটা মুখস্থ সাইক্লিক রাখতে। মোমেন্টাম, হ্যাঁ হ্যাঁ, তুই যদি আচ্ছা যেহেতু সাজিদ রেকর্ডিং দেখবে আমি একটু এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে তুই যদি ট্রাইক্লিনিকটা হচ্ছে তুই মনে রাখোস যে এরকম সবগুলা ডিফারেন্ট, তাহলে বাকিগুলা হয়ে যাবে। কারণ দেখ এই মনোক্লিনিকের ভিতরে এবিসি একটা একটা সমান না, এই জন্য কিন্তু এবিসি এবিসি হবে। বাট মনোক্লিনিকে বলা হুম ছিল আলফা বিটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু গামা 90 ডিগ্রি না। বা তোর বা হচ্ছে ধর ধর হচ্ছে বিটা গামা 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি না। তো এই বিটার গামার ভিতর যে কোনো একটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ডান পাশের টার্মটা 90 ডিগ্রি হলে জিরো হয়ে যাবে, cos 90 জিরো। হুম। আর এগুলো জিরো, এগুলো জিরো, তার মানে আলটিমেটলি কিন্তু 1 মাইনাস cos স্কয়ার আলফা রুট ওভারের জন্য সাইন আলফা সাইন হইলে আলফা। এবিসি সাইন আলফা। একইভাবে হচ্ছে তোর অর্থরম্বিক কি কি সব হচ্ছে 90 ডিগ্রি ছিল একটা একটার সাথে, এই জন্য সবকিছু জিরো, একটা ওয়ান আসবে। আর একটা একটা হুম সেম না বলে এবিসি। এরকম ক্যালকুলেশন করে করে তোর হচ্ছে রম্বোহেড্রাল, টেট্রাগোনাল, হেক্সাগোনাল, কিউবিক এর গুলো হচ্ছে তোর জাস্ট একটা ফর্মুলা দিয়ে সবগুলো মনে রাখা যায়। হুম। তুই যদি জাস্ট এই যে ডিটেলস গুলো, এই যে হলুদ কালার করা ডিটেলস গুলো যদি হচ্ছে মনে রাখতে পারো, হ্যাঁ হ্যাঁ, এগুলো আর মেইন মুখস্থ মেইন রাখতে উদ্দেশ্য। হবে। হ্যাঁ এগুলো মুখস্থ রাখলে তোর হচ্ছে ফর্মুলা এমনি মনে থাকবে। তো এই ছিল 3টা স্লাইড। আমাদের সিটির জন্য তো ফার্স্ট 3টা লেকচারই নাকি? ফার্স্ট 3টা লেকচার, হ্যাঁ। হুম, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তাহলে আচ্ছা, কালকে তাহলে আমরা স্ট্যাটিস্টিক্স কয়টা বাজে পড়বো? আচ্ছা স্ট্যাটিস্টিক্স কয়টা বাজে পড়বে? আমার মেবি হচ্ছে দুইটা টাইমে আসা লাগবে, বুঝলি। আমি হচ্ছে তোর ধর সকালবেলা ডাইকে ধর স্ট্যাটিস্টিক্স পড়াই দিলাম। কারণ ওই বিকাল সন্ধ্যাবেলা একটু পড়াইতে যাবো তো, পড়াইনো আইসে তারপর ধর রাতের বেলা আমি ইয়েটা পড়াইলাম, কি বলে ওটা, ওই যে সার্ভেইং পড়াইলাম রাতের বেলা, আর স্ট্যাটিস্টিক্স পড়াইলাম সকালবেলা। আমি টাইম জানাই দিব না। ধরে রাখ টাইমটা তাহলে খুব সম্ভবত এই ধর 9টা 10টা বা 11টা 12টার দিকে হতে পারে টাইম। এত সকালে দিস না, 11টা 12টার দিকেই দে, কারণ এখন ঘুমাইলে তো বুঝছ না, দেরি হবে উঠতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে তাহলে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি রেকর্ডিং অফ আসসালামু করলাম। আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।